মর্নিং। আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। এখন তো বাংলাদেশে রাত 8টা বাজে, আমাদের এখানে সকাল 8টা ইউএসএ তে, টেক্সাসে আর কি। তো আবার সবাইকে ধন্যবাদ আম, আমার এই S.Eng ট্রেনিং প্রোগ্রামের ব্রিজ বিষয়ক সেশনগুলোতে জয়েন করার জন্য। আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি কোথায় আমরা এখন আছি। আমার 5টা ব্রিজ সেশন আছে, তার মধ্যে এ পর্যন্ত 3টা হয়ে গেছে, আজকে 4 নম্বর। এবং আগামী বুধবার দিন ইনশাল্লাহ আমরা শেষ আমার আমার যেটা আমার আমার পক্ষের যেটা আমার আমার 5টা যে সেশন সেটা যেটা করা হবে আগামী বুধবার দিন সেম টাইম। তারপরে মার্চের 14 তারিখে ব্রিজের শেষ সেশন হবে, সেটা হবে সাইজমিক ডিজাইনের উপরে এবং সেটা করবেন ডক্টর সাইদ সাইদি। তো আজকে আমি সেজন্য প্রাইমারিলি নন সাইজমিক লোড দেখাবো, কিভাবে সাবস্ট্রাকচার ডিজাইন অ্যাপ্লাই করতে হয়। যেহেতু ডক্টর সাইদি সাইজমিকের মধ্যে উনি দেখাবেন কিভাবে সাইজমিক লোড অ্যাপ্লাই করতে হবে। যেহেতু সাইজমিক লোডটা ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের পার্সপেক্টিভে, এই জন্য আমরা ওই সেশনটা সেপারেটলি করেছি, যাতে ওখানে আমরা সাইজমিকের উপরে কনসেন্ট্রেট করতে পারি। তো আজকে আম, আমি এতে আমার গত যেগুলো সেশন ছিল সেগুলো একটা হচ্ছে ইন জেনারেল ব্রিজের উপরে প্রিলিমিনারি ডিজাইন কিভাবে করতে হবে। সেকেন্ডটা ছিল গার্ডার ডিজাইন, লোড ক্যালকুলেশন, অ্যাস্টো লোড, লাইভ লোড, ট্রাক লোড এবং এবং লেন লোড। এবং থার্ডটা ছিল ব্রিজ ডেক ডিজাইনের উপরে। তো আজকে আমরা কনসেন্ট্রেট করব সাবস্ট্রাকচার ডিজাইনের উপরে, কিভাবে আমরা আমরা সাবস্ট্রাকচার ডিজাইন কিভাবে করতে পারি ব্রিজের জন্য। এবং তারপরে আমরা দেখব ইন জেনারেল কিভাবে আমরা ব্রিজের যে ডিজাইন লাইফ, সার্ভিস লাইফ সেটা এক্সটেন্ড করা যায়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে অনেকগুলো টপিক কনসেন্ট্রেট করা হয়েছে, কাজেই আমি হয়তো, যেহেতু টাইম সময় লিমিটেড, আমি হয়তো সবকিছু ডিটেইল ভাবে দেখাতে পারবো না। তো আমি চেষ্টা করব যে মেইন পয়েন্ট যেগুলো সেইগুলোর উপরে টাচ করার জন্য। আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন অ্যান্সারে পোস্ট করতে পারেন, সেটা আমি এই সেশনের শেষে যতগুলো সময় অ্যান্সার করার জন্য। বাই দ্য ওয়ে, আমি অনেকগুলো ইমেলও পাচ্ছি এ পর্যন্ত। সেগুলো আমি এখন পর্যন্ত সবগুলো হয়তো অ্যান্সার করতে পারিনি, আমি একটু ব্যস্ত আছি, এখানে অন্য কিছু কমিটমেন্ট আছে। তো বুধবারে ইনশাল্লাহ আমার সেই কমিটমেন্টগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমি বসে ইনশাল্লাহ আমি সবগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। অনেকে অ্যাস্ট্রো কপি চেয়েছেন, এটা আমি পাঠানোর চেষ্টা করব। এবং অন্য যেগুলো কোশ্চেন ছিল সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিস। এখানে আমার ইমেল আছে, ইচ্ছা করলে আপনারা নোট করতে পারেন এবং যদি প্রয়োজন হয় তাহলে আমাকে এই সেশনের বাইরে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমরা যে বললাম সাবস্ট্রাকচারের ডেফিনেশনটা একটু জানতে হবে। সাধারণত ব্রিজের যে একটা ওভারঅল ব্রিজকে আমরা 2 ভাগে ভাগ করি। এটা একটা থিওরিটিক্যাল ভাগ, এবং সেগুলোকে সেপারেটলি ডিজাইন বা অ্যানালাইসিস করা হয়, অথবা পুরো ব্রিজটা একসঙ্গে অ্যানালাইসিস করা যেতে পারে। একটাকে বলা হয় সুপারস্ট্রাকচার, উপরের ভাগটাকে, এবং নিচের ভাগটাকে বলা হয় সাবস্ট্রাকচার। এটা একটু দ্বিমত আছে যে সুপারস্ট্রাকচারের মধ্যে কি ইনক্লুডেড এবং সাবস্ট্রাকচারের মধ্যে কি ইনক্লুডেড। জেনারেল কনসেনসাস হচ্ছে যে সুপারস্ট্রাকচারের মধ্যে থাকে হলো যতগুলো উপরের দিকে আছে, যেমন হলো ডেক, ব্যারিয়ার, তারপরে যা আছে উপরে লাইটিং, ড্রেনেজ সিস্টেম, এই ধরনের যা আছে উপরে গার্ডার, সেই পর্যন্ত আমরা সুপারস্ট্রাকচার বিবেচনা করি। গার্ডারের নিচ থেকে যেগুলো কম্পোনেন্ট আছে সেগুলো আমরা সাবস্ট্রাকচার হিসাবে ধরে থাকি। যেমন এক্সাম্পল হচ্ছে বেন্ড ক্যাপ বা পিয়ার ক্যাপ, সেটার নিচে থাকছে সাধারণত হলো পিয়ার বা কলাম, তার নিচে থাকবে ফাউন্ডেশন, পাইলিং বা যাই হোক, তার নিচে থাকবে, এই পুরোটাই সাবস্ট্রাকচার হিসাবে ধরা হয় জেনারেলি। অনেকে মনে করে যে বেন ক্যাপটা হয়তো সুপারস্ট্রাকচারের মধ্যে ইনক্লুডেড, কিন্তু আমার প্রফেশনাল লাইফে এবং বেশিরভাগ আমার কলিগরা মনে করেন যে বেন ক্যাপ হচ্ছে সাবস্ট্রাকচারের পার্ট। এগুলোকে আমাদের আলাদাভাবে দেখতে হবে এবং দেখতে হবে যে কিভাবে
এই কম্পোনেন্টগুলোকে আমরা ডিজাইন করব। তো আমরা যদি পিয়ারের কথা বলি, পিয়ারটা একটু দ্বিমত আছে। পিয়ার মানে কি? অনেকে বলছে যে পিয়ার হচ্ছে বেন ক্যাপ প্লাস কলাম ইনক্লুডেড, অনেকের মতে জাস্ট কলামটা ইনক্লুডেড। ডাজন্ট ম্যাটার, আসলে এটা ডিজাইন ফিলোসফি একই। তা আমরা যদি ওভারঅল পিয়ার হিসাবে বেন ক্যাপটাকে চিন্তা করি এবং পিয়ারটাকে চিন্তা করি, তাহলে এটার বিভিন্ন ফর্ম থাকতে পারে এবং কোনো কোনো ফর্ম হয়তো অ্যাস্থেটিক্যালের জন্য প্রয়োজনীয়, দেখতে সুন্দর, যেহেতু ব্রিজ স্ট্রাকচার হচ্ছে হাইলি ভিজিবল স্ট্রাকচার, অনেক কমিউনিটির প্রাইড, বড় বড় যেগুলো ব্রিজ, কাজে সেগুলোকে যদি অ্যাস্থেটিক্যালি প্লিজিং করা যায়, দেখতে ভালো লাগে, তাহলে এটা একটা পপুলার এফেক্ট থাকতে পারে পপুলেশনের উপরে, এবং লোকজন যারা আশেপাশে ইউজ করবে, যারা ব্রিজ ইউজ করবে, তারা হয়তো এটাকে পজিটিভলি চিন্তা করবে, যেটা আমাদের কমিউনিটির জন্য একটা বিরাট একটা গর্বের বিষয়। যাই হোক, তো এগুলো সিঙ্গেল পেয়ার হতে পারে, মাল্টিপল পেয়ার হতে পারে। পেয়ার মানে এখানে মনে করছি কলাম, অনেকগুলো হতে পারে, সিঙ্গেল পেয়ার হতে পারে। আমি কিছু এক্সাম্পল দেখাবো, এরপরে কটি ফটোগ্রাফ দেখাবো। একটা ওয়াল কাজ করতে পারে পিয়ার হিসেবে, পাইলও কাজ করতে পারে, পিয়ারটা ইন্টিগ্রাল হতে পারে, এবং পাইল ফাউন্ডেশন যেটা, সেটা ফুটিং এর নিচে থাকবে, পাইলের কম্বিনেশন থাকতে পারে, ব্যাটার্ড পাইল থাকতে পারে, স্ট্রেট পাইল থাকতে পারে। এগুলো অল সবকিছু ডিপেন্ড করছে যে কতটুকু আমাদের সয়েলের ক্যাপাসিটি, কতটুকু পর্যন্ত কত নিচে রক ফাউন্ডেশন আছে বা নেই, এগুলো ফ্রিকশন পাইল হবে কি না হবে, এই ধরনের অনেক ধরনের সমস্যা আছে, স্কাওয়ারিং আছে কিনা, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ল্যাটারাল লোড, যেটা সেটা ইম্পর্টেন্ট। ল্যাটারাল লোডের এক্সটেন্সিভ ল্যাটারাল লোডের জন্য আমাদেরকে সেইভাবে সাবস্ট্রাকচার ডিজাইন করতে হবে। কাজে আমি এখানে জাস্ট বললাম যে স্কাওয়ারের জন্য যদি স্কাওয়ার সমস্যা হয়, তাহলে আমাদেরকে রিপ্র্যাপ দিয়ে অথবা অন্যভাবে সেটাকে আমাদেরকে মিটিগেশন করতে হবে। তো পিয়ার ডিজাইন করতে হলে, যদি আমরা ঠিকভাবে ডিজাইন করতে যাই, তাহলে আমাদের বুঝতে হবে পিয়ারটা কিভাবে বিহেভ করছে। এবং পিয়ারটা তো সাধারণত ফাউন্ডেশনের সঙ্গে কানেক্টেড থাকে। ফাউন্ডেশন হিসাবে এখানে মিন করা হচ্ছে যে কলামের নিচে যে পোর্শনটা আছে, যেমন হচ্ছে ফুটিং বা পাইল, তার নিচে, অথবা ড্রিল শ্যাফট, সেগুলোর সঙ্গে পিয়ারটা কিভাবে কানেক্টেড থাকবে। এবং সাধারণত এটা আমরা অ্যাসিউম করি রিজিডলি কানেক্টেড। কাজেই একটা ক্যান্টিলিভার অ্যাকশন হয়তো থাকতে পারে, মোস্ট লাইকলি আছে। এবং বিয়ারিং যেগুলো আছে, সেটা কি রিজিড না ফ্লেক্সিবল, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখার মতো। এবং যদি, তাহলে ওয়াইডার ফাউন্ডেশন লাগতে পারে, কারণ ওভারটার্নিংটা ইম্পর্টেন্ট। আমরা চিন্তা করতে পারি ব্রিজ পুরোটা হয়তো ওভারটার্ন করতে পারে অথবা স্লাইডিং করতে পারে, এগুলোর জন্য আমাদের ব্রিজের স্টেবিলিটি চেক করতে হবে। যদি এক্সপেনশন বিয়ারিং ইউজ করা হয়, যেটা রিজিড না, তার মানে এটা মুভমেন্ট অ্যালাউ করছে এক্সপেনশন বিয়ারিংটা, তাহলে আমরা অত বড় ওয়াইড ফাউন্ডেশন হয়তো ইউজ করার দরকার হবে না। বিয়ারিং থেকে ফ্রিকশন আসে, এর বিভিন্ন ধরনের বিয়ারিং আপনারা জানেন কি ধরনের বিয়ারিং। অনেক ধরনের বিয়ারিং, ইলাস্টোমেরিক বিয়ারিং হয়তো ফ্রিকশন কম হবে, যদি রিজিড বিয়ারিং হয় ফ্রিকশন বেশি হবে। সেটাকে আমাদেরকে কনসিডার করতে হবে, স্পেশালি যদি আমাদের ল্যাটারাল লোড কনসিডার করতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিজের ডিজাইনের জন্য আমাদের ল্যাটারাল লোড কনসিডার করতে হবে। এক্সাম্পল হচ্ছে অনেক ধরনের, সাইজমিক আছে, উইন্ড আছে, ফ্লাড লোড হতে পারে, একটা ভেহিকল যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, সেটার একটা ব্রেকিং ফোর্স, সেটা হতে পারে সেন্ট্রিফিউগাল ফোর্স। যদি একটা কার্ভের উপর একটা ব্রিজ থাকে, সেখানে সেন্ট্রিফিউগাল লোডটা আসবে, সেটাকে আমাদের কনসিডার করতে হবে। এগুলো সব অ্যাস্ট্রোতে দেওয়া আছে, এগুলোর ম্যাগনিটিউড এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এগুলো সবই দেওয়া আছে। এসেনশিয়ালি যা হবে এই ডিজাইনের জন্য, আমরা এই লোডগুলা বেশিরভাগ যেগুলো হবে, সেগুলো আমরা সুপারস্ট্রাকচার থেকে বের করব, সেগুলোকে আমরা সাবস্ট্রাকচারে অ্যাপ্লাই করব, প্লাস যোগ করব সাবস্ট্রাকচারের উপরে কোনো এডিশনাল লোড আসছে নাকি এই এফেক্টগুলো থেকে। এগুলো থেকে আমরা সাবস্ট্রাকচার ডিজাইন করব। সেটা বেন্ডিং মোমেন্ট হতে পারে, সেটা শিয়ার ফোর্স হতে পারে, সেটা অ্যাক্সিয়াল ফোর্সও হতে পারে, অথবা কম্বিনেশন হতে পারে। ইম্প্যাক্ট হতে পারে। ইম্প্যাক্ট মানে হচ্ছে যে যদি একটা পাইল ফাউন্ডেশন হয়, যদি একটা নেভিগেবল চ্যানেলের উপরে হয়, যেখান থেকে যদি শিপ যাচ্ছে বা বার্ড যাচ্ছে, সেটার যে একটা ইম্প্যাক্ট, সেটা তো অবশ্যই আমাদের ডিজাইন করতে হবে, কারণ আমরা চাই না যে পিয়ারটা ভেঙে পড়ে যাক। এটা ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার হবে যদি একটা পিয়ার ভেঙে পড়ে যায়। এটা আই ক্যানট এমফাসাইজ এনাফ যে কি ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট
এই ফাউন্ডেশনটা, এটা বিল্ডিং এর ক্ষেত্রে প্রযোজ্য। কলাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ বিল্ডিং অ্যাজ ওয়েল। এগুলো ফোর্স বের করে তারপরে আমাদেরকে লোড কম্বিনেশন ইউজ করতে হবে। এখানে আমরা চলে আসবো আবার অ্যাস্ট্রোতে। আমার আগের লেকচারে বলেছিলাম যে বিভিন্ন ধরনের লোড একই, আমাদের HL93 লোড চিন্তা করতে হবে অ্যাস্ট্রো 2017 থেকে। একটা হচ্ছে ট্রাক লোড, একটা হচ্ছে লেন লোড। কম্বিনেশনও সবগুলোই আছে। যেহেতু আমাদের লিমিট স্টেটও কনসিডার করতে হবে, সেগুলো হচ্ছে আবার আপনাদের রিমাইন্ডার দেওয়ার জন্য, সেগুলো হচ্ছে স্ট্রেংথ লিমিট স্টেট, সার্ভিস লিমিট স্টেট, এক্সট্রিম ইভেন্ট লিমিট স্টেট এবং ফ্যাটিগ ফ্র্যাকচার লিমিট স্টেট। একটা কনসিডার করতে হবে, একটা ফ্যাক্টর যেটা আমরা সাধারণত সুপারস্ট্রাকচারে করি না, সেটা হচ্ছে স্লেন্ডারনেস অথবা বাকলিং টেন্ডেন্সি এবং এন্ড কন্ডিশন। আমরা সবাই জানি যে কলাম ডিজাইনের জন্য আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে। যত কলামটা লম্বা হবে, যত ছোট হবে এবং যত বেশি ফ্লেক্সিবল এন্ড কন্ডিশন হবে, তত স্লেন্ডারনেস এফেক্ট বাড়বে এবং বাকলিং টেন্ডেন্সি বাড়তে পারে। যদিও কংক্রিট কলাম স্টিল কলাম মতো স্লেন্ডার হয় না সাধারণত, তবুও এটাকে আমাদের চিন্তা করতে হবে এবং এগুলো ক্রাইটেরিয়া রাষ্ট্রতে দেখানো আছে। তো এই সব আমি একটা অল ইনক্লুসিভ একটা লিস্ট দিয়েছি, যেটা আমাদেরকে দেখতে হবে যদি আমরা পিয়ার ডিজাইন করতে যাই। আমি ওভারটার্নিং বললাম আগেই, স্লাইডিং বের করতে হবে, সয়েল বিয়ারিং ইম্পর্টেন্ট, আমাদের সয়েল প্রপার্টি জানতে হবে, সয়েল এক্সপ্লোরেশন করতে হবে, সাইট ইনভেস্টিগেশন করতে হবে, সেখান থেকে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি বের করে সেভাবে আমাদের ডিজাইন করতে হবে। যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়, তার মানে হচ্ছে যদি একটা পিয়ারের থেকে বেশি সেটেল করে, সব পিয়ারে কিছু সেটেল করবে, সেটা যদি বেশি হয় তাহলে সেটাকে কনসিডার করতে হতে পারে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। ফেলিওর অবশ্যই অ্যাভয়েড করতে হবে, স্কাওয়ার এফেক্ট চিন্তা করতে হবে। এবং আমি আগে যে বলেছিলাম যে সফটওয়্যার ইউজ করলে এই প্রসেসটা খুব সিম্পল হয়। আমরা দেখবো যে আজকে যে সাবস্ট্রাকচার ডিজাইনের একটু কমপ্লিকেটেড আর কি। আমি আগে থেকে একটু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে অনেক ধরনের ডিটেল থাকবে এবং এক্সটেন্সিভ ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনগুলো আমরা ইচ্ছা করলে সফটওয়্যার দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারি। আমি আগে যে বলেছিলাম একটা সফটওয়্যার ক্যাপ 18, সেটা আমরা এক্সটেন্সিভলি ইউজ করি টেক্সাসে, এবং আপনারাও ইচ্ছা করলে সেটা ইজিলি ইউজ করতে পারেন। এটা ফ্রিলি ডাউনলোডেবল, আমি যে লিঙ্ক দিয়েছিলাম গত লেকচারে। এই ধরনের আরো প্রোগ্রাম আছে, এলপিএর আছে এবং এলপাইল আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, সেগুলো ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারি। একটা জিনিস অবশ্য সফটওয়্যার ক্ষেত্রে মনে রাখতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার ছাত্রদের প্রায় বলে থাকি যে একটা সফটওয়্যার কখনোই আমরা ব্লাইন্ডলি ইউজ করতে চাই না। যে আমি একটা সফটওয়্যার পেলাম, পিজি সুপার ইউজ করলাম বা ক্যাপ 18 ইউজ করলাম বা স্ট্যাট বা স্যাপ ইউজ করলাম, সেটাকে আমরা ব্লাইন্ডলি ইউজ করলাম, সেটা ঠিক উচিত হবে না। কারণ আমাদের জানতে হবে যে সফটওয়্যারের বেসিসটা কি এবং যেটা আমরা ইনপুট দিচ্ছি সেটা কি প্র্যাকটিক্যাল কিনা বা মেক সেন্স করে নাকি। কারণ হচ্ছে আমি একটা খারাপ একটা ইনপুট দিই, তাহলে আউটপুটও ঠিক আমাদের উপযোগ্য হবে না আমাদের ডিজাইনের ক্ষেত্রে। কাজে আমরা কেয়ারফুলি আমাদের দেখতে হবে যে ইনপুটটা কিরকম এবং সেই ক্ষেত্রে সেইভাবে আমরা আউটপুটে বের করতে এবং জানতে হবে যে উই হ্যাভ টু বি ফিল ফর দ্য নাম্বার আউটপুট যেটা আসছে। যে আমি একটা ব্রিজ ডিজাইন করলাম, একটা পিয়ারের সাইজ পেলাম, সেটা ডাজ ইট মেক সেন্স, এটুকু সেন্স আমাদের থাকতে হবে। কাজে আমরা ব্লাইন্ডলি কখনো ইউজ করবো না। এনিওয়ে, যদি আমি কখনো একটা সফটওয়্যার ইউজ করি, সেই সফটওয়্যারে আমাদেরকে একটা ডিসক্লেইমার দিবে সাধারণত। আপনারা জানেন যে সফটওয়্যার আমি ইচ্ছে করলে ইউজ করতে পারি, কিন্তু সেটার যে আউটপুট সেটা তারা গ্যারান্টি দিবে না। কাজে আমাকে আমার নিজের রিস্কে সেই সফটওয়্যারটা ইউজ করতে হবে। এটা আমার চিন্তা করতে হবে। আমি ডিজাইন করি, যদি ডিজাইনটা ফেল করে ভবিষ্যতে, যদি আমাকে কোর্টে যেতে হয় সেটাকে ডিফেন্ড করার জন্য, তাহলে আমি বলতে পারবো না যে সফটওয়্যার ইউজ করেছি সেই জন্য হলো না। আমার নিজের জাজমেন্টও সেখানে আমাকে প্রুভ করতে হবে যে সেটা দ্যাট ওয়াজ কারেক্ট। এনিওয়ে, জাস্ট এ ফ্রেন্ডলি ওয়ার্নিং দেয়ার। সো তারপরে আমরা দেখব একটা সাবস্ট্রাকচারের জন্য লংগিটিউডিনাল ফোর্স ভার্সেস ট্রান্সভার্স ফোর্স, এটা আমি দেখাবো আজকে এক্সাম্পলে। তারপরে আমাদের ক্রিটিক্যাল কম্বিনেশন দেখতে হবে। আমরা বেনকা প্রথমে ডিজাইন করব, তারপরে আমরা পিয়ার ডিজাইন করব, তারপরে ফাউন্ডেশন ডিজাইন করব। কাজে এই তিনটা আইটেমের জন্য
লোডিং কম্বিনেশন ডিফাইন্ড হতে পারে এবং ক্রিটিক্যাল লোড ডিফাইন্ড হতে পারে। কোনোটা ক্ষেত্রে মোমেন্ট কন্ট্রোল করবে, কোনোটা ক্ষেত্রে শিয়ার কন্ট্রোল করবে। সেগুলোকে আমাদের কেয়ারফুলি আমাদেরকে বিচার করতে হবে। এবং আগে যে বললাম অ্যাস্থেটিক্স ভেরি ইম্পর্টেন্ট ব্রিজের ক্ষেত্রে, স্পেশালি হাইলি এক্সপোজ স্ট্রাকচার। সেটার ক্ষেত্রে আমাদেরকে বিচার করতে হবে। সেটা আমরা সাধারণত আর্কিটেক্টের সঙ্গে অথবা প্ল্যানারের সঙ্গে বসে সেগুলো আমরা ঠিক করি। ডাইরেক্টলি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইনভলভ নয়, কিন্তু যে কোনো ধরনের বড় প্রজেক্টে আপনারা জানেন যে একটা টিম কাজ করে, সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের অবশ্যই অন্য পার্টিদের সঙ্গে কাজ করতে হবে। সেটা হচ্ছে আর্কিটেক্ট, প্ল্যানার অথবা হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আরো যারা ইনভলভ তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। এখন আমি দেখাচ্ছি কিছু স্যাম্পল পিয়ার, এবং এটা অল ইনক্লুসিভ নয়, অনেক ধরনের পিয়ার হতে পারে। এটা দেখছি এখানে একটা ওয়াল পিয়ার, ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে কোনো একটা কলাম নেই, কাজে এই হোল ওয়ালটা একটা পিয়ার হিসেবে কাজ করছে। সিম্পল কনস্ট্রাকশন, এটা মেসনারি পিয়ার আমি দেখছি এখানে। সেটা হতে পারে, সাধারণত এটা খুব একটা ওয়াইড ব্রিজের জন্য হয়তো হবে না। এখানে একটা সমস্যা যেটা হতে পারে যে হয়তো হাইড্রোলিক কোনো সমস্যা হতে পারে, যেহেতু এটা এক্সটেন্সিভ ফুটপ্রিন্ট এটার আছে। কাজে এটা একটা অপশন। আমি দেখছি এটা একটা আর্চ ব্রিজ, এবং দ্যাটস ওয়ান অপশন। এটা হচ্ছে অন্য ধরনের একটা পিয়ার, বাট এটা মেইন উদ্দেশ্য হচ্ছে এটা অ্যাস্থেটিক অ্যাপিল। আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে ইট লুকস নাইস। এটা একটা কার্ভেচার, এটা দুটো পিয়ার একসঙ্গে ফাউন্ডেশনের উপরে বসে আছে, এবং এটাকে বলি আমরা বেন্ড ক্যাপ বা পিয়ার ক্যাপ। কাজে ডেফিনেশন হচ্ছে এটা হচ্ছে বেন্ড ক্যাপ বা পিয়ার ক্যাপ, এগুলোকে আমরা বলি পিয়ার, এটা হচ্ছে ফাউন্ডেশন। এবং এই পুরো জিনিসটাই, এবং পাইল থাকতে পারে নিচে, এই পুরো জিনিসটাকে আমরা বলি সাবস্ট্রাকচার। এটার উপরে যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন এখানে আমি দেখছি একটা গার্ডার, তার উপরে আছে ডেক, তার উপরে থাকবে ব্যারিয়ার, সেই পার্টটাকে সাধারণত আমরা বলি সুপারস্ট্রাকচার। এবং ইন বিটুইন একটা ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা পেডেস্টাল আছে, যেটার উপরে ব্রিজ গার্ডার গুলো বসে আছে, এবং মোস্ট লাইকলি এখানে একটা বিয়ারিং প্যাড আছে। কাজেই এই যে বিয়ারিং প্যাড বা বিয়ারিং সারফেস, এটা ক্রিটিক্যাল। এটা 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 একটা ইন্টারফেস বিটুইন দ্য সুপারস্ট্রাকচার অ্যান্ড দ্য সাবস্ট্রাকচার। সবই ডিজাইন অ্যাস্ট্রোতে বলা আছে। হয়তো আমি আমার লেকচারগুলোতে ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড বা বিয়ারিং প্যাড ডিজাইন দেখাতে পারবো না, সময় নেই, কিন্তু ইজিলি আপনারা অ্যাস্ট্রোতে গিয়ে এটা দেখে, এবং অনেক এক্সাম্পল আছে অনলাইনে যেগুলো ইউজ করা যায়। আমি হয়তো আমার লেকচার সিরিজে পরে 3-4টা এক্সাম্পল ভেরি এক্সটেন্সিভ, সেগুলো হয়তো পোস্ট করবো পোর্টালে, অথবা হয়তো আপনাদের পাঠাতে পারি ডাইরেক্টলি অ্যাজ ওয়েল। আরো কিছু এক্সাম্পল, অ্যানাদার ওয়াল পিয়ার। এই দেখতে পাচ্ছি যে এটা কোনো নদীর উপরে নয় বা চ্যানেলের উপরে নয়, এটা রেলওয়ে লাইনের উপরে যাচ্ছে, এবং এটা ইন্টারেস্টিং। আর এটা একটা ইন্টেগ্রাল পিয়ার, দেখতে পাচ্ছি যেখানে এটা পুরোটাই ইন্টেগ্রাল। এটা একটা ভেরি রিজিড স্ট্রাকচার। এটা একটা হতে পারে এক ধরনের চয়েস। এখানে এটা একটা আর্টিস্ট রেন্ডিশন দেখানো হচ্ছে, যে আমি যে আগে বললাম যে পিয়ার, বেন্ড ক্যাপ, তারপরে হচ্ছে ফাউন্ডেশন, তারও নিচে পাইল থাকতে পারে, মোস্ট লাইকলি থাকবে, যেখানে নাকি সয়েলের সমস্যা হতে পারে। এবং কত দূর পর্যন্ত যাবে পাইলটা, সেটাও আমাদের দেখতে হবে। এটা কি ফ্রিকশন পাইল না বিয়ারিং পাইল। তারপরে ব্যাটারিংটা ইম্পর্টেন্ট। ব্যাটারিং করলে আমাদের যে ল্যাটারাল লোডের যে ক্যারিং ক্যাপাসিটি ব্রিজে, সেটা মোর এফিশিয়েন্টলি থাকতে পারে। আরো এক্সাম্পল, এটা বেন্ট, এটা একটা সিঙ্গেল পিয়ার বেন্ট। এটা ঠিক পিয়ারও বলা যাবে না, এটা হয়তো ওয়াল বা একটা ভেরি লং পিয়ার, লং কলাম, নট লং বাট ওয়াইড কলাম। তো এটা একটা সিঙ্গেল পিয়ার হলেও আমি দেখাতে চাচ্ছি যে এখানে যে আর্কিটেকচারাল রেন্ডিশন, এই যে ওভারহ্যাং যেটা, সেটা স্ট্রেট হতে পারে, এটা এই ধরনের হতে পারে, ট্র্যাপিজয়েডাল হতে পারে। এটা একটা বিভিন্ন ধরনের রিজন আছে কেন আমরা এভাবে করি। একটা হচ্ছে যে এটা একটা ক্যান্টিলিভার, এই যেহেতু লোড কম, আমাদের একটা সেকশনে তো এন্ড পয়েন্টের দরকার নেই। সেকেন্ড হচ্ছে যে এটা একটা লুকস নাইস পার্সোনালি, যে এটা একটা
অ্যাঙ্গুলার ভিউ অ্যাজ অপোজ টু রেক্ট্যাঙ্গুলার ভিউ, এবং রেক্ট্যাঙ্গুলার বেন্ড কাপও অনেক অনেক কমন। এটা একটা ড্রিল শ্যাফট, এটাও কোয়াইট কমন, টেক্সাসে আমরা অনেক ইউজ করি ড্রিল শ্যাফট। এটা একটা সার্কুলার পিয়ার, কিন্তু এটা ঠিক স্পাইরালও নয়, এটা স্পাইরাল না, এটা হলো টাই, সার্কুলার টাই। আপনারা জানেন ডিফারেন্স হচ্ছে যে স্পাইরালটা কন্টিনিউয়াস হবে এবং টাইটা হবে ডিসকন্টিনিউয়াস মেম্বার্স। তো আলাদা ভ্যারিয়েশনস, এটাকে আমরা বলি হ্যামার হেড পাই পিয়ার। দুটো ক্যান্টিলিভার এন্ড, একটা পিয়ার এবং গার্ডার অন টপ। এটা হচ্ছে একটা সলিড ওয়াল পিয়ার, এটা হলো একটা রিজিড ফ্রেম পিয়ার। সো লট অফ ভ্যারিয়েশনস আর কি। এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রেইট স্ট্রেইট একটা রেক্ট্যাঙ্গুলার পিয়ার। আমরা দেখছি সব জায়গাতেই যে এটার ডেপথটা কিন্তু সিগনিফিক্যান্ট। পিয়ারটা একটা খুব একটা ছোট মেম্বার নয়, যেহেতু এটা লোড অনেক। দেখতে পাচ্ছি এখানে যে গার্ডার থেকে লোড ট্রান্সমিট করে পিয়ারে যাচ্ছে, পিয়ার ক্যাপে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে কলামে, সেখান থেকে ফাউন্ডেশনে। কাজে এই মেম্বারটা এটা বেশ ডিপ মেম্বার, সাধারণত এটা একটা ভেরি ডিপ মেম্বার। এখানে দেখছি যে পিয়ার ক্যাপটা বেশ ডিপ। কাজে এই বেন্ড ক্যাপের ডিজাইনটা ঠিক আমরা যদি শ্যালো বিম থিওরি ইউজ করি তাহলে ঠিক এটা রিপ্রেজেন্ট করা যাবে না, কারণ এটা হচ্ছে ডিপ মেম্বার। আমরা জানি যে ডিপ বিমের ডিজাইন শ্যালো বিম থেকে অনেক ডিফারেন্ট, যেহেতু ডিপ ডিপ বিমের মধ্যে ক্র্যাকিং প্যাটার্নটা ডিফারেন্ট হতে পারে। কাজেই এটা ডিজাইন আসতে একটু ডিফারেন্ট ভাবে দেখানো হচ্ছে। এবং এটাও দেখতে পাচ্ছি যেটা একটা ইনডিটারমিনেট মেম্বার। এখানে যেমন একটা, দুটো, তিনটে স্প্যান আছে, তারপর একটা ছোট একটা ওভারহ্যাং আছে, এটা এই বেন্ড ক্যাপের। আমরা এটাকে কনফিউজ করবো না গার্ডার ডিজাইনের সঙ্গে। আমাদের বুঝতে হবে যে গার্ডারটা যাচ্ছে লঞ্জিটিউডনালি ব্রিজের উপরে, ডেকটা হচ্ছে ট্রান্সভার্স, যেটা আমি গত লেকচারে দেখালাম, ট্রান্সভার্স স্প্যান, এবং বেন্ড ক্যাপ হচ্ছে ট্রান্সভার্স। কাজে যখন আমরা ডিজাইন করব তখন আমরা এই বেন্ড ক্যাপের উপরে এই গার্ডার রিয়াকশনটা অ্যাপ্লাই করব ভার্টিক্যালি। সো দেয়ার উইল বি 1 2 3 4 5 6 7 8 9 reactions from the girder. সো আমরা চিন্তা করতে পারি এই গার্ডারটা হবে 9টা কনসেন্ট্রেটেড লোড থাকবে এর উপরে, এবং সেইভাবে এটাকে আমরা ডিজাইন করব। এটা একটা ইনডিটারমিনেট মেম্বার, তার মানে এটার মধ্যে নেগেটিভ মোমেন্ট থাকবে সাপোর্টে, পজিটিভ মোমেন্ট থাকবে মিড স্প্যানে, এবং এখানে একটা ক্যান্টিলিভার অ্যাকশনের জন্য এখানে নেগেটিভ মোমেন্ট থাকবে। কাজে এই ডিজাইনটা হবে সেভাবে যে ওভারঅল আমরা স্টিল দিব যেটা ক্রিটিক্যাল হবে নেগেটিভের জন্য, পজিটিভের জন্য, এবং তারপরে তার উপরে আমাদের স্কিন রিইনফোর্সমেন্ট দিতে হবে, যেটা অ্যাস্ট্রোতে বলা আছে should have to provide skin reinforcement. এটা হচ্ছে ডিজাইন ফিলোসফি। এই যে আমি আবার এক্সাম্পলে দেখাবো যে কিভাবে এই লোডগুলো বের করে সেটাকে অ্যাপ্লাই করে পিয়ার ক্যাপ ডিজাইন করতে হবে আজকে। আরো কিছু এক্সাম্পল। অ্যাস্থেটিক্স ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম এটা একটা ওয়ান পিয়ার সিস্টেম, ট্র্যাপিজয়েডাল শেপ। এটা হচ্ছে একটা ওয়ান পিয়ার, কিন্তু এটা ডিফারেন্স হচ্ছে এখানে যে এটা একটা বক্স গার্ডার, সেগমেন্টাল বক্স গার্ডার। সেটার জন্য পিয়ারটা ডিফারেন্ট হবে, কারণ প্রত্যেকটা বক্স গার্ডারের জন্য একটা পিয়ার দিতে হবে। এটা অপশনাল, মাল্টিপলও দেওয়া যায় ইচ্ছে করলে। এটা আমি দেখতে পাচ্ছি, দেখতে খুবই সুন্দর। খালি ফ্লেয়ার্ড আপ না, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে এটাকে অ্যাট্রাকটিভ করা হয়, যেতে পারে আর কি, এচিং করা যেতে পারে। আনইউজুয়াল না যে বিভিন্ন ধরনের ছবি যাওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের রং করা যেতে পারে। কাজেই এই জিনিসটা খুবই অ্যাপিলিং হতে পারে, ফ্রম এ ডিস্টেন্ট লুকস ভেরি নাইস। এবং তাই না, রাত্রেবেলায় লাইট দিয়ে ব্রিজগুলোকে আরো সুন্দর অ্যাস্থেটিক্যালি প্লিজিং করা সম্ভব। আর একটা ওয়াল পিয়ার দেখতে পাচ্ছি এখানে, এটা স্টিল গার্ডার এবং কংক্রিট ওয়াল পিয়ার। আর্টিস্ট রেন্ডিশন হয়তো ভবিষ্যতে হাতির মূর্তি দিয়ে হাতির মূর্তিটাকে একটা পিয়ার হিসেবে বিবেচনা করে যাবে কেন? অবশ্যই, কেন যাবে না, যদি আমি এটাকে মডেল করতে পারি। হাতির 4 পা, 4টা পিয়ার, এবং হয়তো হাতির পিঠের উপরে এটা হচ্ছে বেন ক্যাপ। জাস্ট আর্টিস্ট রেন্ডিশন, পসিবল ইন দ্য ফিউচার, ওয়াই নট, রাইট? এটা একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু যেই বীজটা দেখবে সেই এটাকে বহুদিন সারা জীবন মনে রাখবে যে আমি একটা বীজ দেখেছিলাম, ইট লুকস সো নাইস অ্যান্ড ইট লুকস সো ডিফারেন্ট। একটা আই থিঙ্ক চাইনিজ একটা আর্কিটেক্টের ভিশন, যে ভবিষ্যতে সে হয়তো এরকম একটা ব্রিজ করার চেষ্টা করবে।
তো আরো অনেক এক্সাম্পল আছে। গুগলে গেলেই পাওয়া যাবে অনেক ধরনের এক্সাম্পল, অনেক ধরনের লেআউট। সো ডিজাইন এক্সাম্পল আমি যেটা আগে বললাম এগুলো অনেকগুলো অ্যাভেলেবল। যেমন পিসিএ হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট অ্যাসোসিয়েশন, এটা একটা আমেরিকার ভেরি ওয়েল নোন অর্গানাইজেশন। এদের অনেকগুলো এক্সাম্পল আছে। সো এটা এটা একটা এটা আরেকটা সার্টেন টাইম মডেল, হয়তো আপনারা জানতে পারেন যে এটা একটা অল্টারনেট ডিজাইন। এটা ডিপ মেম্বারের জন্য এসিআই তেও এখন আছে চ্যাপ্টার সার্টেন টাইম মডেল ডিজাইন, এবং অ্যাস্ট্রোতেও একটা এটা মেথডটা আছে, যেটা অল্টারনেট মেথড ইউজ করা যেতে পারে, স্পেশালি অ্যাপ্লিকেবল ফর ডিপ মেম্বার ডিজাইন। পিসিআই হচ্ছে প্রিকাস্ট প্রিস্ট্রেস কংক্রিট ইনস্টিটিউট, এটাও আরেকটা অর্গানাইজেশন। এরা স্পেসিফিক্যালি কাজ করে, এটা ট্রেড অর্গানাইজেশন। আমেরিকায় যত প্রিকাস্ট প্রিস্ট্রেস সাপ্লায়ার আছে ম্যানুফ্যাকচারার, তাদের নিয়ে এই পিসিআই কাজ করে, এবং তাদের একটা ডিজাইন ম্যানুয়াল আছে। ইটস ভেরি ভেরি নাইস। এটার মধ্যে অ্যাস্ট্রো অ্যাপ্লিকেশন দেখানো আছে, এবং সবকিছুই ডিজাইন করা আছে, এবং এটার মধ্যে ভালো ভালো এক্সাম্পলও আছে। তারপরেও পিসিআই নিজের শেপ যেগুলা, যেমন আই গার্ডার টাইপের বক্স গার্ডার, সেগুলোকে ওরা এখানে এক্সটেন্সিভলি ডিজাইন এই দেখানো আছে। এটা একটা ভালো এটা ভেরি নাইস, ইটস এ ভেরি নাইস কি বলে রিসোর্স। অ্যাস্টো আমরা জানি সবাই, এবং ফেডারেল হাইওয়েরও, যেটা আরেকটা আমেরিকান অর্গানাইজেশন, ফেডারেল অর্গানাইজেশন, তাদেরও দুটো খুবই সুন্দর এলআরটি ডিজাইন এক্সাম্পল দেখানো আছে। কাজে আহ্বান করব, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এই রিসোর্সগুলো ইউজ করার জন্য, এবং আমি চেষ্টা করব এই দুটো এক্সাম্পল পাঠানোর জন্য আপনাদের, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, অথবা পোর্টালে হয়তো আমি এগুলো পোস্ট করবো। খুবই 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 আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এটা আমি বানিয়েছি ক্লাসের জন্য। তো আমরা বুঝতে চেষ্টা করি যে এই এক্সাম্পলটা কি কি ইনভলভ এটার মধ্যে। সো এখানে আমি দেখতে পাচ্ছি এটা ব্রিজের ক্রস সেকশন, সবাই বুঝতে পারছি এটা হচ্ছে ব্রিজের ক্রস সেকশন, এবং বক্স গার্ডার আছে। অ্যাডজাসেন্ট বক্স গার্ডার নয়, এই বক্স গার্ডার গুলো সব স্পেসড আউট, এর মধ্যে ডিস্টেন্স আছে আর কি। এটা সেগমেন্টাল নয়, এটা জাস্ট রেগুলার বক্স গার্ডার ডিজাইন। ব্যারিয়ার দেখতে পাচ্ছি আমরা, ব্রিজের উইথ ফ্রম কার্ভ টু কার্ভ হচ্ছে 32 ফিট, এবং ব্যারিয়ারের উইথ হচ্ছে কাইন্ড অফ টেপার্ড ব্যারিয়ার। এটাকে আমরা বলি নিউ জার্সি টাইপ ব্যারিয়ার আমেরিকাতে। 1 ফিট 6 ইঞ্চ ওভারঅল উইথ। এখানে দেখতে পাচ্ছি ওভারহ্যাং এর ডিস্টেন্স হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ, এবং সিমেট্রিক ব্রিজ। সো এখানে পেন ক্যাপটা কোথায়? পেন ক্যাপটা হচ্ছে এখানে। তো আমি যদি চিন্তা করি, এখানে এটা হচ্ছে সুপারস্ট্রাকচার, 1 2 3 4 5টা গার্ডার আছে। এই 5টা গার্ডার পেন ক্যাপের উপর বসে আছে, এটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেন ক্যাপের লেংথ, এলিভেশন, ট্রান্সভার্স টু দ্য ব্রিজ। গার্ডারগুলো আমরা চিন্তা করি যে গার্ডারগুলো এখানে বসে আছে, এগুলো হচ্ছে পেডেস্টাল বা বিয়ারিং প্যাড, এবং এই স্পেসিং গুলো বসার দেখানো আছে। এগুলো হচ্ছে 7 ফিট ডিস্টেন্স। দুটো কলাম আছে, কলামের উপরে বেন ক্যাপটা বসে আছে। সো দেয়ার 3 স্প্যান, একটা স্প্যান এখানে, মিড স্প্যান, একটা স্প্যান হচ্ছে এখানে, একটা স্প্যান হচ্ছে এখানে। এই দুটো হচ্ছে এক্সটেরিয়র স্প্যান বেন ক্যাপের জন্য, এবং এটা হচ্ছে ইন্টেরিয়র স্প্যান। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটার প্রবলেমটার এটাকে এক্সটেন্টটা কি, এবং কিভাবে আমরা ভিজুয়ালাইজ করবো এটাকে বেন ক্যাপ। এটা একটা বিম হিসাবে, কন্টিনিউয়াস বিম হিসাবে ডিজাইন করা হবে। কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমরা বুঝতে চেষ্টা করি। ক্যাপের উইডথ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ। ক্যাপের উইডথ মানে হচ্ছে এদিকে ল্যাটারালি ক্যাপের উইডথ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ আর 42 ইঞ্চ। এখানে আমি আবার ইউএস ইউনিট ইউজ করবো ফর দ্য টাইম বিং। ক্যাপের ডেপথ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ, তার মানে হচ্ছে এটা একটা স্কোয়ার ক্যাপ। আমি যদি ক্রস সেকশনে দেখি 42 ইঞ্চি বাই 42 ইঞ্চি, এবং কাভার আমরা ইউজ করবো 2.5 ইঞ্চ।
সো এটা একটা যেহেতু এক্সটেরিয়র এনভায়রনমেন্টে, সেই হিসাবে অ্যাস্টো ইউজ করে আমরা 2.5 ইঞ্চ কভার ইউজ করব। ক্যাপের কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে দেওয়া আছে 6 KSI স্পেসিফাইড এবং ক্যাপের ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার কিউবিক ফুট। এক্সট্রিম, কাইন্ড অফ এক্সট্রিম আপার বাউন্ড অফ কংক্রিট। যদিও আজকাল হেভি ওয়েট কংক্রিট অনেক সময় ইউজ হয়, ব্রিজে না, বিল্ডিং এর জন্য। এটা হচ্ছে যদি আমাদের খুব ডেন্স কংক্রিট দরকার হয়, তাহলে হেভি ওয়েট কংক্রিট 250 পর্যন্ত হতে পারে, 250 পাউন্ড পার কিউবিক ফুট। সেটা আমরা ব্রিজ ইউজ করবো না, কারণ ডেড লোড বেড়ে যাবে। এটা ইউজ করবো আমরা যেখানে নাকি আমাদের ট্র্যাক কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট, অথবা হয়তো আমাদের কোনো লিকেজ প্রিভেন্ট করতে হবে, যেমন হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সেখানে আমাদের রেগুলার কংক্রিট ইউজ করলে হবে না, ডেন্স কংক্রিট ইউজ করলে সেখানে হয়তো পোরোসিটি অনেক কম হবে এবং সেখানে হয়তো লিকেজের সম্ভাবনা কম থাকবে। এবং লাইট ওয়েট কংক্রিটও আছে, যেটা হতে পারে 90 পাউন্ড পার কিউবিক ফুট। সেটা হয়তো আমাদের লাইট ওয়েট কংক্রিট, লাইট ওয়েট অ্যাগ্রিগেট ইউজ করতে হবে। সেখানে যেমন আমরা শেল ইউজ করতে পারি, বা স্যান্ডস্টোন ইউজ করা যায়, বা লাইমস্টোন ইউজ করা যায়। সেটা ইউজ করলে আমাদের ওয়েট কমে যাবে এবং তার জন্য কমবে। স্যাক্রিফাইস যেটা হবে যে স্ট্রেংথ কমে যাবে এবং হয়তো ডিউরেবিলিটি কোনো প্রবলেম হতে পারে। কলাম উইথটা সাধারণত আমরা ক্যাপ উইথের সঙ্গে ম্যাচ করে থাকি, কাজে আমি এখানে অ্যাসিউম করেছি এটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চ। দুটো স্প্যান আছে গার্ডারের, এটা ইম্পর্টেন্ট কারণ এখান থেকে গার্ডার থেকে ওয়েটটা পেন ক্যাপে যাবে। দুটো স্প্যান, প্রত্যেকটা স্প্যান 89 ফিট লং। গার্ডার সেকশন, বক্স গার্ডার স্ট্যান্ডার্ডাইজ শেপ, এটা হচ্ছে গার্ডারের ক্রস সেকশনাল এরিয়া। ডেক থিকনেস হচ্ছে 8 ইঞ্চ এবং ডেকের কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 145 পাউন্ড পার কিউবিক ফুট। ব্যারিয়ার ওয়েট হচ্ছে 0.3 কিপ পার ফিট এবং ওয়ারিং সারফেস যেটা উপরে থাকবে, হয়তো ভবিষ্যতে দেওয়া হবে, সেটা হবে হাফ ইঞ্চ এবং সেটার ওয়েটটা হচ্ছে 145 পাউন্ড পার কিউবিক ফুট। এগুলো আমরা মনে রাখবো যখন আমরা আগাবো এখানে ডিজাইনের দিকে। এখন আমরা একটা একটা করে লোড বের করব এবং চিন্তা করব যে এই লোডগুলা পয়েন্ট রিয়াকশন হিসাবে কিভাবে গার্ডারের উপরে অ্যাপ্লাই হবে। তো প্রথমত আমরা সেলফ ওয়েট বের করব, গত লেকচারের মতোই। সো ডিসি হচ্ছে আমরা জানি কম্পোনেন্ট ডেড লোড, অ্যাস্টো ডেফিনিশন, এবং এটা হচ্ছে ওয়ারিং সারফেস, ডিডব্লিউ হচ্ছে ওয়ারিং সারফেসের অথবা ডেড লোড। কাজেই এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। এখানে যেমন যেটা হচ্ছে গার্ডার ক্রস সেকশন, এটাকে কনভার্ট করে স্কোয়ার ফিটে লোড দিয়ে ইউনিট ওয়েট এবং স্প্যান লেংথ, এভাবে আমরা গার্ডার ডেড লোড বের করলাম। সো এটা হচ্ছে গার্ডারের টোটাল লোড। এটা হচ্ছে ডেকের টোটাল লোড, ডেক হচ্ছে 8 ইঞ্চি, ডেকের উইথ হচ্ছে 35 ফিট, এটা হচ্ছে বেন ক্যাপের লেংথ। এবং তারপরে 12 দিয়ে ভাগ করলাম, এটাকে ফিট করলাম এবং 5 দিয়ে ভাগ করলাম, কারণ হচ্ছে 5টা there are 5 গার্ডার্স। কাজে আমি দেখতে পাচ্ছি এখানে যে আমরা সব লোড গার্ডারের উপরে প্রয়োগ করব, কারণ ডেকটা ডাইরেক্টলি বেন ক্যাপের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে না, ডেক থেকে গার্ডারে যাবে এবং তারপর গার্ডার থেকে ওটা বেন ক্যাপে ট্রান্সফার হবে। এখানে যদি হয়তো এখানে চেষ্টা করতে পারি, দেখি যে সম্ভব হয় কিনা আমার ডক্টর ক্যামেরা দেখাতে একটা ড্রয়িং। এটা হলো যে আমি যদি সেই ড্রয়িংটি দেখাই আবার, পেন ক্যাপ, পাঁচটা পেডেস্টাল, এক, হয়তো সিমেট্রিক হবে না ফ্রি হ্যান্ড যেহেতু। তারপরে এখানে আসবে all kinds of reaction from the girder. তো এটা হচ্ছে ডেড লোড, তার উপরে অ্যাপ্লাই হবে লাইভ লোড,
তার নিচে কলাম থাকবে। কলামটা আমি ঠিক হয়তো কোথাও থাকবে, তাই হোক এখানে আর কি সামওয়্যার কলামে যে রিয়াকশন এটা থাকবে এখানে। আমাদের দুটো কলাম আছে, দুটো পিয়ার আছে, কাজে এই যে লোডগুলা এগুলো সবই হবে ফ্যাক্টর লোড। আমাদের লোড ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে, আমরা স্ট্রেংথ 1 ইউজ করব। এভাবে আমাদের লোড ফ্যাক্টর বের করে আমাদের কম্বিনেশন বের করে সেখান থেকে আমি করি। তাই নয়, খালি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে সাইডওয়েজ যে লোড যেটা সাইড থেকে আসবে, এটা হচ্ছে এদিক থেকে আসবে, আমি ইমাজিন করতে পারি সেটা কি, এবং সেটাকে এখান থেকে না, সেটা এভাবে আসতে পারে। এবং পেপারের মধ্যে এটাকে আমরা বলি ট্রান্সভার্স লোড অন দ্য ব্রিজ। এটা উইন্ড হতে পারে, সাইজমিক হতে পারে, ফ্লাড হতে পারে যদি ফ্লাডটা সিভিয়ার হয়, যদি এত পর্যন্ত উপর পর্যন্ত আসে, ইম্প্যাক্ট হতে পারে, এবং আরো বিভিন্ন ধরনের হতে পারে। কাজে এটাকে আমরা সুপারস্ট্রাকচার অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা সাবস্ট্রাকচার ট্রান্সফার করব। তাই নয়, খালি যদি যদি এভাবে আসে লোডটা পাশ থেকে লঞ্জিটিউডিনালি, সেটাকে আমাদের ট্রান্সফার করতে হবে। এবং তাই উইন্ডটা এখান থেকে আসতে পারে, উইন্ড অ্যাঙ্গেল থেকে আসতে পারে। কাজে আসতে হতে সেই অ্যাঙ্গেলটা বিচার করতে হবে যে কোন অ্যাঙ্গেলে, এটাকে বলে অ্যাঙ্গেল অফ অ্যাটাক, কোন অ্যাঙ্গেল থেকে সে লোডটা অ্যাপ্লাই করা হবে। এবং তাই না, এই উইলিংটা দেখা যাচ্ছে যে একটা বায়োন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। কাজে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল উইন্ড লোড, এটা হচ্ছে হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং ট্রান্সভার্স। এতে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে 3 ধরনের ল্যাটারাল লোড বিচার করতে হবে। একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হলো ভার্টিক্যাল, যেহেতু একটা বায়োন্সি এফেক্ট থাকবে, এবং ফ্লাডের ক্ষেত্রে তা প্রযোজ্য। যদি ফ্লাড লোড হয়, যদি ফ্লাডটা অল দ্য ওয়ে এই পর্যন্ত যায়, তাহলে আমরা ইমাজিন করতে পারি দেয়ার উইল বি ফ্লোটিং টেন্ডেন্সি। সেটা একটা নেগেটিভ একটা প্রেশার দিবে। বিল্ডিং এও তাই হয়, উইং থেকে আমরা আমাদের রুফের উপরে AC7 বলে যে আমাদেরকে একটা একটা নেগেটিভ প্রেশার বিচার করতে হবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবগুলোকে কম্বাইন করে দেখতে হবে যে এই যে আমাদের গার্ডার রিয়াকশন যেটা, এই যে রিয়াকশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই যে একটা কম্বাইন্ড রিয়াকশন, সেটা সবগুলোর সামেশন আমরা বুঝতে পারছি। এগুলো হবে সবগুলোর সামেশন এরকম ভাবে, এবং সেই সামেশন গুলো হবে ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, সাইজমিক লোড, হোয়াট এভার গভর্নস। এবং আবার বুঝতে পারবো যে এটা ইউনিফর্ম নয়, এগুলো সব এক হবে না, এটা হয়তো ভ্যারি করতে পারে, এবং সেইভাবে এটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। কমপ্লিকেটেড প্রবলেম, বুঝতে পারছি। কাজে এক্ষেত্রে সফটওয়্যার লাইক ক্যাপ18 ইজ ভেরি ইউজফুল। আমরা ইনপুট দিব, ক্যাপ18 বলবে যে আমাদের মোমেন্ট এন্ড শিয়ার কি হবে এই বেন ক্যাপের মধ্যে। এনিওয়ে, সেইখানে দেখানো হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা আমরা ব্যারিয়ার লোড বের করলাম, এই তিনটাকে প্রথমে অ্যাড করলাম, যেটা উপর থেকে অ্যাপ্লাই করা হচ্ছে। সো এটা হচ্ছে আমরা আসলো 146 কিপ পার গার্ডার। তারপরে আমরা ফিউচার ওয়ারিং সার্ফেসের লোড বের করলাম, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে 145 পাউন্ড পার কিউবিক ফুট। আবারও এটাকে 5 দিয়ে ভাগ করলাম, কারণ আমরা গার্ডার স্পেসিফিক ডেড ওয়েট রিয়াকশন যেটা সেটা বের করলাম। এটা হচ্ছে 3.76 কিপ পার গার্ডার। পরে আমরা লাইভ লোড বের করব, এবং লাইভ লোড নতুন কিছু না, একই লাইভ লোড, অ্যাস্ট্রোট্রাক HL93 এবং লেন লোড। সো আমরা জানি যে এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোট্রাক। আপনাদের আবার রিমাইন্ডার দিচ্ছি, যেটা হচ্ছে 3 অ্যাক্সেল একটা ট্রাক। ফ্রন্ট অ্যাক্সেল 8,000 পাউন্ড, মিডল অ্যাক্সেল 32,000 পাউন্ড, এবং পিছনের অ্যাক্সেল 32,000 পাউন্ড। কাজে এটা চেঞ্জ নাই, যাই আমি ব্রিজে ডিজাইন করি না কেন, এটা আমাদের লাইভ লোড। এবং তার উপরে লেন লোড সেটা আমরা জানি সেটা কি 64 পাউন্ড পার স্কোয়ার ফিট। সো এটা ভ্যারিয়েবল। যদি আপনারা গত সেশনে না এসে থাকেন, 2 সেশনে, এটা একটা ভ্যারিয়েবল। এটা হতে পারে এনিওয়্যার ফ্রম 14 ফিট থেকে
মিনিমাম 14 ফিট থেকে ম্যাক্সিমাম 30 ফিট। আমরা দেখতে হবে যে ভ্যারিয়েশনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব ব্রিজের ডিজাইনের ক্ষেত্রে। এবং মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর হচ্ছে অ্যাস্ট্রোতে সেকশন নাম্বার দেওয়া আছে। এটা হলো কতগুলো লেন লোডেড, ঠিক একটা লেন লোডেড, তার মানে ট্রাকটা কি একটা লাইনের উপরে আছে, নাকি দুটো লাইনের উপরে আছে, দুটো ট্রাক আছে, নাকি তিনটা লেনের উপরে আছে। খুব বিজি একটা ব্রিজ হলে, যদি অনেক ট্রাফিক থাকে, তাহলে হয়তো মাল্টিপল লেন লোডেড থাকতে পারে। এবং একটা একটা ট্রাক থাকার সম্ভাবনা বেশি, কাজেই কম বেশি, তাহলে এটার জন্য আমাকে ম্যাগনিফাই করতে হবে 1.2 দিয়ে আমাদের মোমেন্ট বা শিয়ারকে। যদি দুটো লেন লোডেড থাকে তাহলে কম 1, এবং 3 হলে 0.85, এবং 3-এর বেশি হলে 0.65। এটা হওয়ার সম্ভাবনা কম, এই জন্য আমাদের লোড কমিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফিলোসফি, এটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর। এবং তারপরে লিমিট স্টেট আগে বললাম, স্ট্রেংথ 1, সার্ভিস 1 এবং সো অন, এগুলোর সবই এক, লোড ফ্যাক্টর সবই এক, ফি ফ্যাক্টর এক, গ্যামা ফ্যাক্টর সেম। তো এগুলো সবই আগের মতোই করতে হবে, এখানে কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই, যেহেতু লোডটা ডাইরেক্টলি পেন কার্ভের উপরে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট একটা সামারি, এটা আগের ইনফরমেশন আবার প্রেজেন্ট করছি যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে অ্যাস্ট্রো ডিজাইন লাইন হচ্ছে 10 ফিট ওয়াইড, এটা স্ট্যান্ডার্ড, এটাকে ভ্যারি করা যাবে না। আমার অ্যাকচুয়াল ডিজাইন লাইন যাই থাকুক না কেন, 12 ফিট বা যাই হোক, আমাদেরকে ডিজাইন লাইনটাকে 10 ফিট ওয়াইড ধরতে হবে। লেন লোডিংও 10 ফিটের উপরে, ডিজাইন লাইনের ভিতরে। এবং ট্রাক লোডিং, যেটা এখানে দেখানো আছে, এই ট্রাকটা এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে 6 ফিট ওয়াইড। এই টায়ারগুলা এই লাইনে 6 ফিট দূরে দূরে ল্যাটারালি স্পেসিং, এটাকেও ডিজাইন লাইনের ভিতরে প্লেস করতে হবে। এবং অ্যাস্ট্রো বলছে যে এক্সটেরিয়র হুইল যেটা বা টায়ার যেটা, সেটা 2 ফিটের ভিতরে দেওয়া যাবে না ডিজাইন লাইনের এজ থেকে, এটাকে 2 ফিট দূরে প্লেস করতে হবে। আমি একটা রেন্ডেশন দেখালাম ওই একই এক্সাম্পলের। আমরা বুঝতে পারছি এখন এই কম্বাইন্ড স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, কলাম দুটা, বেন ক্যাপ যেটা আঁকলাম, 5টা গার্ডার, 5টা বেয়ারিং সারফেস, 5টা বক্স গার্ডার এবং সুপারস্ট্রাকচার। এটা আমি দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছে আমার ডিজাইন লেন, যেটা আমি দেখাচ্ছি এখানে। আর আমি জানি এটা হচ্ছে, যদি আমি যদি মাপি, এটা হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে 10 ফিট, এবং এটা হচ্ছে 10 ফিট। কাজে এই উইথের উপরে আমি 3টা ডিজাইন লেন প্লেস করতে পারছি। সো ইট অল ডিপেন্ডস আপনার ব্রিজের উইথ কত, হয়তো 4 লেন হতে পারে, 5 লেন হতে পারে, অথবা 2 লেনে হতে পারে। এখানে আমি এটার মধ্যে 3টা ফিট করতে পারছি। তারপরে আমি 3টা ট্রাক প্লেস করলাম। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এখন আমি যদি দেখি, আমি যদি ব্রিজের উপরে দাঁড়াই, হয়তো আমি ভার্চুয়াল রিয়েলিটি সেট ইউজ করে দেখতে পারি যে আমি ট্রাকগুলোকে দেখছি সামনে থেকে। এটা আমাদের পার্সপেক্টিভ চিন্তা করতে হবে, আমাদের ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে, ভিশন দিয়ে, যে এই ট্রাকটা তো ল্যাটারালি প্লেস করা হবে না ব্রিজের উপরে, হতে পারে কোনো কারণে হয়তো ট্রাকটা সাইডওয়েজ যেতে পারে, কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ট্রাফিক ইম্প্যাক্টের জন্য। কিন্তু জেনারেলি আমাদের এইভাবে এই ট্রাকটা যাবে ব্রিজের উপর দিয়ে, সেভাবে আমাদের প্লেস করতে হবে। এখানে আমি 3টা ট্রাক দিয়েছি, যেহেতু 3টা লেন আছে। এবং সেখান থেকে আমরা এই লোডগুলো বের করব, টায়ার লোড, হুইল লোড ইন্ডিভিজুয়ালি, সেইগুলো এখানে অ্যাপ্লাই করা হবে। এটা হচ্ছে আমাদের লেন লোড, যেটা মনে আছে, যেটা হচ্ছে ইউনিফর্ম ডিজাইন লেন লোড, সেটা প্লেস করলাম। এবং তারপরে আমরা রিয়াকশন বের করবো এখান থেকে কত হতে পারে। এটা হচ্ছে আবার এখান থেকে আমরা চলে যাই এখন, এটা হচ্ছে ক্রস সেকশন ব্রিজের, এটা হচ্ছে এলিভেশন। তো আগে যে বললাম দুটো স্প্যান আছে, এক একটা স্প্যান 89 ফিট লম্বা। এটা হচ্ছে একটা বেন্ড ক্যাপ। এখন আমরা চিন্তা করবো যে আমরা এখন দেখছি ব্রিজের সাইড থেকে, কাজে এটা একটা বেন্ড ক্যাপ, এটা এক্সটেরিয়র বেন্ড ক্যাপ দুটো, এটা ইন্টেরিয়র বেন্ড ক্যাপ, এটা হচ্ছে অ্যাবাটমেন্ট হতে পারে, অ্যাবাটমেন্ট ক্যাপ হতে পারে। কাজেই এখানে আমরা দেখবো এখন যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লেন লোড, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল লেন লোড। আমরা জানি এটা হচ্ছে 0.64 কিপ পার ফিট অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রো। এটা একটু ইন্টারেস্টিং
এখানে আমি দেখছি দুটো ট্র্যাক। আমি আগে দেখেছিলাম ৩ টা ট্র্যাক ল্যাটারালি। এখানে দুটো ট্র্যাক আমি একটা লঞ্জিটিউডিনালি প্লেস করেছি। এটার কারণ হলো আমি এই অ্যাস্টোর এই স্পেসিফিকেশন ফলো করছি। অ্যাস্টো 36131 বলতে যে যদি আমি নেগেটিভ মোমেন্ট বের করতে চাই, আমরা ইমাজিন করি এখন যে এটা হলো গার্ডার, এটা হচ্ছে গার্ডার এবং এই বেন্ড ক্যাপ এখানে নেগেটিভ মোমেন্ট হবে যেহেতু এটা রিঅ্যাকশন। এটা হচ্ছে কলামের রিঅ্যাকশন। কাজেই এখানে নেগেটিভ মোমেন্ট আমাদেরকে এইভাবে প্লেস করতে হবে। এখানে আমরা একটু এখানে আমরা পড়ি এটা কি বলছে। Of two design trucks spaced a minimum of 50 feet between the lead axle of one truck and the rear axle of other truck. So আমি যদি এই ট্রাকটাকে এখানে প্লেস করি, ট্রাকটাকে এই মুখে যাচ্ছে R3232, এটাকে as close to the bend cap as possible যাতে একটা ম্যাক্সিমাম মোমেন্ট দিতে পারে বেন্ড ক্যাপের উপরে। অন্য যেটা সেটাকে আমার 50 ফিট দূরে মিনিমাম প্লেস করতে হবে। আমি এখানে সঙ্গে সঙ্গে এখানে বসাতে পারবো না, যেহেতু যা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি ইজ ভেরি লেস যে দুটো ট্রাক ভেরি ক্লোজ যাবে। কাজে আমি এটা এখানে বসালাম। এখান থেকে আমাকে অ্যানালাইজ করে এই বেন্ড ক্যাপের এই লোডটা এখান থেকে ট্রান্সফার করতে হবে রিঅ্যাকশন দিয়ে। তারপর এটার মধ্যে এই বেন্ড ক্যাপটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে এবং তার 90% নিতে হবে। এগুলো হচ্ছে সব স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার্স। ইচ্ছা করলে আমরা অ্যাস্টোর ফিলসফি জানতে পারি। এগুলো হচ্ছে বেসড অন লট অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। আমরা জাস্ট এগুলোকে উইল টেক ইট ইন গুড ফেইথ অ্যান্ড ইউজ দ্য ব্রিজ লাইক দ্যাট, ইউজ অন দ্য ব্রিজ লাইক দ্যাট। এখন আমি ওই এই যে দেখালাম এই প্লেসমেন্ট, তার উপর ভিত্তি করে আমি এখানে আমি রিয়াকশন বের করছি। তো যে এটা স্ট্রেট ফরওয়ার্ড স্ট্যাটিক্স। গত দুই সেশন আগে একজন বোধহয় একটা কোশ্চেন করেছিলেন আমাকে, একটা ইমেল, যে উনি ঠিকমতো বুঝতে পারেনি কিভাবে এই রিয়াকশনটা বের করতে হবে। এটা ভেরি সিম্পল, এলিমেন্টারি স্ট্যাটিক্স। এখানে আমি যদি রিয়াকশন বের করতে চাই, দুটো রিয়াকশন আর এ আর বি, সেখান থেকে আমি মোমেন্ট নিব। মোমেন্ট নিয়ে একটা রিয়াকশন বের করব। এগুলো মোমেন্ট টার্ম আমি জানি প্রত্যেকটা লোডের। সেখান থেকে আমি ইজিলি ইচ্ছা করি রিয়াকশন বের করতে পারি। এখানে এই রিয়াকশনটা হবে এটার সামেশন, এই স্প্যানের সামেশন প্লাস এই স্প্যানের সামেশন। ইট শুড বি সিম্পল। এবং দেখতে পাচ্ছি যেখানে আমি মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর ইউজ করেছি 1.2 ইউজ করে ট্রাকের রিয়াকশন বের করলাম 97.1 কিউব। নিয়ে আমি লেন লোডের রিয়াকশন বের করলাম। লোড পরিষ্কার দেখা যাচ্ছে, অ্যাস্টো ভ্যালু, স্প্যান লেংথ, তারপরে দুই দিয়ে ভাগ করলাম কারণ দুটো রিয়াকশন এবং মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর। এখন আমি এই লোডটাকে নিয়ে, এটা হচ্ছে অ্যাক্সেল লোড, রাইট? এটা তো হুইল লোড নয়, এটা হচ্ছে অ্যাক্সেল লোড। কাজে আমরা জানি দুটো অ্যাক্সেলে দুটো হুইল থাকবে। কাজে এটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম। ভেরি সিম্পল। এটা হচ্ছে অ্যাক্সেল লোড, এটা হচ্ছে হুইল লোড। তারপরে আমি ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যাড করলাম, যেটা আমি আগে ডিসকাস করেছি 33%, এবং সেটা 90% নিলাম কারণ অ্যাস্টো বলছে I should take 90% of that effect. It's straightforward Astor application. তো এটা আমি মনে রাখি যে এগুলো হচ্ছে আমাদের হুইল লোড রিয়াকশন অন টু দ্য বেন্ড ক্যাপ। এখন আমরা ডেড লোড ফলো করলাম, লাইভ লোড ফলো করলাম। এখন আমরা অন্য লোডে যাব, অন্য যেগুলো ফিজিবল। একটা হচ্ছে ব্রেকিং লোড। এটাকে আছে বিফোর আই ফরগেট, ওই লোডটাকে নিয়ে আমি ওই ইউনিফর্ম লোডটাকে নিয়ে একইভাবে আমি ওই বেন্ড ক্যাপে ট্রান্সফার করলাম। তো এখন ব্রেকিং লোড এফেক্ট যেটা, এটা খুবই সিম্পল। আমরা চিন্তা করি ব্রেকিং লোড মানে কি। ব্রেকিং লোড হচ্ছে যে আমি একটা হাই স্পিড একটা গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, হয়তো একটা অ্যাস্ট্রো ট্রাক যাচ্ছে বা সামথিং সিমিলার পার আওয়ার অর সামথিং। তখন সাডেনলি এটা যদি হঠাৎ করে ব্রেক করে কোনো কারণে, ইমার্জেন্সি কারণে, তাহলে আমি ইমাজিন করতে পারি একটা বিরাট একটা ফ্রিকশন সৃষ্টি হবে। ওই ফ্রিকশনটা ডেকের অ্যাপ্লাই হবে গার্ডার ফ্রিকশন থেকে টায়ারের উপরে, সেখান থেকে সেটা ডেক থেকে গার্ডারে যাবে এবং সেখান থেকে সেটা সাবস্ট্রাকচারে ট্রান্সফার হবে।
এটা ভেরি সিম্পল। অ্যাস্ট্রো বলছে এটা হচ্ছে অনলি 25% অফ অ্যাক্সেল ওয়েট। সো এটা হতে পারে ট্রাকও হতে পারে অথবা ট্যান্ডেম যেটা হচ্ছে স্মলার ট্রাক সেটাও হতে পারে। আমি এখানে অ্যাপ্লাই করলাম 25%। এটা হচ্ছে ট্রাকের টোটাল লোড, 3টা অ্যাক্সেল, এবং এটা হচ্ছে ট্যান্ডেমের লোড। আপনারা জানি যে ট্যান্ডেম হচ্ছে 2টো অ্যাক্সেল, মোট 50 কিপস, 25 তো সেখান থেকে আমি বের করলাম 12.5 কিপ। বড়টা কন্ট্রোল করবে, কাজে ট্রাক এখানে কন্ট্রোল করছে 18 কিপস। অ্যাকর্ডিং টু অ্যাস্টো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা দুটো ক্রাইটেরিয়া করব। একটা হলো 25% of the axle weight, so the design track or tandem, or 5% of the design track plus lane load, or 5% of the design tandem plus lane load। এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম 5%। তো একইভাবে ট্রাক লোডের সঙ্গে লেন লোড যোগ করলাম। এগুলো কন্ট্রোল করছে না, দেখছি এখানে যে এইটা কন্ট্রোল করছে 18 কিপ, চারটার মধ্যে সবচেয়ে বড়। কাজে এটাকে আমি 5 দিয়ে ভাগ করলাম, কারণ হচ্ছে 5টা বিয়ারিং আছে বা 5টা পেডেস্টাল আছে। সেটা থেকে আমি 3.6 কিপ বিয়ারিং বের করলাম। ওকে, তো ব্রেকিং করলাম এবং অন্য যেগুলো আমি আগে বলেছিলাম যে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেগুলো আমি এখানে ইগনোর করছি। যদি থাকে সেই ডেটা তাহলে অ্যাস্ট্রোতে গিয়ে সেটা আমরা যোগ করতে পারি। এখন আমরা আসবো ভেরি ইম্পর্টেন্ট ল্যাটারাল লোডে। সো এই এক্সাম্পলে আমি উইন্ড লোডটা দেখিয়েছি, কিভাবে উইন্ড লোডটা অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে সেটা আমরা ডিজাইনে যোগ করব। আহ, আগে বললাম যে সাইজমিক সেটা বাংলাদেশে ভেরি ইম্পর্টেন্ট, উইন্ডো ইম্পর্টেন্ট, দুটাই ইম্পর্টেন্ট। তো সাইজমিকটা সেটা ডক্টর সাইদি, আমার গুড ফ্রেন্ড ফ্রম ইউনিভার্সিটি অফ রিনো নেভাডা, উনি আগামী সপ্তাহে মার্চের 14 তারিখে সেটা কভার করবেন। কাজে আমি এখানে মেইনলি উইন্ডোর উপরে কনসেন্ট্রেট করছি। So, আগে যে বললাম আমার ড্রয়িং এ উইন্ডোড হতে পারে হরিজন্টাল, ল্যাটারাল হতে পারে, ট্রান্সভার্স হতে পারে, লঞ্জিটিউডিনাল হতে পারে, এবং সাকশন হতে পারে নিচ থেকে। সবগুলোই আমাকে কনসিডার করতে হবে। তো অফকোর্স উইন্ড বা সাইজমিক এগুলো হচ্ছে ন্যাচারাল ইভেন্ট, বা ফ্লাডিং ন্যাচারাল ইভেন্ট, সেগুলোর একটা একটা রিটার্ন পিরিয়ড থাকে আমরা জানি, এবং আমাদেরকে জানতে হবে কোন উইন্ড স্পিডের জন্য ডিজাইন করবো। আমি এখানে একটা অ্যাসুম করেছি যে আমাদের বেসিক উইন্ড স্পিড এটা হচ্ছে 150 মাইলস পার আওয়ার। আমার ইচ্ছে করলে বাংলাদেশের কনটেক্সটে সেই উইন্ডটা স্পেসিফিক লোকেশনের উপর বের করে সেটা আমরা বের করতে পারবো। উইন্ড ম্যাপও থাকবে। অফকোর্স অ্যাস্ট্রোতে যে উইন্ড ম্যাপ যেগুলো আছে সেগুলো অনলি ইউএস এর জন্য, এবং ডিটেইল ম্যাপ দেখানো আছে উইন্ড প্রেশার কত ধরতে হবে, উইন্ড ভেলোসিটি কত হবে, সেটা তো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। কাজে আমি জানি বাংলা ডিএনবিসি তে উইন্ড কন্ট্রোল দেখানো হচ্ছে বাংলাদেশের জন্য, সেটা তো আমরা ইচ্ছা করলে সেটা ইউজ করতে পারি লোকেশন ভিত্তি করে কোথায় ব্রিজটা বাংলাদেশে বানানো হচ্ছে বা আছে। কাজে আমি এখানে এটা জাস্ট একটা অ্যাসিউম করলাম যে ব্রিজ হাইট হচ্ছে 30 ফিটের কম, এবং ব্রিজের যে লোকেশন বেস ভেলোসিটি, এটা টিপিক্যালি অ্যাস্ট্রোতে এটা হচ্ছে একটা 75 ইয়ার অকারেন্স। কাজে সেটাকে আমি এখানে প্রয়োগ করলাম। তো এখানে আমরা জানি যে উইন্ড প্রেশার যখন ক্যালকুলেট করি আমরা এই মাইলস পার আওয়ারটাকে আমরা একটা কিপ পার স্কোয়ার ফিট বা পাউন্ড পার স্কোয়ার ফিটে আমরা এটাকে কনভার্ট করি। সো এটা একটা ডাইনামিক ইকুয়েশন, আমরা সবাই জানি। 0.00256 115 মাইলস পার আওয়ার স্কোয়ার, এটা কিলোমিটার পার আওয়ারে হলে হবে না, এটা কনভার্সন ডিফারেন্ট হবে। ঠিক আরো অনেক ফ্যাক্টর আছে এখানে। আমি যদি অ্যাস্টোরিতে যাই তাহলে দেখবো যে অনেক ধরনের ফ্যাক্টর আছে, টেরেইন ফ্যাক্টর, ইউজেজ ফ্যাক্টর, আদার ফ্যাক্টরস আর ইনভলভড। কাজেই ওটা আমি এখানে ইগনোর করলাম। ইচ্ছা করলে আমি সেগুলো ইজিলি সেগুলো প্রয়োগ করে এখান থেকে এগুলো মডিফাই করতে পারি। তারপরে আমি এখন আবার আমার দেখতে হবে যে আমি এখানে যাই, আমার এই ডিজাইন আবার এই ড্রয়িং এ ফিরে যাই। তো এখন আমি দেখাবো যে এই উইন্ডটা কিভাবে বের করব। এই উইন্ডটা অবশ্যই ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে আমি যদি এটাকে আবার আবার এখানে ড্রয়িং করি, অ্যালাউ মি, এখন সুবিধা হবে, এটা মেসি হয়ে গেছে একটু।
কাজে এটা হচ্ছে আবার বেন্ড ক্যাপ, ট্রাইং টু ড্র স্ট্রেট লাইন। পাঁচটা গার্ডার দেখালাম, এখানে একটা ব্যারিয়ার আছে, সাইডে, এবং তার উপরে একটা ট্রাক আছে। লেটস সে ট্রাক ইজ গোয়িং ট্রান্সভার্সলি। সো এখানে ট্রাকটাকে আমি জাস্ট একটা আর্টিস্ট এন্ডিশন এখানে দেখাই পাশ থেকে। সো দুটো টায়ার থাকবে, সিম্পলিস্টিক। ট্রাক ইজ ফলিং ডাউন এনিওয়ে। তো আমি যদি এইটা যখন বিচার করব, এই লোডটা, এই ট্রান্সভার্স হরিজন্টাল লোড যেটা ট্রান্সভার্সলি অ্যাপ্লাইড উইন্ড লোড, এটা আমাকে যে বিচার করতে হবে যে এই যে সারফেস যেটা ট্রান্সভার্সলি, সেই সারফেসের উপরে অ্যাপ্লাই হচ্ছে। কাজে ব্যারিয়ার উপরে অ্যাপ্লাই হবে, প্যারাপেটের উপরে, এবং তারপর এটার উপরে অ্যাপ্লাই হবে। কাজে এটা হচ্ছে সুপারস্ট্রাকচারের উপরে উইন্ড লোড। কাজে অ্যাশটাও দুভাবে বলছে এটা। একটা হচ্ছে উইন্ড লোড অন সুপারস্ট্রাকচার, দেন উইন্ড লোড অন সাবস্ট্রাকচার। তোর ইকুয়েশন আলাদা। কাজে আমি যখন বেন্ড ক্যাপ ডিজাইন করবো, তা আমি এটা বিচার করব সুপারস্ট্রাকচারের উপরে। যখন আমি সাবস্ট্রাকচার ডিজাইন করব, নিচে যেটা পিয়ার বা ফাউন্ডেশন, তখন আমি সাবস্ট্রাকচারে যেটা সেটা অ্যাপ্লাই করব। এটা মনে রেখে আমরা এখন আগাবো। কাজে এই জন্য আমি করলাম কি, এখানে যে সুপারস্ট্রাকচার হাইটটা আমি বের করলাম, সেটা কতটুকু, ব্যারিয়ার হাইট, এক থিকনেস যোগ করলাম, হঞ্চ থাকলে কোনো স্ল্যাবের হঞ্চ থাকলে সেটা যোগ করলাম, প্লাস আমি গার্ডারের হাইট যেটা যোগ করলাম। কাজে গার্ডারটা এটা উপরে আছে, সেটাকে যোগ করতে হবে। সে পুরোটা যোগ করে আমি সেটা বের করলাম যেটা কত হবে। সো ব্যারিয়ার হাইট আমি অ্যাসিউম করেছি 3.5 ফিট, ডেক থিকনেস 8 ইঞ্চি, হঞ্চ থিকনেস অ্যাসিউম করলাম 0.25, সেটা ভ্যারিয়েবল, আমরা জানি সেটা কনস্ট্রাকশন ইস্যু, এবং গার্ডার হাইট 3.25 দেওয়া আছে। টোটাল এই সুপারস্ট্রাকচারের ডেপথ হচ্ছে 7.67 ফিট। তো আমি আগের যে প্রেশার ছিল সেটাকে আমি এখন এটার উপরে অ্যাপ্লাই করলাম, এই হাইটের উপরে। সেটা হয়ে গেল দেখুন 0.26 কিপ পার ফিট। এটা অ্যাগেন পার ফিট আমি দেখছি ট্রান্সভার্সলি ব্রিজের 0.26 কিপ পার ফিট। যেটা 0.3 কিপ পার ফিটের কম, অ্যাস্টো বলছে এটা মিনিমাম আমাকে ইউজ করতে হবে। কাজে আমি এটাকে বাদ দিয়ে এখন আমি এটা ইউজ করলাম। এটা হচ্ছে মিনিমাম উইন্ড প্রেশার। এটা কনভার্ট করলে আমি পাবো 0.039 কিপ পার স্কোয়ার ফিট। তার মানে এটাকে আমি 7.67 দিয়ে ভাগ করলাম। অ্যাস্ট্রো বলছে যে এখন আমি যে চিন্তা করছি উইন্ডটা যে পাশ থেকে আসছে, এটা কি ভার্টিক্যালি আসছে নাহলে কি ল্যাটারালি আসছে, এটা আমি অবশ্য ড্রয়িং করে এখানেও দেখাতে পারি। তো আমি যদি ব্রিজের উপর থেকে দেখি, দেখতে পাচ্ছি যে জাস্ট উপর থেকে একটা ভিউ, একটা সিম্পলিফাইড ভিউ অফ দ্য ব্রিজ। এখানে সাইড থেকে উইন্ড আসছে, আমি এখান থেকে দেখাই। উইন্ড এটা হচ্ছে, আমি দেখাচ্ছি যে এটা এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, এই উইন্ডটা আমি সাইড থেকে দেখাচ্ছি। এটা এই অ্যাঙ্গেলে আসতে পারে, এটা একটা অ্যাঙ্গেলে আসতে পারে, রাইট? এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ অ্যাটাক। তো উইন্ড তো কখন সবসময় এভাবে আসবে না, এটা একটা ভ্যারিয়েবল অ্যাঙ্গেলে আসতে পারে। কাজে সেই অ্যাঙ্গেলটা আমাকে বিচার করতে হবে, কম্পোনেন্ট যেটা সেটা আমাকে বের করতে হবে ফ্রম ট্রিগোনোমেট্রি। এটা এখানে দেখানো আছে, ভেরি সিম্পল। যে স্কিউ কোফিশিয়েন্ট বলে এটাকে, এটা কিন্তু একটু কনফিউজ করা যাবে না, এটা ব্রিজের স্কিউ না, এটা হচ্ছে উইন্ডের স্কিউ অ্যাঙ্গেল।
সো 0, 15, 30, 45, 60 এটা একটা অ্যাস্ট্রো টেবল 38123A1। সো গার্ডারের জন্য এটা প্রযোজ্য, দুটো কোএফিসিয়েন্ট দেওয়া আছে। যদি এই উইন্ডটা ট্রান্সভার্সলি অ্যাপ্লাই করা হয়, যেটা আমি দেখালাম এখানে, ট্রান্সভার্স মানে হচ্ছে ট্রান্সভার্স টু দ্য ব্রিজ, তাহলে এইগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। দেখতে পাচ্ছি যত অ্যাঙ্গেল বাড়বে তত কোএফিসিয়েন্ট কমে যাবে, তার মানে উইন্ডের এফেক্ট তত কমে যাচ্ছে, যেহেতু কম্পোনেন্ট কমে যাচ্ছে। লঞ্জিটিউডিনাল মানে হচ্ছে যে এই উইন্ডটা লঞ্জিটিউডিনালি ব্রিজের এন্ড থেকে আসছে, এগুলো অনেক কম, কারণ হচ্ছে যে ওই উইন্ডের এফেক্ট অনেক কম হবে, যেহেতু লঞ্জিটিউডিনালি উইন্ডটা অ্যাপ্লাই হচ্ছে খুব লিমিটেড, অ্যাপ্লাই হচ্ছে নট অন দ্য সাইড, এই জন্য ভ্যালুগুলো অনেক কম। যাই হোক, এইগুলো আমরা ইউজ করে এখন এই প্রেশারগুলোকে আমরা চেঞ্জ করবো। তো এখানে যা হলো, আমি এক্সাম্পল দেখাচ্ছি। একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমি নেই, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। সো ট্রান্সভার্স কোএফিসিয়েন্ট হচ্ছে 0.34, এটা এখানে যাচ্ছে, এবং লঞ্জিটিউডিনাল কোএফিসিয়েন্ট হচ্ছে 0.38, এটা এখানে দেখানো হচ্ছে। অল আই ডিড হিয়ার ইজ যে আমি প্রেশারটা নিলাম আগে পার স্কোয়ার ফিট, এটাকে আমি ট্রান্সফার করলাম, এই এরিয়াটা যোগ করলাম, এটা হচ্ছে ট্রান্সভার্স এরিয়া ব্রিজের, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল এরিয়া। করে তখন আমি সেটাকে অ্যাপ্লাই করলাম। তো এটা অ্যাপ্লাই করে স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, ট্রান্সভার্স লোড হচ্ছে 9 কিপ এবং লঞ্জিটিউডিনাল ফোর্স হচ্ছে 20 কিপস। তো লঞ্জিটিউডিনাল এরিয়া অনেক বেশি, কাজে এটা হচ্ছে অল দ্য ওয়ে অ্যালং দ্য গার্ডার, রাইট? দুটো গার্ডার আছে, দুটো স্প্যান আছে, কাজে এটা যোগ হবে। এখানে ট্রান্সভার্স এরিয়া অনেক কম, কাজে সেইভাবে এটাকে অ্যাপ্লাই করা হলো। আমি এখানে আবার এটাকে ওই কোএফিসিয়েন্ট ইউজ করে ওই অ্যাঙ্গেল অ্যাটাকের জন্য আমি ফোর্সগুলো বের করলাম। একইভাবে ফিলোসফি একই, 60 যেমন করলাম সেভাবে আমি 45 এর জন্য বের করতে পারি, 30 জন্য বের করতে পারি, 15 এর জন্য বের করতে পারি, এবং 0 জন্য বের করতে। অফকোর্স 0 ডিগ্রি যখন হবে তখন এটা তো 0 হবে, এটা হবে 100%, সেটাকে এভাবে এখানে দেখানো আছে। এনিওয়ে, আমার মনে হয় এটা তো অত ইম্পর্টেন্ট না, হয়তো আমি মোস্ট ক্রিটিক্যাল কেস ইউজ করব, এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল জন্য, সেটাকে আমরা এভাবে ডিজাইন করবো। কাজে এই ফিগারে আমি দেখছি এখন যে কষ্টটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমার উইন্ড লোড, এই ভ্যালুটা ট্রান্সভার্স অ্যাক্সিস এভাবে অ্যাপ্লাই করা হলো, এটা হচ্ছে উইন্ড লোড অন দ্য সুপারস্ট্রাকচার। আমি যখন বের করলাম, আমি অ্যাড করলাম প্যারাপেট হাইট অথবা ব্যারিয়ার হাইট, ডেক হাইট, বক্স হাইট, সবগুলো যোগ করলাম, যোগ করে এটা অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাই করবো তখন এটা রিয়াকশন হবে অফকোর্স 1, 2, 3, 4, 5। এই রিয়াকশন অবশ্য ডিপেন্ড করবে বিয়ারিং এর ক্যারেক্টারিস্টিক উপরে, আমি কি ইলাস্টোমেরিক বিয়ারিং ইউজ করছি নাকি আমি রিজিড বিয়ারিং ইউজ করছি। যাই হোক, আবার ইন্টারেস্টিং থিং যেটা আমি এখানে অবশ্যই দেখাবো সেটা হচ্ছে যে এই উইন্ডটা একটা ওভারটার্নিং একটা একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে, রাইট? চিন্তা করতে পারি একটা সর্ট অফ এ মোমেন্ট অ্যাপ্লাই, কারণ এটা অ্যাপ্লাই হবে এটার মিড পয়েন্টে, কাজে এটা তো এখানে না, কাজে এই মোমেন্টের জন্য এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন হবে, এবং সেগুলো হচ্ছে এইখানে হবে কম্প্রেশন টাইপের রিয়াকশন, এখানে হবে টেনসাইল টাইপ অফ রিয়াকশন। কারণ এটা এটা এই বিয়ারিংটা চাবি এটাকে ধরে রাখার জন্য, যদি এটা কোনো কানেকশন থাকে, না হলে তো কোনো কথাই নেই, 0 হবে। আর এখানে অবশ্যই এটা প্রয়োগ হবে, কারণ এটা চাবি এটাকে চাপ দিয়ে রাখতে, কাজে এটা হবে আপওয়ার্ড, এবং এটা ডিপেন্ড করে সেন্ট্রয়েডটা, এই পাঁচটা ব্রিজে 5টা গার্ডারের সেন্ট্রয়েডটা কোথায় তার উপর ডিটারমিন করবে এটা কিভাবে অ্যাপ্লাই হবে। যাই হোক, তো এইগুলোকে সেপারেটলি বের করতে হবে। এই জন্য আমি বলছিলাম যে এটা খুব কমপ্লিকেটেড প্রবলেম, খুব সিম্পল না। কাজে কিন্তু এই স্টেপগুলা ক্লিয়ার, 1 by 1 এই স্টেপগুলো আমরা অ্যাপ্লাই করব। ক্লিয়ার যে আমরা কিভাবে তাহলে বের করলাম এগুলো। এটা ইজ বেসড অন সিম্পল মেকানিক্স। আমি এই মোমেন্টটা বের করলাম, আমার মনে আছে এটা হচ্ছে আমার টোটাল ফোর্স, সেটাকে আমি সেন্ট্রয়েড দিয়ে
গুণ করলাম এটার হাফ, এটা হচ্ছে আমার মোমেন্ট 102 কিপ ফিট। তারপরে আমি যা করলাম, এটা একটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ। আমি এই প্রত্যেকটা বক্স গার্ডারের সর্ট অফ মোমেন্ট এন্ড ইনার্শিয়া বের করলাম। সো দ্যাট মিনস স্ট্রেট ফরওয়ার্ড, ইটস হচ্ছে BH কিউব প্লাস AD স্কোয়ার, প্যারালাক্সিস থিওরেম ফ্রম মেকানিক্স। সেটাকে আমি যেভাবে অ্যাপ্লাই করলাম, আমি এটা নিজের সেন্ট্রয়েডাল আই ইগনোর করলাম, কারণ ডিস্টেন্স অনেক বেশি। আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড এটা রাখলাম, সামেশন AD স্কোয়ার। সো এগুলো হচ্ছে বক্স গার্ডারের ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েড। যদি বক্স গার্ডার গুলা একই এরিয়ার হয়, তাহলে সেন্ট্রয়েড হবে এখানে, রাইট রাইট হিয়ার। সেখান থেকে এটা ডিস্টেন্স 7 ফিট, অন্যটা ডিস্টেন্স 14 ফিট, এদিকেও তাই 7 ফিট এবং 14 ফিট। এইগুলো আমি এখানে অ্যাপ্লাই করলাম। AD স্কোয়ার পেলাম 490 ফিট স্কোয়ার। ইটস এ রিলেটিভ স্টিফনেস অফ দ্য বক্স গার্ডার। তারপরে এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এই মোমেন্টটা নিলাম, মোমেন্ট টার্ম নিলাম, এটা হচ্ছে MC/I টাইপের ইকুয়েশন। কাজে এই মোমেন্টটাকে আমি মোমেন্ট টার্ম দিয়ে গুণ করে I দিয়ে ভাগ করে আমি রিয়াকশন পেলাম। আমি পেলাম যে R1 এবং R5 যেগুলো হচ্ছে এই দুটো এক্সট্রিমে, এগুলো বেশি হবে, সবচেয়ে বেশি হবে, যেহেতু এটার টেন্ডেন্সি অনেক বেশি, যেহেতু সেন্ট্রয়েড থেকে দূরে। 2.92 কিপ ভার্টিক্যাল রিয়াকশন, এবং R2 R4 যেগুলো হচ্ছে এই দুটো কম হবে রিলেটিভলি, যেহেতু সেন্ট্রয়েডের কাছে এগুলো, সেই রিয়াকশনগুলো হচ্ছে 1.46 কিপ। ট্রিক কোয়েশ্চেন, এটাতে রিয়াকশন কত? R3, রাইট? কারণ হচ্ছে এটা সেন্ট্রয়েডের এখানেই, কাজে এখানে কোনো রিয়াকশন হবে না, এই রিয়াকশনটা হবে না, আর কিছু দেখানো নাই এখানে। তো এটা গেল হরাইজন্টাল ফোর্স। এখন ভার্টিক্যাল যেটা আমি যেটা বললাম বায়োয়েন্সি এফেক্ট, যেহেতু উইন্ডটা ব্রিজের নিচে দিয়ে ফ্লো করবে, কাজে ব্রিজের নিচে ওপেন, সেখানে একটা আপওয়ার্ড প্রেশার সৃষ্টি হবে, ভেরি সিমিলার টু বিল্ডিং ডিজাইন। যখন আমরা রুফ ডিজাইন করি, তখন একটা উইন্ডের উপরে সাকশন ক্রিয়েট হয়, এটা ভেরি সিমিলার ফিলসফি। তো এটাও খুবই সিম্পল, যদিও মনে হয় কমপ্লিকেট, আসলে না। অ্যাস্ট্রো বলছে আর্টিকেল 382-তে যে আমাকে যদি আমি স্ট্রেংথ 3 ইউজ করি, তাহলে আমি স্ট্রেট ফরওয়ার্ড 0.02 কিপ পার স্কোয়ার ফিট ইউজ করতে পারবো। তো এই ভ্যালুটা এখানে দেখাচ্ছি, 0.02 কিপ পার স্কোয়ার ফিট টাইমস দ্য উইথ অফ দ্য ডেক, রাইট? কারণ এটা হচ্ছে ডেকের নিচে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা গার্ডের উপরে না, এটা অ্যাপ্লাই করছে ডেকের উপরে। ডেকের উইথ হচ্ছে 35 ফিট। আমি এটা মাল্টিপ্লাই করে আমি পেলাম 0.7 কিপ পার ফিট। আমরা ইমাজিন করতে পারি এটা হলো নাও লঞ্জিটিউডিনাল লেংথ উপরে প্রত্যেকটা ফিটের জন্য এই লোডটা হচ্ছে 0.7 কিপ পার ফিট। সেন্ট্রিসিটি হচ্ছে 1/4 অফ দ্য উইথ, or 8.75 ফিট। এখন আমি আবার সেই সেম অ্যাপ্রোচ ইউজ করলাম, বেসড অন দ্য মোমেন্ট টার্ম। তারপরে আমি ওই সেম ভাবে বের করলাম। এখন দ্য ডিফারেন্স হচ্ছে নাও যে একটা ভার্টিক্যাল রিয়াকশন হবে এটার জন্য। এটা আমি ইমাজিন করি যে যদি আমি একটা লোড আসে এটার উপরে, যেটা আমি হয়তো এখানে দেখাতে পারি, যে এই লোডটা আগে দেখালাম, যে এই লোড যেটা, এটা যদি আমি চিন্তা করি যে কি হবে এটা লেকের উপরে অ্যাপ্লাই হলো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এখানে যাবে, এবং এটা যেহেতু ইউনিফর্ম একটা প্রেশার, সেই জন্য এই ভ্যালুটা হবে ইউনিফর্ম, ইনিশিয়াল ভ্যালুটা হবে এটা হচ্ছে P/A, এবং তারপরে মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে MC/I। আমি অনেক চলে যাচ্ছি, এইখানে ছিলাম। তো এটা P/A প্লাস মাইনাস MC/I, সেম ভাবে MC/I বের করে R1 হচ্ছে 3.1, R2 হচ্ছে 4.67, মাইনাস মানে হচ্ছে ডাউনওয়ার্ড, 3.1 হচ্ছে আপওয়ার্ড, প্লাস হচ্ছে আপওয়ার্ড। R3 কোনো মোমেন্ট নাই, যেহেতু R3 হচ্ছে at the point of centroid, জাস্ট axial or vertical। তারপরে এটা হচ্ছে এইভাবে
এইগুলো সব আমাকে এখন উপর ইনভেস্ট করতে হবে। অনেক ক্যালকুলেশন, সরি। সো এটা এখন আমরা চলে যাচ্ছি নিচে। তো আগে ছিল, ইমাজিন করি আমরা যে আগে যেটা দেখালাম সেটা হচ্ছে অল সুপারস্ট্রাকচারের উপরে। আমি দেখালাম ব্রেকিং ফোর্স, আমি দেখলাম উইন্ড সুপারস্ট্রাকচারের উপরে, বোথ transverse and then also lateral and also vertical. এখন নেক্সট হচ্ছে আমি যদি ব্রিজের সাবস্ট্রাকচারে যাই, সেটার এফেক্টটা কি, সেখানে কিভাবে সেটা বের করা হবে। তো আমি চিন্তা করতে পারি যে এই উইন্ডটা এখন নিচের দিকে যাচ্ছে। যদি আমি আমার ড্রয়িং এ যাই, এতক্ষণ দেখালাম হচ্ছে সুপারস্ট্রাকচারের উপরে, কিন্তু এই ব্রিজে আমার সাবস্ট্রাকচার আছে। দেয়ার আর টু কলামস, কলাম এখানে আর পিয়ার আরেকটা এখানে। তো কলামস আর পিয়ার্স, একটা কলাম এখানে, একটা কলাম এখানে। এটা এই পেন ক্যাপটাকে ধরে রাখছে, রাইট? সো এই লোডটা আগে দেখালাম সেটা হচ্ছে উপরে। এখন আমরা দেখবো যে নিচে হলে, যদি নিচে হয় তার মানে হচ্ছে যে উইন্ডটা এখন আসছে সাইড থেকে এইভাবে সাবস্ট্রাকচারের উপরে। এটাকে আমরা বলি হচ্ছে উইন্ড অন সাবস্ট্রাকচার। অফকোর্স আমরা এখন দেখবো পেন ক্যাপ থেকে শুরু করে নিচে পর্যন্ত। কাজে আমরা দেখবো তাহলে এই যে এরিয়াটা বেন ক্যাপের ল্যাটারাল এরিয়া যেটা, সেটা আমরা বিচার করব ক্রস সেকশন, এবং কলামের যে এক্সপোজড এরিয়া সাইডওয়েজ সেটা আমরা দেখবো নেক্সট। কাজে এগুলো ভিজুয়ালাইজ করা খুব ডিফিকাল্ট কিছু না আর কি। রাষ্ট্র বলে যে আমরা যদি এখন বের করবো তাহলে এই আর্টিকেলে 38123, অ্যাকচুয়ালি আমরা হয়তো, আমি জানি না নিচে পরে আছে নাকি, উই ক্যান গো অ্যান্ড সি ইট, বাট এনি কেস যদি সময় থাকে আমি অ্যাস্ট্রোতে গিয়ে দেখাবো। আমাদের বেস উইন্ড প্রেশার হচ্ছে 0.05 কিপ পার স্কোয়ার ফিট। তারপরে এগুলো হচ্ছে ট্রিবিউটারি এরিয়া। সো ক্যাপটা হচ্ছে স্কোয়ার, আগে যেটা বললাম পেন ক্যাপ, আর এরিয়া হচ্ছে 3.5 বাই 3.5, 35। আর ক্যাপের এন্ড এরিয়া, এটা ফ্রন্ট এরিয়া মানে হচ্ছে ক্যাপের ফ্রন্ট থেকে যেটা আর কি, সেটা হচ্ছে এটা 35 ফিট ওয়াইড এবং 3.5 ফিট ডিপ। এন্ড থেকে দেখলে এটা হচ্ছে স্কোয়ার, সেটা হচ্ছে 12.2 ফিট স্কোয়ার। এবং কলামের ট্রিবিউটারি এরিয়া আমাদের ইমাজিন করি যে কলামের কলামের এটা হচ্ছে, আই থিঙ্ক 7 ফিট ওয়াইড, আই চেক। কিন্তু ল্যাটারালি কলামের যে ডিমেনশন, এটা হচ্ছে বেন্টের মতোই 3.6 ফিট। কাজে ওইটা এক্সপোজ এরিয়াটা আমরা বের করব কলামের হাইট এবং কলামের উইথ থেকে। তো এখানে আমার কলামের উইথ জানা, হাইট জানা প্রয়োজন, সেটা আমাদের দেয়া নেই কারণ ডিজাইন করা হয়নি। আমি অ্যাসুম করলাম এখানে 15 ফিট যদি জানা থাকে হাইট, তাহলে আমি এটা ইউজ করতে পারি। সো 15 বাই, সরি, distracted there. Sorry about that. আমাকে ওই নোটিফিকেশন অফ করতে হবে আর কি, এক সময় দেখি করবো। এনিওয়ে, কলাম ফ্রন্ট এরিয়া হচ্ছে 15 ফিট হাই বা 7 ফিট ওয়াইড, 7 ফিট লং অর 7 ফিট ওয়াইড, এবং কলামের এন্ড এরিয়া হচ্ছে 15 ফিট ডিপ বাই 3.5 ফিট ওয়াইড। এখান থেকে আমি আগের মতোই ডিপেন্ডিং অন দ্য উইন্ড অ্যাটাক অ্যাঙ্গেল এই এরিয়াগুলো আমি পেলাম। তারপরে আমি টোটাল উইন্ড বের করলাম। এবং এগেইন আমি আবারও স্বীকার করছি যে অনেক কমপ্লেক্স এগুলো, এগুলো এক্সাম্পল এই ধরনের, এবং ক্যালকুলেশন অনেক 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 এক্সটেন্সিভ। ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যেটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেটা হবে এক্সামে, সেখানে আমরা এই ধরনের লং একটা প্রবলেম দিব না। এবং যখন আমরা এক্সাম কোশ্চেন সেট করব, তখন মনে রাখবো যে টাইম আছে, সেটা হিসাবে হয়তো একটা পার্ট দেওয়া যেতে পারে। হয়তো বলা যেতে পারে যে ফর এক্সাম্পল যে কিভাবে ব্রেকিং ফোর্স বের করতে হবে, উইচ ইজ সিম্পল প্রবলেম, হয়তো এক্সাম্পল দেওয়া যেতে পারে সেই ধরনের। কাজে আমরা সেটা মনে রাখবো টাইম ফ্রেমের মধ্যে, যেটা আপনারা সেটাকে হ্যান্ডেল করতে পারবেন ইজিলি আর কি। এনি কেস এখানে একটা পুরো এক্সাম্পল দেখানো হচ্ছে। সো আমি ট্রান্সভার্স বের করলাম লোডগুলা, এবং লঞ্জিটিউডাল লোডগুলো বের করলাম।
ইন্টারেস্টিং। তো এখন নেক্সট হচ্ছে যে আমি আমার ড্রয়িং এ ফিরে আসি, কাইন্ড অফ মাই মেসি ড্রয়িং, সরি অ্যাবাউট দ্যাট। তো আমি এখন এগুলো বের করলাম। এখন হচ্ছে যে এই ট্রাকের উপরে, যে ট্রাকটা এখানে আছে, ট্রাকটা আসলে একটু বড় হওয়া উচিত। সেটার উপরে লাইভ লোড কত, সরি উইন্ড লোড কত সেটার উপরে। সো এই উইন্ড যেটা সেলফ, এটাও একটা আসতে বলছে আমাদের ক্যালকুলেট করতে হবে। So এটাকে বলা হয়, এটা হচ্ছে উইন্ড অন লাইভ লোড। এটা একটা সেপারেট কম্পোনেন্ট, কারণ যেটা হচ্ছে এটার বেস করে এটার উপরে যদি একটা টায়ারের ফ্রিকশন থেকে সেটা আলটিমেটলি ট্রান্সফার হবে সাবস্ট্রাকচারে, সেটাকে আমাদের বের করতে হবে। তো সেটা বের করলাম, স্প্যান লেংথ বের করা হলো, ট্রিবিউটারি এরিয়া বের করলাম দুটো, স্প্যান 1 প্লাস স্প্যান 2 বের করা হলো। তো এটা দেখা যাচ্ছে উইন্ড লোড কম্পোনেন্ট অন লাইভ লোড, এটা হচ্ছে অ্যাস্টো আর্টিকেল 38131, টেবল 38131। সেটাও অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, এই অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে ট্রান্সভার্স কম্পোনেন্ট কত এবং লজিটিউডিনাল কম্পোনেন্ট কত বের করে সেখান থেকে ফ্যাক্টর নিয়ে আমরা সেভাবে ডিজাইন করব। এটা আমি এখানে দেখাচ্ছি, যদি একটা আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ অ্যাটাক নেই এই থার্ড রোটা, তাহলে ট্রান্সভার্স কম্পোনেন্ট হচ্ছে 0.082 ফ্যাক্টর এবং লংজিটিউডিনাল হচ্ছে 0.024 ফ্যাক্টর। এটাকে করে আমি কম্পোনেন্ট নিয়ে সেখান থেকে এই ফোর্সগুলো বের করলাম। তো এটা বুঝতে হবে যে এটা একটা ট্রাকের উপরে না, এটা একটা সিমুলেটেড উইন্ড লোড অন দ্য লাইভ লোড but applied on the whole span, not only on that live load. এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, কারণ সেখানে অনেকগুলো গাড়ি থাকতে পারে। সেভাবে আমাদের প্রত্যেকটা গাড়ির স্কোয়ার ফিট জানতে হবে না, আমরা ইকুইভ্যালেন্টলি সেখান থেকে বের করলাম, which is an approximation. তারপর রিয়াকশন বের করা হলো আগের মতোই, আমি এখানে খুব ডিটেইলে যাব না কারণ এই অ্যাপ্রোচগুলো সবই সেম। লাস্ট যেটা আমি দেখাচ্ছি এখানে সেটা হচ্ছে টেম্পারেচার এফেক্ট। আমি চিন্তা করি একটা ব্রিজ যেটা অলমোস্ট 200 ফিট লম্বা, 35 ফিট ওয়াইড, এই ব্রিজটা বসে আছে ফাউন্ডেশনের উপরে। অবশ্যই থার্মাল এফেক্ট হতে পারে, কারণ হচ্ছে আমি চিন্তা করি যেমন বাংলাদেশে এখন আস্তে আস্তে সামার আসছে, গ্রীষ্মকাল আসছে, টেম্পারেচার বাড়বে। যদি একটা ব্রিজ বানানো হয় উইন্টারের সময় যেখানে টেম্পারেচার অনেক কম, অবশ্যই যখন নাকি সামার আসবে এই টেম্পারেচার ডিফারেন্সিয়ালটা অনেক হতে পারে। সেটা হতে পারে, আমি যদি ফারেনহাইটে অবস্থা সেটা বলতে পারি যে আমাদের টেক্সাসে এখানে যেমন শীতকালে ফ্রিজিং হয়, 32 ডিগ্রি ফারেনহাইট নিচেও যায়, মাঝে মাঝে 0 ডিগ্রি ফারেনহাইট হয়, which is -সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস ফর আস। এবং সামারে 110 ডিগ্রি পর্যন্ত হতে পারে ফারেনহাইট। এই যে হিউজ একটা ডিফারেন্সিয়াল, এটার জন্য ব্রিজের কন্ট্রাকশন হবে এবং ব্রিজের এক্সপ্যানশন হবে। এই জন্য টেম্পারেচারের জন্য আমাদেরকে একটা ল্যাটারাল ফোর্স কনসিডার করতে হবে। সেটা খুব একটা বেশি ডিটেইলে যাওয়ার দরকার নাই। আমাদের আমরা এটাকে 20 কিপ টোটাল ফোর্স অ্যাপ্লাই করতে পারি। অ্যাস্ট্রো এটাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিচ্ছে। সো আমি এটাকে নিয়ে, এবং এটা একটা ভেরি ব্রড অ্যাপ্রক্সিমেশন, কারণ বুঝতে পারছি যে এটা লোকেশনের উপরে ভিত্তি করে, জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে ভিত্তি করে এটা ওয়াইডলি ভ্যারি করবে। যদি আমরা জানি লোকাল ইনফরমেশন, তাহলে ইজিলি আমরা সেটা সাবস্টিটিউট করতে পারি। এবং আমরা জানি যে এখানে এটার জন্য এক্সপ্যানশন কন্ট্রাকশন ইকুয়েশন মেকানিক্সে দেওয়া আছে, যদি আমরা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন জানি। এনিওয়ে, সো সেটাকে নিয়ে আমি 5 দিয়ে ভাগ করলাম, অ্যাগেন 5টা বিয়ারিং, সো 4 কিপ পার বিয়ারিং। এটা হচ্ছে অ্যাস্ট্রো 312-2। আমি সবগুলাকে একসঙ্গে যোগ করব। সো এটা হচ্ছে ট্রিকি, কারণ অনেকগুলো ফোর্স আছে, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, টেম্পারেচার লোড, ব্রেকিং ফোর্স, অল দ্যাট স্টাফ আমি এখানে সামারাইজ করলাম। সো এখনই এই মেম্বারটাকে অ্যানালাইজ করা একটু ট্রিকি, হাত দিয়ে করলে হয়তো অনেক সময় লাগবে, কারণ মেম্বারটা হচ্ছে হাইলি ইনডিটারমিনেট। আমি যদি আবার আমার ড্রয়িং এ ফিরে যাই, মাই মেসি ডায়াগ্রাম, তাহলে দেখছি এখানে যে স্প্যান 1 and 2 and span 3। সো এটা 3 স্প্যান, এবং যেহেতু এটা রিজিড কানেকশন,
সাধারণত এটা রিজিড হয়ে থাকে। ডিপেন্ড করে যে কিভাবে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটা আমাদের যে বেন্ড ক্যাপ, এটা সাধারণত কাস্ট ইন প্লেস হয়ে থাকে। এরও কাস্ট ইন প্লেস যদি হয় তাহলে এটা রিজিড কানেকশন হবে, কাজে এখানে সিগনিফিক্যান্ট নেগেটিভ মোমেন্ট হবে। যদি এটা প্রিকাস্ট হয়, উইচ ইজ পসিবল, তাহলে হয়তো ডাবল কানেকশন দিয়ে এটাকে হয়তো পুরোপুরি ফিক্স করা যাবে না, হয়তো 50% ফিক্স করা যেতে পারে। কাজেই এটা দিয়ে আমরা এখন সেইভাবে এটাকে হাত দিয়ে করা যেতে পারে, অবশ্যই দেয়ার আর ইকুয়েশনস ফর দ্যাট, ডিফ্লেকশন মেথড এন্ড সো অন, সেটা আমরা সবাই জানি। কিন্তু ইজি উপায় হচ্ছে এটাকে সফটওয়্যার দিয়ে সলভ করা। সেটা আমি ক্যাপ18 দিয়ে সলভ করেছি। এটা আমি যেটা বললাম আগেই, টেক্সট ডটের ফ্রিওয়্যার সফটওয়্যার, সেটা ইউজ করে আমি এই লোডের জন্য নেগেটিভ মুভমেন্ট পজিটিভ মুভমেন্ট বের করলাম এবং ম্যাক্সিমাম শিয়ার প্লাস শিয়ার মাইনাস শিয়ার বের করলাম। আমরা জানি শিয়ারের ক্ষেত্রে প্লাস এন্ড মাইনাস ডাজন্ট মেক এনি ডিফারেন্স, while মোমেন্টের ক্ষেত্রে ইট মেক্স এ হিউজ ডিফারেন্স, সেটা আমাদের মনে রাখতে হবে। সার্ভিসের জন্য এত এবং আলটিমেটের জন্য লোড ফ্যাক্টর অ্যাপ্লাই করলে এত। তো এটা হচ্ছে ক্যাপের আউটপুট। ক্যাপ18 যখন আমি ইউজ করবো, অটোমেটিক্যালি ক্যাপ18 এই কম্বিনেশনগুলা যোগ করবে, আমাকে বলতে হবে না কোন কম্বিনেশন কি করতে হবে। ক্যাপ18 আমি বলবো আমি স্ট্রেংথ 1 চাই, অটোমেটিক্যালি আমাকে দিবে। আমি যদি স্ট্রেংথ 2 তে যাই, সার্ভিসে যাই, সেভাবে এগুলো বের করা হয়েছে। কাজে ইটস ভেরি সিম্পল সফটওয়্যার, elementary, but it's very, very fast. It's a nice tool. So I highly encourage you to use something like that. Otherwise, we have to spend all day figuring out এই মোমেন্ট শেয়ার গুলো কি হবে, এবং যত বেশি স্প্যান হবে, আমি দেখলাম অনেকগুলো আগে এক্সাম্পল যেখানে 5-6টা স্প্যান ছিল বেন্ড ক্যাপের, সেখানে ইট বিকামস ভেরি কমপ্লিকেটেড। অল উই নিড এখানে ম্যাক্সিমাম কত, তাই না? সেটা হচ্ছে কত আমি দেখছি মোমেন্টের জন্য, সেটা হচ্ছে পজিটিভ হচ্ছে 3380, নেগেটিভ জন্য 2727 কিউব ফিট। শেয়ারটা আমি এই এক্সাম্পলে দেখাবো না, আমি জাস্ট মোমেন্টে কনসেন্ট্রেট করব। তো সেখান থেকে আমরা জানলাম যে এটা হচ্ছে গভর্নিং স্ট্রেংথ 1 কম্বিনেশন, যেটা ক্যাপ18 ইউজ করলো, এবং এখন আমরা এইগুলোর জন্য ডিজাইন করব এই মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট। এখন আমরা চলে আসছি বেসিক রিইনফোর্স কংক্রিট ডিজাইন। সো এসেনশিয়ালি যা হবে, আমরা এটাকে এখন এলিমেন্টারি ফাংশন দিয়ে এটাকে ডিজাইন করব। যেমন এখানে দেখাতে পারি, এটা হলো আমার পেন ক্যাপ। এখন সাইড ভিউ দেখাচ্ছি। পেন ক্যাপের যে সেকশন, আমরা জানি এটা ক্রস স্কোয়ার, so square section, let's try to make it square as much as we can. Okay, section, so it has a 42-inch wide, deep by 42-inch wide. So এখানে আমরা চিন্তা করি যে বেন্ড ক্যাপটা, সরি, স্ট্রেইট, I need to, আমার ড্রয়িং স্কিলটা একটু আমাকে ভালো করতে হবে। এনিওয়ে, সাপোজ টু বি স্ট্রেইট। সো এই বেন্ড ক্যাপটা তো এটা একটা কনস্ট্যান্ট সেকশন, আমি তো ভ্যারি করছি না, যদিও বেন্ড ক্যাপ ক্যান হ্যাভ এ ভ্যারিয়েবল সেকশন, যে আমাকে নেগেটিভ স্টিল দিতে হবে, পজিটিভ স্টিল দিতে হবে। তো নেগেটিভ স্টিল যাবে হচ্ছে উপরে যত করে লাগুক না কেন, এবং পজিটিভ স্টিল যাবে নিচে। So this is a positive, S নেগেটিভ। এটা ডিজাইন করব দুইবার, একবার পজিটিভ মোমেন্টের জন্য বা একবার নেগেটিভ মোমেন্টের জন্য। কাজেই বেন্ড ক্যাপে সাধারণত আমরা 2 লেয়ার স্টিল দিব, এবং আরেকটা স্টিল থাকবে যেটা হচ্ছে সাইডওয়েজ, সেটা এখানে যাবে, এবার স্কিন রিইনফোর্সমেন্ট। স্কিন রিইনফোর্সমেন্ট। আগে যে বললাম যে বেন্ড ক্যাপ হচ্ছে একটা ডিপ বিম, রাইট? দেখতে পাচ্ছি যে ডিপ, কোয়াইট ডিপ বিম। কাজে ডিপ বিমের জন্য আমাকে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট, ইটস নট রিয়েলি ডিস্ট্রিবিউশন স্টিল, it's a steel which is required for a deep beam.
আমি যদি ডিবিএম ডিজাইন করি অ্যাকর্ডিং টু এসিআই বা বিএনবিসি, তাহলে আমাকে এই ভার্টিক্যাল স্টিলগুলো দিতে হবে, হরাইজন্টাল স্টিল এন্ড ভার্টিক্যাল স্টিল, অ্যাডিশনাল স্টিল, যেটা ওখানেও সেটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এটাকে অ্যাস্ট্রোতে বলা হয় স্কিন রিইনফোর্সমেন্ট। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে স্টিরাপ, ইম্পোজিং অল দি স্টিল। এটা হচ্ছে টিপিক্যাল বেন ক্যাপ ডিজাইন। আমি এখানে দেখাচ্ছি কিভাবে করলাম। আমি যদি এজ এ ট্রায়াল 14টা নাম্বার 11 বার ইউজ করি, টপ এন্ড বটম, as a first trial. Number 11 bar, this is use designation. Number 11 bar এর diameter হচ্ছে 11/8 ইঞ্চ। সো আমি যদি স্টিয়াপ একটা অ্যাসিউম করি এত ইঞ্চ ডায়ামিটারের, তাহলে আমি ডি বের করতে পারবো ইজিলি। ক্যাপ ডেপথ 42 ইঞ্চ, কভার অ্যাসিউম করলাম 2.5 ইঞ্চ, তারপরে স্টিরাপ সাবট্রাক্ট করলাম এবং ডায়ামিটার অফ দ্য বার হাফ সাবট্রাক্ট করলাম টু গেট দ্য সেন্ট্রয়েড অফ দ্য স্টিল। বের করে আমি এ ভ্যালু বের করলাম ফ্রম কংক্রিট ডিজাইন, এবং সেখান থেকে বিটা 1 ফ্যাক্টর বের করে আমি সেটা করলাম। তো আমার এভাবে এখানে আমি দেখাচ্ছি না, এখানে সেখান থেকে আমি সিএমএন বের করব, এমএন বের করব, যে মোমেন্ট ক্যাপাসিটি যেটা, সেটা বিভিন্নভাবে বের করা যায়। আমি এখানে ডিজাইনের বের করে এটা বের করলাম 3977 কিউব ফিট। আগে যে বলেছিলাম যে ফি ফ্যাক্টর যেটা আপনাদের মনে আছে কিনা জানি না, ফ্যাক্টর বিএনবিসি থেকে কোয়াইট ডিফারেন্ট। সো যেহেতু বেন ক্যাপ প্রিস্টেস কংক্রিট না, এটা নর্মালি রেগুলার রিইনফোর্স কংক্রিট, এই ফ্যাক্টরটা হচ্ছে 0.9 অ্যাকর্ডিং টু অ্যাস্টো। এই যে এক্সাম্পল করেছিলাম গার্ডারের জন্য, সেখানে 1 ইউজ করেছিলাম কারণ সেটা হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিট। বাট এনিওয়ে এটা হবে এখন ইউজেবল যেটা ফিএমএন 3579 কিউব ফিট। আমার মোমেন্ট ছিল ম্যাক্সিমাম মোমেন্ট 3380 কিউব ফিট, কাজেই আই এম ফাইন, রাইট? আমার যেটা সেটা ক্যাপাসিটি ফাইন। এটা ট্রায়াল এন্ড এরর হতে পারে, যদি এটা বেশি বা কম হয় সেখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে সেটাকে আমরা বের করতে পারি। এটা টিপিক্যাল রিইনফোর্স কংক্রিট ডিজাইন। তারপরে যেটা বললাম স্কিন রিইনফোর্সমেন্ট, এটা আসলে দেখানো হচ্ছে আর্টিকেল 57342। এই স্কিন রিইনফোর্সমেন্টটা সাধারণত গার্ডার লাগবে না, যেহেতু টিপিক্যাল ব্রিজ গার্ডার্স আর শ্যালো মেম্বার্স, নট ডিপ বিমস। একে তো লাগবেই না, ডেক ইজ ভেরি শ্যালো। কিন্তু বেন ক্যাপ যেহেতু টিপিক্যালি ডিপ মেম্বার, আমি এটা অল্টারনেট মেথড, আমি এটা ফলো করে অ্যাস্ট্রো থেকে ভেরি ইজিলি এটা করতে পারি। Other approaches alternate would be Stratton tie model, যেটা আমার এই সিরিজে দেখানো সম্ভব হবে না, অথবা ডিপ বিম ডিজাইন, এটা অ্যাস্ট্রোতে দেখানো আছে। এনিওয়ে, অ্যাপ্রক্সিমেশন। সো সাপোজ আমি স্কিন রিইনফোর্সমেন্টের জন্য নাম্বার 5 বার ইউজ করলাম। সো নাম্বার 5 এর আমরা জানি এরিয়া হচ্ছে 0.31 স্কোয়ার ইঞ্চ। এটা বের করলে তাহলে আমার এটা হচ্ছে 1.55 স্কোয়ার ইঞ্চেস। তারপরে এইচ স্কিন যেটা, সেটা হচ্ছে এফেক্টিভ ডেপথ, সেটা হচ্ছে এত 2.91 ফিট। তো আমার রিকোয়ার্ড হচ্ছে 0.286 স্কোয়ার ইঞ্চ, যেটা প্রোভাইড করলাম এখানে, কাজে সেটা ওকে, দ্যাটস ওকে, দ্যাট নাম্বার ইজ ওকে। সেখান থেকে আমি যদি ডিস্ট্রিবিউশন দেখাই, যেমন এখানে আসলে যে এইখানে ডিপেন্ডিং অন দ্যাট অ্যাভেলেবল ডেপথ কত স্পেসিং হবে সেটা এখানে দেখালাম। সো স্পেসিং হবে about 5.83 ইঞ্চ, which is fine, কারণ হচ্ছে যে these bars are widely spaced, আমি খুব একটা কনজেশন করতে চাচ্ছি না। তো রিকোয়ার্ড স্পেসিং হচ্ছে 6.36 ইঞ্চ, যেটা এটা থেকে বেশি, সো উই আর ওকে। সো এখানে আমরা প্রত্যেক সাইডে 5টা নাম্বার 5 বার ইউজ করব। সো 5টা নাম্বার 5 ইউজ করলে আমরা জানি যে এটা ভ্যালু হবে 5 times 0.31 or 1.55 স্কোয়ার ইঞ্চ, যেটা অনেক বেশি, অ্যাস্ট্রো থেকে অনেক বেশি, কনজারভেটিভ ডিজাইন। সো প্রত্যেক সাইডে আমরা
5টা নাম্বার 5 বার ইউজ করব। এখানে হয়তো দেখাচ্ছি যে দেখি 1 2 3 হয়নি, 5টা হবে এখানে আর কি, কাজে সেটা এখানে ঠিক হয়নি। এনি কেস দেখি back here, see how I can do this. It's a long way. So এটাই হচ্ছে ডিজাইন। জানি এটা খুব লং এবং ইউজিং হতে পারে একটু আর কি। এনিওয়ে, কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন অ্যান্সারে চ্যাট করতে পারেন অথবা পোস্ট করতে পারেন। এখন আমরা my chef is okay, we can take a 5 minute break. It's right time, বিকজ এরপরে আমি যা করব সেটা হচ্ছে অন্য একটা এক্সাম্পল দেখাবো, ব্রিজ পিয়ারের ডিজাইন, কলাম ডিজাইন। ইজ ইট ওকে? Well, let's take a 5 minute break. So just relax and stretch out a little bit, and we'll be back in 5 minutes. Thank you. Okay, welcome back, সবাই আবার। So hope you had a refreshing break. তো এখন আমি একটা এক্সাম্পল দেখাবো, এটা একটা শর্ট এক্সাম্পল, যে আমরা তো আগে বেন ক্যাপ ডিজাইন করলাম, এখন আমরা কিভাবে ব্রিজ পিয়ার ডিজাইন করব। তো এই এক্সাম্পলে আমি কিছু অ্যাসুম করেছি, জাস্ট সাম ভ্যালুজ টু গিভ ইউ সাম আইডিয়া হাউ টু ডিজাইন ইট। অ্যাসুম করলাম যে কলামের টপ অ্যান্ড বটম ইজ ফিক্সড, তার মানে হচ্ছে যে সিগনিফিকেন্ট মোমেন্ট ট্রান্সফার হবে। মোস্ট লাইকলি পেন ক্যাপ এবং কলাম একসঙ্গে কাস্ট ইন প্লেস মনোলিথিক কনস্ট্রাকশন করা হয়েছে। এই দুই দিকেই, দুই সাইডেই, in both directions, তার মানে both laterally and also longitudinally. স্ট্রেংথ হচ্ছে এখন 3.5 KSI, 28 ডে স্ট্রেংথ, এবং রেগুলার ইনফোর্সমেন্ট মাইল্ড স্টিল আমরা অ্যাসুম করছি 60 KSI স্টিল। এখানে আমি এক্সট্রিম ইভেন্ট 1 লোড কম্বিনেশন ইউজ করলাম, কারণ যেহেতু পিয়ার একটা ভেরি ক্রিটিক্যাল মেম্বার, এবং যেহেতু এক্সট্রিম ইভেন্ট 1 এর মধ্যে বেসেল কলিশন দেওয়া আছে, কাজে ইমাজিন করছি যে এটা একটা ওয়াটারওয়ের উপরে, যেখানে বেসেল কলিশনটা ভেরি ইম্পর্টেন্ট এবং সেটাকে প্রিভেন্ট করতে হবে। বাংলাদেশে তো অনেক অনেক পুরনো ব্রিজ আছে যেগুলো বেসেল কলিশনের জন্য ডিজাইন করা নাই, যেহেতু স্পেশালি যেহেতু ন্যাভিগেবল চ্যানেলের উপরে হয়ে থাকে। ইটস এ ভেরি ভেরি ব্যাড আইডিয়া। তখন কিছু করার ছিল না, কারণ যে ব্রিজগুলো 20 30 40 বছরের পুরনো, সেগুলো ওই সময় কোনো ক্রাইটেরিয়া ছিল না, অ্যাস্ট্রো ক্রাইটেরিয়া বেসেল ইম্প্যাক্টের জন্য ডিজাইন করার। বছর আগে আমেরিকাতে একটা বড় ধরনের ফেলিওর হয়েছিল ট্যাম্পা বে এরিয়াতে, সানশাইন স্কাইওয়ে ব্রিজ, যেটা একটা ঝড়ের রাতে একটা বার্জ যেটা এসে ওই পিয়ারটাকে হিট করলো। আমি তখন ফ্লোরিডা ছিলাম ওই সময়, আমার ভিডিও মনে আছে এটা কি হয়েছিল। এটা একটা স্টর্মি নাইট ছিল, এবং বার্জের ক্যাপ্টেন যে ছিল সে ছিল ড্রাঙ্ক। লাকিলি বার্জটা কোনো লোকজন ছিল না, কিন্তু ওই পিয়ার ভেঙে যাওয়াতে পুরো ব্রিজ কোলাপস করেছিল। আপনারা জানতে পারেন, হয়তো মনে আছে আপনাদের, ওটা ওয়াজ এ মেজর কোল্যাপস। তারপরে বেশ কিছু লোক মারা গেছিল এবং অনেক ইকোনমিক ড্যামেজ হয়েছিল। তারপরে অ্যাস্ট্রো সেটার জন্য এখন অ্যাস্ট্রো একটা স্পেসিফিকেশন গাইডলাইন আছে, যেটা হচ্ছে ভেসেল ইম্প্যাক্ট ডিজাইন অফ ব্রিজেস। সো সেখান থেকে আমরা লোড বের করতে পারি, কত স্ট্যাটিক লোড অ্যাপ্লাই করতে হবে। এটা ওই লোডটা পিয়ারের উপরে অ্যাপ্লাই করতে হয়, এবং আই হাইলি এনকারেজ ইউ টু কনসিডার দ্যাট ফর এনি নিউ ডিজাইন, নিউ ব্রিজ ডিজাইন। কি ক্ষেত্রে একইভাবে কিন্তু আমরা যদি ল্যান্ডলক ব্রিজ চিন্তা করি, সেখানেও একটা ট্রাকের ইম্প্যাক্ট হতে পারে, স্পেশালি ফর মেজর হাইওয়েজ, যেখানে পিয়ারটা হাইওয়ে খুব কাছাকাছি আছে। সেটার জন্য ক্রাইটেরিয়া আছে, সেটাও পসিবল, সেটাও কুড বি ইকুয়ালি ক্যাটাস্ট্রফিক। কাজে আমি এখন স্টাডি করছি, যেখানে আমি দেখছি যে স্ট্যাটিস্টিক্যাল কম্বিনেশন কি হতে পারে, যে কত দূরে থাকলে বা কি ধরনের হাইওয়ে হলে, কি ধরনের ট্রাফিক থাকলে আমাদের ব্রিজ পিয়ার
ল্যান্ডলক ব্রিজ যেগুলো সেগুলোকে ট্রাফিক ইম্প্যাক্টের জন্য ডিজাইন করতে হবে। এবং আমি চেষ্টা করছি কার্বন ফাইবার র্যাপ ইউজ করে সেগুলো ডাক্টিলিটি বাড়ানোর জন্য। এখানে আমেরিকায় অনেক ব্রিজ সাইজমিক রিট্রোফিট করা হয়েছে উইথ কার্বন ফাইবার র্যাপ, পুরোনো ব্রিজ যেগুলো। নতুন ডিজাইন করতে পারি, কিন্তু পুরোনো ব্রিজে তো কোনো রেজিলিয়েন্সি নাই, সাইজমিক রেজিলিয়েন্সি অর ইম্প্যাক্ট রেজিলিয়েন্সি, সেগুলোর জন্য আমরা এক্সট্রা প্রিকশন নিতে পারি। যদি একটা সাইড রিমার্ক, অনেক সময় পিয়ারের আশেপাশে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন দেওয়া যেতে পারে, প্যাসিভ প্রোটেকশন, আইল্যান্ড বা সেই ধরনের কিছু, যেখানে একটা ভেসেল হিট করলে সেটা হয়তো মেন পিয়ার হিট করবে না। Those are sacrificial anyway. So that's a different topic altogether. So এই এক্সাম্পলের জন্য আমরা এই এক্সট্রিম ইভেন্ট লোড, ওয়ান লোড কম্বিনেশন ইউজ করে মোমেন্ট পেলাম। সব ক্যালকুলেশন দেখো না এখানে, আমি যা দেখাতে যাচ্ছি পিয়ারটা কিভাবে ডিজাইন করা হবে। সো আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট এসছে, আলটিমেট মোমেন্ট 4050 কিউব ফিট, এবং আলটিমেট শিয়ার এসেছে 600 কিউবস। এবং আলটিমেট কম্প্রেশন যেটা আমি চিন্তা করছি, পিয়ার যেটা, সেটা তো মোমেন্টও থাকবে, সেটা শিয়ারও থাকবে, এবং সিগনিফিকেন্ট অ্যাক্সিয়াল ফোর্স থাকবে। সেটা হচ্ছে আলটিমেট উইথ এক্সট্রিম ইভেন্ট লোড, ওয়ান লোড কম্বিনেশন 2700 কিউবস। এটা হলো ব্রিজের ক্রস সেকশন। এই ব্রিজটা একটু সেম না, ওই আগের ব্রিজের মতো সেম না, এটা ডিফারেন্ট ক্রস সেকশন। দেখতে পাচ্ছি যে ট্রান্সভার্স সেকশন পিয়ারের, দুটো পিয়ার আছে, 4 ফিট ওয়াইড, 20 ফিট হাই। বক্স গাটারের হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চ, অ্যান্ড সো অন, অল দ্য ডিমেনশন গিভেন। এটা একটা রাউন্ড পিয়ার, 4 ফিট ওয়াইড এবং 2 ইঞ্চি কভার। সেখানে আমরা এক্সট্রিম ইভেন্ট ওয়ান ডট কম্বিনেশন ইউজ করে ওগুলো বের করলাম, ক্রিটিক্যাল প্যারামিটার গুলো বের করলাম। এখন আমরা দেখবো কিভাবে আমরা ভার্টিক্যাল রিনফোর্সমেন্ট ডিজাইন করতে পারি। তো আমি এখানে, যেহেতু টাইম নাই, আমি বাকলিং এফেক্ট নেগলেক্ট করলাম। যদিও আমাকে অ্যাস্টো ইউজ করে অবশ্যই বাকলিং এফেক্ট চেক করতে হবে, স্ট্যান্ডার্ডাইজ চেক করতে হবে, এবং সেখান থেকে হয়তো বাকলিং এর জন্য আমাকে স্ট্রেংথ রিডাকশন করতে হতে পারে। এখানে নেগলেক্ট করলাম, এবং স্পাইরাল রিনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। যাই হোক, এটা আমি এখানে দেখাইনি হয়তো এখানে আর কি। তো এখানে আমি ভেরি শর্ট একটা সামারি দিলাম, অ্যাস্টো ক্রাইটেরিয়া কি ব্রিজ পিয়ার ডিজাইনের জন্য। এটা অ্যাস্টোতে এখানে দেখানো হচ্ছে চ্যাপ্টার 5। আপনাদের হয়তো মনে আছে চ্যাপ্টার 5 অ্যাস্টো হচ্ছে কংক্রিট ডিজাইন, অল কাইন্ডস অফ কংক্রিট ডিজাইন ফর ব্রিজেস। টেক ডিজাইন অবশ্য চ্যাপ্টার 9-এ, এটা পেজ 5183-তে আছে। এখানে আমাকে এই রেশিওটা চেক করতে হবে, H/DC। সো H হচ্ছে পিয়ার হাইট এবং ডিসি হচ্ছে পিয়ার উইথ। ভেরি সিম্পল। এখানে আমার কলামের জন্য পিয়ার হাইট হচ্ছে 20 ফিট এবং পিয়ার উইথ হচ্ছে 4 ফিট, রাউন্ড সার্কুলার পিয়ার। সো এই রেশিওটা হচ্ছে 5। অ্যাস্ট্রো বলছে ইজ মোর দেন 2.5। সো এটা অ্যাস্ট্রোতে দেখানো হচ্ছে এটা হচ্ছে 2.5। কাজেই আমাকে এই কলামটাকে কলাম হিসেবে ডিজাইন করতে হবে, নট এজ এ পিয়ার। দ্যাটস ডিস্টিংশন আর কি। যদি আমার 2.5 এর নিচে হতো, তাহলে আমাকে এটা পিয়ার হিসেবে ডিজাইন করতে হতো। So that's the criteria given by ASHTO. তো এখন ভার্টিক্যাল রিনফোর্সমেন্ট বের করার জন্য আমি জানি আমার ডিজাইন মোমেন্ট হচ্ছে 4050 কিউব ফিট, আলটিমেট ডিজাইন মোমেন্ট উইথ অল কাইন্ডস অফ ফ্যাক্টরস, এবং লোড কম্বিনেশন ইউ ম্যাক্স হচ্ছে এত, ফি হচ্ছে 0.9 ফর রিনফোর্স কংক্রিট। সো আমার নমিনাল স্ট্রেংথ যেটা লাগবে সেটা হচ্ছে MU ওভার ফি, এবং ইজিলি ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে 4500 কিউব ফিট। তো এখানে বলছে যে এটা স্পেসিফিক্যালি কলাম ডিজাইনের জন্য বলা হচ্ছে যে columns shall not be less than the required for flexure. Of course, that makes sense. এবং column shall be investigated for both directional combination of force effect. That মানে আমাকে biaxial bending চিন্তা করতে হবে, অথবা আমি সেপারেটলি biaxial bending এ ডিজাইন করতে পারি।
I have to use extreme event limit state, which আমি করলাম এখানে সেটা, এবং ফি ফ্যাক্টর আমি আগেরটা ইউজ করবো না। যদি আমি স্পাইরাল বা টাইট কলাম ইউজ করি তাহলে আমাকে ফি ফ্যাক্টর 0.9 ইউজ করতে হবে। তো সেটা আমি এখানে প্রয়োগ করলাম। এবং সিমিলারলি আমি সেই ফি ফ্যাক্টর ইউজ করে আমি নমিনাল অ্যাক্সিয়াল ফোর্স বের করলাম। আমার অ্যাক্সিয়াল ফোর্স ডিভাইড বাই ফি 3000 কিপস। তারপরে আমি একটা ইন্টারাকশন ডায়াগ্রামে চলে গেলাম। আমরা সবাই জানি ইন্টারাকশন ডায়াগ্রাম মানে কি। ইন্টারাকশন ডায়াগ্রাম হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কলামের যে একটা ইন্টারাকশন ফোর্স এবং মোমেন্ট, সেটার একটা ইন্টারাকশন, যেটা নেক্সট দেখানো হচ্ছে। এটা একটা স্যাম্পল ফর মাই স্পেসিফিক কেস অফ এফ প্রাইম সি অ্যান্ড এফ ওয়াই। সো আমি জানি, সবাই জানি যে কিভাবে আমরা বিল্ডিং ডিজাইন করি একই ফিলোসফি দিয়ে, ইন্টারাকশন ডায়াগ্রাম ইউজ করে। ইটস এ ভেরি নাইস ডিজাইন টুল which ASHTO allows to use. এখানে দেখতে পাচ্ছি যে এই যে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি mn, স্ট্রেংথ mn, ফিট কিপস, এবং ওয়াই অ্যাক্সিস যেটা সেটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ axial force kips. So any point here, any point in between will be a combination of force and moment. এখান থেকে আমরা ইজিলি এখানে দেখতে পারি যে রিইনফোর্সমেন্ট রেশিও যেটা সেটা ভ্যারি করছে 1.5% থেকে 4%, 3.5% or so. তো এটাই হচ্ছে এক্সটেন্ট অফ অ্যালাউয়েবল রিইনফোর্সমেন্ট ফর কলাম অ্যাকর্ডিং টু অ্যাস্টো। আমরা জানি যে বিএনবিসি যেটা, সেটা আমরা এখানে ফিরে যাই। এখানে এটা সরি আমি বিএনবিসি ফিরে আসবো। এটা হচ্ছে অ্যাস্টো আর্টিকেল 511.411। এখানে পরিষ্কারভাবে বলা আছে যে কলামের জন্য longitudinal reinforcement ratio shall not be less than 1% or more than 4% of the gross concrete area AG. কিন্তু এসিআর থেকে অনেক ডিফারেন্ট এবং বিএনবিসি থেকেও ডিফারেন্ট। আমি যদি বিল্ডিং এর কলাম ডিজাইন করি তাহলে সেই রেশিওটা হচ্ছে বিল্ডিং এ অ্যালাউয়েবল হচ্ছে 1 to 8% অ্যাকর্ডিং টু এসিআই। এখানে ব্রিজের জন্য সেটা হচ্ছে কলামের জন্য 1 to 4%। কাজেই ইনডাইরেক্টলি what ASHTO is saying is that আমি 8% পর্যন্ত গেলে it will be a lot of congestion, steel congestion, এবং যেহেতু কলামের ডিজাইন নিয়ে অনেক ধরনের সমস্যা হবে ব্রিজের জন্য, স্পেশালি ডিউরেবিলিটির জন্য, যেহেতু এটা পার্মানেন্ট সয়েল কন্ট্যাক্ট এবং টিপিক্যালি ব্রিজ হচ্ছে এক্সপোজ সারফেস। সেই জন্য আমরা চাচ্ছি না খুব বেশি স্টিল দেওয়ার জন্য, সেই জন্য এটাকে ডেলিবারেটলি 4% লিমিট করা হয়েছে। আমি যদি সেটা ইউজ করি তাহলে আমি এটা জানলাম যে আমরা এখন ফিরে যাই, মনে রাখি যে আমাদের ডিমান্ড, ফোর্স ডিমান্ড হচ্ছে 3000 কিপ এবং মোমেন্ট ডিমান্ড হচ্ছে 4500 কিপ। সো গোয়িং টু দ্য নেক্সট ডায়াগ্রাম। সো 3000 এখানে। সো হোয়াট উই ডু ইজ উই রিড ফ্রম হিয়ার হরাইজন্টালি, এবং তারপরে 4900 আবার দেখি ভ্যালুটা 45 and 3000। সো 45 হচ্ছে এখানে, গো আপ ভার্টিক্যালি এভাবে। আমার পয়েন্টার কাজ করছে না, আমার পেন আমি দেখাতে পারতাম এভাবে আর কি। যাই হোক, এভাবে 4500 এবং 3000 উই আর অ্যাবাউট হিয়ার, রাইট, ইন্টারসেকশন, এবং সেই কার্ভটা হচ্ছে অ্যাবাউট 2.5%। বিল্ডিং ডিজাইনের সেম ফিলসফি ইউজ করা হয়। সো কামিং ব্যাক দেন, আমি যদি 2.5% রিইনফোর্সমেন্ট ইউজ করি, which I check, of course, আমি 4% এর কম এবং 1% এর বেশি। So this is acceptable. It's sort of Romax and Romin for ASHTO কলামের জন্য, অবশ্যই গার্ডার বা ডেকের জন্য না। কাজেই সেই হিসাবে আমি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কত স্টিল লাগবে। এবার I need about 45.24 স্কোয়ার ইঞ্চ। এটা হচ্ছে কলামের গ্রস এরিয়া, সার্কুলার কলাম, পাই ডি স্কোয়ার ওভার 4 এবং 0.0025। তারপর বেস করে আমি ঠিক করলাম যে আমি 29 বার ইউজ করবো, নাম্বার 36। সো এস হবে
1.56 square inch per bar এবং টোটাল হচ্ছে 45.24, which is approximately 29187 millimeter square. So I barely made this requirement 45.24. একটা কথা যেটা আমি এখানে মেনশন করবো সেটা হচ্ছে যে এই স্টেপে এসে যদি আমি দেখি যে আমার রোড থেকে বেশি, রো ম্যাক্স থেকে বেশি, তাহলে আমাকে কলামের সাইজ চেঞ্জ করতে হবে, আমার কলামের সাইজ বড় করতে হবে। কনভার্সলি আমি যদি রো মিনিমামের নিচে যাই, কম্পেনসেট করার জন্য আমাকে কলামের সাইজ বড় করতে হবে। সো আই নিড টু রিমেম্বার দ্যাট। শর্ট এক্সাম্পল, সো এটা হচ্ছে ডিজাইন, কলামের ডিজাইন। পুরোটা দেখানি এখানে আমি আমি জাস্ট দেখালাম যে যদি আমি নাম্বার 11 বার, আমি এটা হচ্ছে ইউএস ডেজিগনেশন নাম্বার 11 বার, তাহলে 29টা লাগবে। স্পাইরাল দিতে হবে, সেই ডিজাইন আমি এখানে দেখানোর সময় নাই, সেটা আসলে বলা আছে কিভাবে স্পাইরাল ডিজাইন করতে হবে। আমি ছিল টাই ডিজাইন করতে পারি এবং সেভাবে আমাকে এগুলোকে কনফিগার করতে হবে। কোশ্চেন থাকলে আবার আপনারা কোশ্চেন অ্যান্সারে পোস্ট করতে পারেন, আমি লেকচারের শেষে সেগুলোকে সবগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। এই এক্সাম্পলের জন্য লাস্ট স্লাইড। এরপরে আমি চেঞ্জিং গিয়ার নাও, এই লেকচারের বাকি যে সময় সেটা আমি কাটাবো অন্য একটা টপিকে, উইচ ইজ ভেরি ভেরি রেলিভেন্ট। কিভাবে আমরা ব্রিজের সার্ভিস লাইফ বাড়াবো। হ্যাঁ, কিছুদিন আগে একজন আমাকে কোশ্চেন করেছিলেন, এক ইঞ্জিনিয়ার, এই সেশনে, যে আমরা ব্রিজের ডিজাইন লাইফ কিভাবে আরো বাড়াতে পারি। কারণ হচ্ছে যে আমরা যদি 50 বছরের একটা ব্রিজ ডিজাইন করি, দেখা যায় ব্রিজটা 50 বছর টিকে না। বিভিন্ন কারণে হয়, কোরোশনের জন্য হতে পারে, স্কেলিং, কংক্রিটের ডিটেরিওরেশন, ট্রাফিক ইম্প্যাক্ট বা ভেসেল ইম্প্যাক্ট, যাই হোক না কেন, সেগুলোর জন্য 50 বছর রিচ করা যায় না। মাঝে মাঝে প্রায়ই দেখা যায় যে ব্রিজের অবস্থা কাহিল হয়ে গেছে কিছুদিন পরে। তাহলে আমরা যদি কোনোভাবে ইনিশিয়ালি এই ডিজাইনটাকে চেঞ্জ করে থ্রু ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, সেটা স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি হোক বা ম্যাটেরিয়াল স্ট্র্যাটেজি হোক বা কনস্ট্রাকশন স্ট্র্যাটেজি হোক, সেটাকে কি আমরা বাড়াতে পারবো 75 ইয়ার, যেটা অ্যাস্ট্রো কারেন্টলি বলছে, যে অ্যাস্ট্রোর যে ম্যাপগুলো আছে, অ্যাস্ট্রো যে ডিজাইন ম্যাপ, উইন্ড ম্যাপ বা সাইজমিক ম্যাপ, সেগুলো হচ্ছে 75 ইয়ার রিকারেন্স ইন্টারভ্যাল। এর মানে হচ্ছে ফিলোসফিক্যালি আর স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং, আপনারা হয়তো জানেন, এর মানে হচ্ছে যে আমি যদি একটা 115 মাইল পার আওয়ার উইন্ডের জন্য ডিজাইন করি, সেটা 75 ইয়ার রিকারেন্স মানে হচ্ছে যে 75 বছরে সেটা একবার এক্সিড করবে। মানে হচ্ছে 100 বছরে একবার সেটা এক্সিড করবে। 100+ ইয়ার, ওয়াই নট, রাইট? 120 ইয়ার্স, ওয়াই নট? তাহলে হয়তো আরো বেশি। তার মানে হচ্ছে আমি একটা যেটা উইন বা সাইজমিক 75 এর জন্য যে ভ্যালু আমি ইউজ করব, 100 বছরের জন্য সেটাকে বাড়িয়ে দিতে হবে এবং 100+ ইয়ারের জন্য আরো বাড়িয়ে দিতে হবে। কাজে প্রাইস টু পে, আমাকে অন্যভাবে স্ট্র্যাটেজি ইউজ করে সেটাকে আমাকে কাউন্টার করতে হবে, কিভাবে আমি সেই ইনক্রিজ লোডটা কি করবো, এটা ইনক্লুড পে করে সেটা আমি স্ট্রাকচারে প্রয়োগ করব। Oh, it's a very interesting discussion. We're moving in that direction. সেশনে এখন বলার চেষ্টা করব যে কি ধরনের স্ট্র্যাটেজি নিলে, এবং ইটস নট অল ইনক্লুসিভ, আরো থাকতে পারে স্ট্র্যাটেজি, সেটা হয়তো করা যাবে। কারণ at the end of the day, the bottom line is যে আমরা একটা ব্রিজ রিপ্লেস করতে চাই না, unless it's a very old bridge. কারণ bridge replacement is very expensive. আমাকে ফাউন্ডেশন বানাতে হবে, স্পেশালি ওয়াটারওয়ে is very very expensive. More foundations, the foundation takes most of the cost, so more expensive that is. তারপরেও কথা হচ্ছে যে হ্যাঁ, তারপরে এটাকে একটা হিউজ, আমি আগে বলেছিলাম, একটা ডিসরাপশন ইন দ্য লাইফ অফ দ্য কমিউনিটি। গুডস ট্রান্সফার করে, ধরেন ঢাকা থেকে সাউথ বাংলাদেশে যাচ্ছি আমরা, গুডস নিয়ে ট্রাক ফ্লো করছে, সেগুলো যদি বন্ধ হয়ে যায় 1 মাসের জন্য, একটা ব্রিজ রিপ্লেস করতে হয়, তাহলে ডিটুর নিতে হবে, এক্সট্রা টাইম লাগবে যাওয়ার জন্য। ইটস এ হিউজ ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট। ব্রিজ রিট্রোফিটও তাই,
আমাকে যদি ডেকের ওভারলে দিতে হয় তাহলে আমাকে ব্রিজটা বন্ধ করে দিতে হবে। সো ইট মেক্স সেন্স টু ডু ইট নাইসলি অ্যান্ড ওয়াইজলি ইন দ্য বিগিনিং, সো দ্যাট আমাকে আমি যেগুলো বলি ইন্টারভেনশন বলা এগুলোকে, ব্রিজ রিপেয়ার রিপ্লেসমেন্ট। আমি অনেক কাজ করছি এটা নিয়ে টেক্সাস হাইওয়ে ডিপার্টমেন্টের সঙ্গে একটা টুল ডেভেলপ করার জন্য। এই টুল দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই ব্রিজের অবক্ষয় হবে ওভার টাইম এই রেটে, এবং আমরা একটা কস্টের উপর ভিত্তি করে, কস্টটা খালি ইকোনমিক কস্ট না, কস্টটা হচ্ছে সোশ্যাল কস্ট। কিভাবে আমরা ঠিক করবো যে এই ব্রিজটা নাম্বার ওয়ান প্রায়োরিটি রিপ্লেসমেন্টের জন্য বা রিপেয়ারের জন্য, অথবা এটাকে রিপ্লেস করবো না রিপেয়ার করবো। এনিওয়ে, তো আমি এখানে কিছু স্ট্র্যাটেজি আমি ডিসকাস করব, যেমন কিউরিং। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা মেটেরিয়াল প্রপার্টিতে চলে যাই। কংক্রিট ইজ এ ভেরি কমপ্লেক্স মেটেরিয়াল। কংক্রিটে অনেক ধরনের ইস্যু আছে কোয়ালিটি কন্ট্রোলের জন্য, কাজেই কিউরিং একটা ওয়ান অফ দ্য প্রাইমারি ফ্যাক্টরস। আমি জানি, আমি মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানি, কিউরিং ইজ দ্য ফার্স্ট থিং ইজ নেগলেক্টেড ইন কনস্ট্রাকশন। আমি অনেক সাইড ওয়ার্ক দেখেছি আমেরিকায়, যেখানে পার্কিং লটে কন্ট্রাক্টর কাজ করলো, করে চলে গেল, কোনো ধরনের কিউরিং নাই। সো they don't understand, or there is no inspection, যে কিউরিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে সিমেন্টটাকে 100% না হলেও কাছাকাছি আমাদেরকে হাইড্রেট করতে হবে। কাজেই আমাদেরকে ভেরি কেয়ারফুলি যদি কিউরিং করি আমরা, সোয়েট কিউরিং 7 days or more, আমাকে ওয়েট করলে হবে না। উই ক্যানট ওয়েট 1 day, কারণ আমরা যদি একদিন দেরি করি কিউরিং এর, সেখানে একটা একটা বিরাট ইম্প্যাক্ট হতে পারে, কারণ হাইড্রেশন হবে সে সময় ম্যাক্সিমাম হবে সিমেন্টের হাইড্রেশন। যদি পানি না থাকে তাহলে সিমেন্ট কমপ্লিটলি হাইড্রেশন হবে না, কাজে ডিউরেবিলিটি প্রবলেম হবে। বিভিন্ন ধরনের কিউরিং সিস্টেম আমরা জানি, সেগুলো আমরা কনসিডার করি, আপনারাও জানেন। পন্ডিং করা যায়, ফগিং করা যায়, স্প্রিংকলার সোকার হোলস ইউজ করা যায়, স্টিম কিউরিং আমি যেটা আগে বলেছিলাম, অ্যাক্সেলারেটেড কিউরিং, সেটাও পসিবল। সেটা হ্যাজ সাম ড্রব্যাক লাইক শ্রিঙ্কেজ ইস্যুস। আমরা যেটা ইউজ করছি ভেরি ভেরি রিসেন্টলি হচ্ছে হোয়াট উই কল কিউরিং কম্পাউন্ড। সো কিউরিং কম্পাউন্ড যেটা হচ্ছে আমরা একটা অ্যাপ্লাই করি ফিনিশ প্রোডাক্টের উপরে, হয়তো ডেকের উপরে কিউরিং কম্পাউন্ড অ্যাপ্লাই করলাম। কিউরিং কম্পাউন্ড একটা ওয়েট প্রোডাক্ট, এটা ড্রাই হয়ে যাবে। যেটা করা হবে, এর ফিল্মটা ভিতরের ওয়াটারটাকে কনফাইন করে রাখবে, কাজে কোনো ধরনের ইভাপোরেশন হবে না। যদি না হয় তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোনো কিউরিং এর প্রয়োজন নেই, কারণ ওটাই হচ্ছে একটা অটোমেটিক কিউরিং। কাজে ওটাতে অলমোস্ট 100% অফ দ্য সিমেন্ট উইল বি easy product, highly advisable to avoid all the issues with all this other kind of curing. তারপরে আমরা জানি যে কংক্রিটের স্ট্রেংথ গেইন হবে বিফোর ড্রাইং, শ্রিঙ্কেজ রিডাকশন হবে। এইগুলোর এই সমস্যাগুলোকে যদি আমি অ্যাডেকুয়েটলি কিউরিং করি, তাহলে কংক্রিটের স্ট্রেংথ গেইন অনেক ভালো হবে এবং শ্রিঙ্কেজ ক্র্যাকিং কমে যাবে। কেন এটা ডিউরেবিলিটির জন্য ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে শ্রিঙ্কেজ ক্র্যাক কমে গেলে করোশনের পটেনশিয়াল কমে যাবে, এবং সেখান থেকে ব্রিজের ডিউরেবিলিটি সার্ভিস লাইফ বাড়ানো যাবে। I think the number one culprit in concrete bridges is the corrosion of rebars. So any that will allow us to gain increased serviceability of service life of concrete. তো কিছু এক্সাম্পল, ফগিং, যেমন ফগিং ইউজ করা যেতে পারে, সর্ট অফ মেকানিক্যাল কিউরিং, স্প্রিংকলার স্যাচুরেশন বার্লাপ ইউজ করা যায়। এগেন আমি আবার বলবো যে কিউরিং কম্পাউন্ডের কোনো ধরনেরই কোনো কম্পিটিটর নাই আমাদের আর কি, যে দ্যাটস দ্য বেস্ট প্রোডাক্ট কারেন্টলি অ্যাভেলেবল। কনস্ট্রাকশন ইস্যু হচ্ছে কভার। আমি এটা আগেই বলেছি যে শুড নট রিয়েলি মেস আপ উইথ কভার। রাষ্ট্র যে কভার দিচ্ছে বা পিএনবিসি যে কভার দিচ্ছে বিল্ডিং এর জন্য, সেগুলো হচ্ছে মিনিমাম। কভারটা কি আমি আবার বলছি, কভার হলো আউটসাইড, এই যে আউটসাইড স্টিল, এক্ষেত্রে এটা হচ্ছে স্টিরাপ, এটার বাইরে যে লেয়ার অফ কংক্রিট সেটা হচ্ছে কভার। এই কভারটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ যত বেশি কভার হবে তত বেশি ডিউরেবিলিটি হবে, কারণ
কংক্রিট হচ্ছে একটা পোরাস মেটেরিয়াল, কাজে পানি যাবে ভিতরে, কোস্টাল এরিয়াতে সল্ট যাবে, কেমিক্যাল যেতে পারে, সয়েল থেকে কেমিক্যাল যেতে পারে ফর সয়েল কন্ট্যাক্ট, যদিও গার্ডারের ক্ষেত্রে প্রযোজ্য না। কাজে সেই জন্য এই কাভারটা there's a reason why he has to say we need to use the minimum cover. কাজে এটাকে মিনিমাম ইউজ করলাম, দ্যাটস ফাইন, মোস্ট অফ দ্য টাইম ইউজ মিনিমাম, কিন্তু the better. Of course, there is a trade-off, কারণ হচ্ছে যে যত বেশি কভার ইউজ করবো তত বেশি কংক্রিট লাগবে এবং তত বেশি ডেড লোড বাড়বে। সো ইটস এ ট্রেড অফ দ্যাট উই হ্যাভ টু স্যাটিসফাই আর কি। তো আবার মনে করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাস্টোর মিনিমাম কভার টেবল। আমরা বিএনপিসি ইউজ করবো না, এসি ইউজ করবো না, আমরা অ্যাস্টোর থেকে কভার বের করবো এবং এটা কোয়াইট ডিফারেন্ট বিএনপিসি থেকে। সো এটা আমি আগে ডিসকাস করেছিলাম গত লেকচারে। সো প্লিজ পে অ্যাটেনশন টু দিস এবং ট্রাই টু প্রোভাইড মোর ইফ ইউ ক্যান। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, এটা আমার পার্সোনাল নলেজ থেকে বলছি। এটা টেক্সাস কোস্টে একটা ব্রিজ, আমি জানি কোস্টাল এরিয়া, হাই স্যালাইনিটি, রাইট, পানির মধ্যে সল্ট আছে, বাতাসেও সল্ট আছে, হাই টেম্পারেচার, এবং দিস ইজ স্প্ল্যাশ জোন। এই কলামটা, এটা একটা ব্রিজ। আই ওয়াজ সারপ্রাইজ, আমি যখন গেলাম ইন্সপেকশনের জন্য দেখলাম যে দিস কলাম উই ক্যান সি হাউ ব্যাড দিস কলাম ইজ। কলামের স্টিল এক্সপোজ, লঞ্জিটিউডিনাল স্টিল ইজ এক্সপোজড, টাই এক্সপোজড, এবং কংক্রিট আই ক্যান সি যে করোশন হচ্ছে। এটাকে বলে আমাদের ডিসকালারেশন অফ কংক্রিট, টেল সাইন অফ করোশন। সেটা যেহেতু স্প্ল্যাশ জোন, এখানে স্প্ল্যাশ করে পানি উপরে আসবে টাইডাল জোনে, টাইডাল এরিয়াতে, এবং আবার চলে যাবে। কাজে ওয়েটিং এর ড্রাইং এর জন্য এখানে করোশনটা অলওয়েজ প্রিভালেন্ট এই এলাকাতে। কাজে আমি ব্রিজটা দেখে বললাম অথরিটিকে যে হাউ ক্যান ইউ কিপ দিস ব্রিজ ওপেন, ট্রাফিক ফ্লো করছিল। আই সে স্টপ দিস ট্রাফিক ইমিডিয়েটলি, কারণ দিস ইজ এ রিস্ক টু হ্যাপেন। এটার তো কোনো স্ট্রেংথ নাই, ইটস অলমোস্ট লাইক এ প্লেন কংক্রিট কলাম। তো ইট ওয়াজ স্টপড এবং আমার মনে হয় না খুব হ্যাপি হলো লোকজন, কিন্তু এটা তো উই ক্যানট প্লে উইথ পিপলস লাইভস এন্ড প্রপার্টি ড্যামেজ। এটা দেখলাম যে ডেকের উপরে একই অবস্থা, খারাপ অবস্থা আর কি, খুবই খারাপ অবস্থা। আমি দেখছি এখানে কাভার অলমোস্ট নাই, এখানে তো আমার মনে হয় না ইভেন 12 মিলিমিটার কাভার দেওয়া হয়েছিল। কাজেই এখানে অ্যাস্টো বলে যে এখানে কাভার হবে ডেকের জন্য নিচে 1 ইঞ্চি, 2.5 inch. It's not anywhere close. এবং I've seen many examples like this where people are not careful. Specification ঠিক মতো দেওয়া নাই, অথবা হয়তো ঠিক মতো কনস্ট্রাক্ট করা হয়নি আর কি। So this is something to think about. এই রিবারগুলো ওখান থেকে নিয়েছিলাম এবং আমি দেখছি যে রিবারগুলোর অবস্থা খুবই খারাপ। আমরা যে এস অ্যাসিউম করছি, রো অ্যাসিউম করছি, এটা কোনোভাবেই এটা প্রয়োগ করা হচ্ছে না এই রিবারের ভিতর দিয়ে। পকেট নাইফ দিয়ে আমি এখানে কলমের কংক্রিট ঢুকালাম, দেখা গেল ঢুকে যাচ্ছে। দিস কংক্রিট ইজ এ ভেরি ব্যাড শেপ, ইট শুড নট অ্যালাউ দিস টু হ্যাপেন। তো এটা অবশ্য ঠিক, এটার ইভ্যালুয়েশন রিপেয়ারের ব্যাপার, যেটা আমি আমার নেক্সট বুধবারে আমি কভার করব, কিভাবে ব্রিজ ইভ্যালুয়েট করতে হবে, এক্সিস্টিং ব্রিজ। তো আমরা যা করলাম সেটা হচ্ছে ট্রাফিক বন্ধ করা হলো, তারপরে নো ট্রাফিক অন দ্য রোড। এখানে আমরা এটাকে এই সেকশনটাকে আমরা বিল্ড ব্যাক করলাম। তো আমরা প্রথমে করোশন সব দূর করলাম, সো দ্যার ইজ ডিসকালারেশন, মেবি রিপ্লেস সাম রিবার্স। তারপরে আমরা একটা হাই স্ট্রেংথ এপক্সি মর্টার ইউজ করলাম এই সেকশনটাকে রিবিল্ড করার জন্য। তারপরে আমরা সিএফআরপি র্যাপিং ইউজ করলাম। বলেছিলাম যে কার্বন ফাইবার ল্যামিনেট, ভেরি পপুলার নাও in USA and other places. Simple matter, application very simple. So প্রত্যেকটা কলাম আমরা সিএফআরপি দিয়ে রিট্রোফিট করলাম। এটা সাইজমিক রিট্রোফিটের জন্য অনেক ইউজ করা হচ্ছে আজকাল, ফর ডাক্তারিটি অফ সাইজমিক কানেকশনস। তো এইটা জাস্ট কলামের স্ট্রেংথই বাড়ালো না, কনফাইনিং স্ট্রেংথ। আমরা বুঝতে পারছি যে এখানে যে লোড আসবে, বার্স্টিং ইফেক্ট হবে, এটা কনফাইন করছে এটাকে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যেটা অ্যাপ্লাই করা হয়েছে স্প্ল্যাশ জোনে, উপরে দেওয়ার দরকার নেই,
কারণ এটা ইজ নট চিপ মেটেরিয়াল। সো সবগুলোকে রিট্রোফিট করা হলো, প্লাস ডিউরেবিলিটি বাড়লো, কারণ হচ্ছে এটা একটা ব্যারিয়ার, কাজে এখানে পানি ঢুকতে সমস্যা হবে, অতটা ঢুকবে না অতটা বেশি, এবং সল্টও ভিতরে যাবে না, কাজে ডিউরেবিলিটি শুড বি এনশিওরড। হোপফুলি এই ব্রিজটা রিট্রোফিট করা হয়েছিল 7-8 বছর আগে। আমি রিসেন্টলি গিয়েছিলাম, ওখানে দেখলাম যে এটা স্টিল ডুইং ফাইন, কোনো করাপশন নাই, কিছুই নাই। কাজে দিস ইজ সর্ট অফ ইন্টারভেনশন। পুরা ব্রিজ রিপ্লেস না করে আমরা রিহ্যাবিলিটেশন করে কলামের ডিউরেবিলিটি বাড়ালাম, এবং অ্যাজ এ হোল দ্য ব্রিজ শুড হ্যাভ এ লঙ্গার সার্ভিস লাইফ। নেক্সট আদার ফ্যাক্টর যেগুলো পসিবল সেটা হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ। সো অ্যাস্টো বলে, আমি যদি অ্যাস্টো আর্টিকেল 542 দেখি, এটা অ্যাস্টো থেকে নেওয়া স্ট্রেইট, এটা মানে হচ্ছে আমি এটাকে অ্যাস্টো থেকে কপি করে এখানে পেস্ট করেছি। তো অ্যাস্টো বলছে মিনিমাম হচ্ছে 2.4 কেএসআই ফর স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনস, মিনিমাম 4 কেএসআই ফর ডেক্স, এবং মিনিমাম 4 কেএসআই ফর প্রিস্টাস কংক্রিট মেম্বার্স। আমি মনে হয় আজকাল মডার্ন কংক্রিট যেগুলো, সেটা হয়তো এগুলো আমরা অলরেডি এক্সিড করছি। ইউএসএ তে যেমন ব্রিজ গার্ডারের জন্য টেক্সাসে আমরা ইউজ করছি মিনিমাম 8500 পিএসআই, 5 পিএসআই, এবং শিগগিরই সেটাকে 12-13 নেওয়া হবে। কাজে এটা হয়তো লোয়ার লিমিট অ্যাট দিস টাইম, কিন্তু অ্যাস্ট্রো চেঞ্জ করা হয়নি, অ্যাস্ট্রো আর্টিকেল দেখা যাচ্ছে এটা হবে। সো হাইয়েস্ট স্ট্রেংথ দ্য বেটার, এটা হচ্ছে মিনিমাম। যদি আমরা বেশি 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 প্রয়োগ করতে চাই অবশ্যই করা উচিত। হাইয়েস্ট স্ট্রেংথ মিনস প্রবাবলি ডেন্সার কংক্রিট, মোর ডিউরেবিলিটি, এবং হাইয়েস্ট স্ট্রেংথ মানে হচ্ছে আমার স্টিল কম দিতে হবে, কনজেশন কম হবে, কাজেই হয়তো অত করোশনের পটেনশিয়াল হবে না অ্যাজ অপোজ টু সাম লোয়ার স্ট্রেংথ কংক্রিট। হচ্ছে যে আমার ইচ্ছা করলে 10-এর উপরে ইউজ করতে পারি ফর নরমাল ওয়েট কংক্রিট, যদি আমরা টেস্ট করে দেখাতে পারি যে ইট ইজ অ্যাকসেপ্টেবল। তো এটা একটা সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, যে আমরা কংক্রিট স্ট্রেংথ যদি সম্ভব হয় হাই স্ট্রেংথ কংক্রিট দিকে যেতে পারি। আগে বললাম সেটাই, যে যদি আমরা 10-এর বেশি ইউজ করতে চাই, এটা নট ইম্পসিবল টু অ্যাচিভ দিস ডেইজ। মডার্ন কংক্রিট তো অনেক ধরনের রেসিপি আছে, অনেক ধরনের অ্যাডিটিভ ইউজ করা হয়, ওয়াটার রিডিউসার দিয়ে, প্লাস্টিসাইজার দিয়ে, তারপরে আমরা ইচ্ছা করলে সাস্টেইনেবিলিটির জন্য আমরা অল্টারনেট সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, স্ল্যাগ বা ফ্লাই অ্যাশ, সেগুলো ইউজ করতে পারি যদি অ্যাভেলেবল থাকে, এবং তারপরে আমরা স্পেশাল ভালো ধরনের কিউরিং করে এটা ইজিলি অ্যাচিভ করা সম্ভব। ইটস ডিফিকাল্ট কিছু না আজকালকার দিনে। তো অ্যাস্টোরও বলছে যে ইন টার্মস অফ কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা অ্যাস্টোতে এগেইন চ্যাপ্টার 5 এ আছে, অল দিস ফ্যাক্টরস ইন চ্যাপ্টার 5। হয়তো আমি দেখাতে পারবো, আমি সি ইফ আই ক্যান গো দেয়ার। চ্যাপ্টার 5, page 4231, page 570. Okay. অলমোস্ট দেয়ার, এটা বিগিনিং এর দিকে। চ্যাপ্টার 5 হচ্ছে কংক্রিট স্ট্রাকচারস। সো প্রিসেপ্টস আগে বললাম, সেটা এখানে দেখানো আছে 5421। লাইট ওয়েট কংক্রিট ইউজ করতে হলে আমাদেরকে ভেরিফাই করতে হবে স্ট্রেংথ, কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন এখানে আছে এনিওয়ে। সো ক্রিপ এন্ড শ্রিঙ্কেজের জন্য এখানে বলা আছে, যদি আমি अगेन ক্রিপিং শ্রিঙ্কেজ কন্ট্রোল করা বেটার, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল প্রিস্ট্রেসিং লস কম হবে, কম প্রিস্ট্রেসিং ফোর্স, এবং আরো হচ্ছে যে ক্র্যাকিং রিডিউস করা, দ্যাটস মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে শ্রিঙ্কেজ কন্ট্রোলের জন্য। বলছে যে আমি যদি মিনিমাম আপ টু 15 কেএসআই পদ ইউজ করি, তাহলে আমি এইগুলো ইউজ করতে পারবো এখানে যেগুলো দেখানো আছে। সো ইট ইজ ওকে, 15 ইজ এ ভেরি হাই স্ট্রেংথ। আমরা শ্রিঙ্কেজ কোএফিশিয়েন্ট ইউজ করতে পারি এত, এবং
এই কোয়েশ্চেনগুলো ইউজ করা সম্ভব। সেই ধরনের বিভিন্ন ধরনের ক্লিপের জন্য দেওয়া আছে and so forth. সেগুলো সর্ট অফ টু পে অ্যাটেনশন যে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, এগুলো সব বিভিন্ন পেজে আছে। আমি এখানে হয়তো সময় পাবো না সবগুলো দেখানোর। প্রিসিয়াস লসের জন্য দেখানো আছে কি প্রভিশন ইউজ করা যাবে। সো এগুলো ইউজ করলে হয়তো আমরা ইনশিওর করতে পারি পার্টলি যে আমাদের কংক্রিট ডিউরেবল হবে। তো হলো আমাদের ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট না, রিনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশন। সো অলওয়েজ বেটার হচ্ছে আমরা জানি যে খুব ছোট বার ইউজ করলাম হয়তো খুব ক্লোজ স্পেসিং, অথবা একটু বড় বার ইউজ করলাম একটু বিগার স্পেসিং দিয়ে। কাজেই ট্রাই টু প্রোভাইড দ্য ম্যাক্সিমাম রিবার স্পেসিং। যদি অ্যাস্টো বলে ডায়ামিটার অফ দ্য রিবার or 1.5 ইঞ্চ or whatever, ওটা আমরা ইউজ করব, তাহলে স্টিল কনজেশনের সম্ভাবনা কম। স্টিল যদি কনজেস্টেড না হয় তাহলে কংক্রিট প্লেসমেন্ট বেটার, ইজিয়ার। এবং যদি কংক্রিট ভালোভাবে প্লেস করা হয়, ভালোভাবে কনসলিডেটেড থাকে, তাহলে ভালো কংক্রিট হবে, বেটার কোয়ালিটি কন্ট্রোল হবে, এবং এগেইন করোশনের চান্স কম থাকবে। আমরা ফুল পটেনশিয়াল কংক্রিটের ইউজ করতে পারবো। ডিটেইলিং, এটা হচ্ছে পার্ট অফ ডিটেইলিং, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সিম্পল জিনিস যেগুলো আমরা করতে পারি। যেমন এটা হচ্ছে একটা ড্রেন ডিটেইল। আমরা ওভারলুক করি যে একটা কংক্রিট ব্রিজ আছে, ডেকের উপরে পানি জমে যাচ্ছে, হয়তো ড্রেনেজ সিস্টেম আছে ঠিক মতো, কিন্তু এটা ক্লগড হয়ে গেছে। যা হয় সাধারণত এখানে ডেব্রিজ যেগুলো বলি আমরা, ময়লা টলা জমে এটা ক্লগড হয়ে গেছে। তখন হবে কি, ব্রিজের উপরে পানি জমবে। জমলে জিনিসটা ভালো নয়, কারণ যত বেশি পানি জমবে তত বেশি করোশনের সম্ভাবনা বেশি। কাজে মেইনটেনেন্স ইজ ইম্পর্টেন্ট। তাই না আমাদের এই যে ড্রেন ডিটেইল, এগুলো স্পেসিফিকেশন দেওয়া আছে যে কিভাবে ড্রেন গুলো প্লেস করতে হবে, কত ডায়ামিটার হবে ড্রেনের, কি ধরনের মেটেরিয়াল, সবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে উই শুড নট ওভারলুক দিস থিংস, এই ডিটেইল গুলো, ড্রেনেজ ডিটেইল যেগুলো, ড্রিপ বেন্ড ডিটেইল, তারপর হচ্ছে সিল জয়েন্ট ডিটেইল, এই ধরনের। সো অসংখ্য অসংখ্য না, অনেক ডিটেইলই আছে ব্রিজে। সো সবগুলো ডিটেইল আমাদের ঠিক মতো ডিটেইলিং করতে হবে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। এবং জয়েন্ট হ্যাজ এর ওন ইস্যু, উই নো। ব্রিজের জয়েন্টের জন্য ডিফিকাল্ট, জয়েন্ট যদি ডিগ্রেড করে গিয়ে থাকে তাহলে, এবং যদি ঠিক মতো এক্সপ্যান্ড কন্ট্রাক্ট না করে জয়েন্ট ডেব্রিজের জন্য, তাহলে যা হবে হয়তো ওখান থেকে পানি পানি লিক করে কংক্রিটের ডিউরেবিলিটি ইস্যু করতে পারে। আমি যে আগে বললাম যে হাই স্ট্রেংথ কংক্রিট, আমরা এখন হাই স্ট্রেংথ কংক্রিট বলি না, আমরা বলি হাই পারফরমেন্স কংক্রিট। তো হাই পারফরমেন্স মানে হচ্ছে এটা খালি স্ট্রেংথ না, আমরা দেখছি অন্য ধরনের ক্যারেক্টারিস্টিক, যেমন মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক, ডিউরেবিলিটি, কনস্ট্রাক্টিবিলিটি, এই ধরনের সব ধরনের যেগুলো সেগুলো কনসিডার করে এখন যে টার্ম ইউজ করা হয় সেটা হচ্ছে হাই পারফরমেন্স কংক্রিট। তো এটা খালি ডিউরেবিলিটি এবং স্ট্রেংথ দিতে পারে, অথবা ডিউরেবিলিটি এন্ড হাই স্ট্রেংথ দিতে পারে। কাজে এই দুটাই অ্যাকসেপ্টেবল অপশন। কিভাবে আমরা এই এইচপিসি অ্যাপ্লাই করব? লজিক হচ্ছে যে আমরা যদি এইচপিসি অ্যাপ্লাই করি, হাই পারফরমেন্স কংক্রিট, তাহলে ব্রিজের ডিউরেবিলিটি বাড়বে, ব্রিজের স্ট্রেংথ বাড়বে, এবং হোপফুলি উই ক্যান অ্যাচিভ 100+ ইয়ার্স অফ ব্রিজ সার্ভিস লাইফ। তো আমাদেরকে প্রপারলি কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, মিক্স ডিজাইন গুলো ইম্পর্টেন্ট, সেটা দেখতে হবে। ওয়াটার সিমেন্ট রেশিও থেকে দেখতে হবে। এবং আমি আগে বললাম সাপ্লিমেন্টারি সিমেন্টেশন মেটেরিয়াল যেমন ফ্লাই অ্যাশ বা স্ল্যাগ, সেগুলো হয়তো অ্যাপ্লাই করতে পারি ডিপেন্ডিং অন লোকাল অ্যাভেলেবিলিটি, এবং কেমিক্যাল অ্যাডমিক্সচারও ইউজ করা যেতে পারে। তো এটা ঠিক অ্যাস্ট্রোতে না, এটা হচ্ছে ফেডারেল হাইওয়ে থেকে আসছে, আপডেটেড ইন অগস্ট 2006। তিনটা পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক বলা আছে হাই পারফরমেন্স কংক্রিটের জন্য। গ্রেড 1 হচ্ছে গুড পারফরমেন্স, গ্রেড 2 হচ্ছে অ্যাভারেজ পারফরমেন্স, এবং গ্রেড 3 হচ্ছে বেস্ট পারফরমেন্স। এবং এটা ইটস এ ভেরি নাইস ক্রাইটেরিয়া দ্যাট ইজ সেট ফর হাই পারফরমেন্স কংক্রিট। টেবিলে
পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে কিভাবে আমাদের অবজেক্টিভ যদি হয় আমরা বেস্ট পারফরমেন্স কংক্রিট যদি আমরা অ্যাচিভ করতে যাই তাহলে আমাদেরকে এই সব ক্যারেক্টারিস্টিক স্যাটিসফাই করতে হবে। সো এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2 গ্রেড, এটা নাম্বার 3 গ্রেড, এটা হচ্ছে সবচেয়ে লো এবং সবচেয়ে হাই। এটা ফর এক্সাম্পল ক্লোরাইড পেনিট্রেশন যেটা, এটা একটা স্ট্যান্ডার্ড এএসটিএম টেস্ট। এটা আমাদের বলবে যে কতটুকু ক্লোরাইড আয়ন কংক্রিটের ভিতর পেনিট্রেট করছে। সো এটা হচ্ছে ইনডাইরেক্ট ইন্ডিকেটর অফ করোশন অ্যান্ড সার্ভিস লাইফ। এটা একটা ইলেকট্রিক্যাল টেস্ট। সো এইটা যদি 500 থেকে কম হয় তার মানে অফকোর্স ডিউরেবিলিটি বাড়বে। যদি এই রেঞ্জে হয় তাহলে আমরা স্যাটিসফাই করব গ্রেড 2, এবং এই রেঞ্জে হলে অফকোর্স বেশি হওয়া মানে করোশন পটেনশিয়াল বেশি, আমরা হবো গ্রেড 1। এই সব টেস্টগুলা সবগুলাই এইভাবে ডিফাইন করা আছে। আরো আছে সালফেট রেজিস্ট্যান্স, আলকালি সিলিকা রিঅ্যাক্টিভিটি, ওয়ার্কেবিলিটি অফ স্লাম। এখানে কোনো দেওয়া নাই। এটার জন্য যদি স্লাম যদি বেশি হয় খুব, তাহলে এটা অ্যাকসেপ্টেবল নয়। এবং যদি সেলফ কনসলিডেটিং কংক্রিট হয় তাহলে এই ফ্লো রেটটা হচ্ছে এই পর্যন্ত দেওয়া আছে। এবং স্ট্রেংথ, সিমিলারলি স্ট্রেংথ, মডুলাস অফ ইলাস্টিসিটি, শ্রিঙ্কেজ এবং ক্রিপ। কাজেই যদি আমরা পারি grade 3 achieve করতে, why not, right? We can target that, or even grade 2 to satisfy, that will ensure higher durability and higher service life. তো আমি বললাম সেলফ কনসলিডেটিং কংক্রিট, আপনারা হয়তো জানেন এটা কি। এখানে একটা ভিডিও আছে, let me show you this video. This concrete flows naturally and is self-leveling. There is no segregation even when placing is done from a high position. Can be obtained as it passes through even the narrowest gaps between reinforcement bars or forms. Both good flowability and strong resistance to segregation are provided by Neurocrete, a concrete that needs no consolidation. Experimental placement with various models can verify the workability or self-placeability of Neurocrete. Here it is seen that Neurocrete flows over horizontal bars naturally, with no need for consolidation or vibration. And it produces perfect filling at the bottom ends or under the upper ends of sloping forms. Amazing, isn't it? Self-consolidating concrete, এটা বেশ কিছুদিন ধরে মার্কেটে পাওয়া যাচ্ছে। স্পেশাল মিক্স ডিজাইন, অ্যাডভান্টেজ হচ্ছে ক্লিয়ার যে কনসলিডেশন ইজ 100% অলমোস্ট, কোনো ভয়েড নাই, কোনো নাই, ফ্লো হাই, তাড়াতাড়ি কনস্ট্রাকশন হবে। দেয়ার আর সাম ড্রব্যাকস, বাট এখানে এটা ব্রিজের জন্য অ্যাপ্লাই করলে যদি সম্ভব হয়, সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, যে তাতে ব্রিজের সার্ভিস লাইফ অবশ্যই বাড়বে হোপফুলি। এক্সাম্পল ফ্রম মিনেসোটা, এটা সেলফ কনসলিডেটিং কংক্রিট দিয়ে বানানো হয়েছিল এবং ইটস নট অ্যাপারেন্ট এট এসসিসি, কিন্তু দিস ব্রিজ ইজ হাইলি ডিউরেবল। এবং খালি তাই না, ওয়াই নট আলট্রা হাই পারফরমেন্স কংক্রিট? এটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে মোর দেন 20 KSI, ভেরি হাই স্ট্রেংথ। আমাদের এখানে রিসার্চ চলছে এখনো, ইনক্রিজ ডিউরেবিলিটি। আমি বেশি যাব না ওখানে, মেবি উই ক্যান টার্গেট অনলি ফর HPC এট দিস পয়েন্ট। নেক্সট হচ্ছে যে হ্যাঁ, আমরা যে রিইনফোর্সমেন্ট ইউজ করছি, যেটা আজকে বললাম অনেকক্ষণ ধরে, যে স্টিল রিইনফোর্সমেন্টের যে প্রবলেম, যেটা আমরা স্টিল রেগুলার স্টিল অভ্যস্ত। সো
corrosion হবে, বারবার intervention করতে হবে, it's a very expensive process. কাজে আমরা কি স্টিল বাদ দিয়ে অন্য ধরনের রেগুলার স্টিল বাদ দিয়ে অন্য ধরনের রিবার চিন্তা করতে পারি। যদি করি তাহলে হয়তো corrosion কমবে, হয়তো corrosion হবেই না in the best case scenario, তাহলে হয়তো আমাদের সার্ভিস লাইফ বাড়বে। আমি আগে পড়েছিলাম epoxy coated রিবার নিয়ে, dual coated রিবার, স্টেইনলেস স্টিল রিবার, লো কার্বন ক্রোমিয়াম স্টেইনলেস ক্ল্যাড এবং ফাইবার রিনফোর্সড পলিমার কম্পোজিট রিবার। এটা সবগুলাই বেশিরভাগই মার্কেটে অ্যাভেলেবল, দাম বেশি, ইনিশিয়াল কস্ট বেশি, কিন্তু লাইফ সাইকেল কস্ট অনেক কম। সো এটা গ্লাস এফআরপি হতে পারে, কার্বন এফআরপি হতে পারে, অথবা অ্যারামিড হতে পারে। এক্সাম্পল, কোনোটাই রেগুলার স্টিল না। এটা হচ্ছে এপক্সি কোটেড রিবার, গ্রিন, যেটা আগে বলেছিলাম। ধরনের অল্টারনেট রিবার আছে, কস্ট বেশি কিন্তু লাইফ সাইকেল কস্ট কম হতে পারে। এবং এগুলোর স্ট্র্যাটেজি সবগুলো যে আমাদের করতে হবে নট নেসেসারিলি, যেগুলো ফিজিবল সেগুলো ইউজ করে আমরা সিগনিফিকেন্টলি সার্ভিস লাইফ বাড়াতে পারবো। এপক্সি কোটেড রিবার ডেক, যেটা আগে দেখিয়েছিলাম এই ছবিটা। দেখতে চাচ্ছি এখানে যে আমরা যদি স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখি, তা আমরা জানি গ্রেড 270 টিপিক্যাল। এখন এটা যদি দেখি, এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ, গ্রেড 250 হচ্ছে একটু নিচে, এবং অন্যগুলা নিচে যেগুলো সেগুলো আছে এখানে। কাজেই ইটস ভেরি অ্যাপারেন্ট যে আমরা যদি গ্রেডটা বাড়াতে পারি, ইফ উই গো ফ্রম লেটস সে গ্রেড 250 টু 270, এবং আগে যে বলেছিলাম এখন 300 নিয়ে টেস্টিং হচ্ছে, শিগগিরই হয়তো অ্যাস্টো অ্যালাউ করবে 300K সাইজ স্ট্র্যান্ডস রিস্ট্রেসিং এর জন্য। তাহলে অফকোর্স আমাদের স্ট্রেংথ বাড়বে, কনজেশন কমবে, better for the service life of the bridge. গ্রাউটিং ভেরি ইম্পর্টেন্ট পোস্ট টেনশনিং এর জন্য। পোস্ট টেনশন ব্রিজের জন্য গ্রাউটিং ভালো মতো না করলে, যদি গ্রাউট এই পাইপগুলো পুরোটা কাভার না হয়ে থাকে, ফিল না হয়ে থাকে, যদি ভিতরে ভয়েড থাকে, যদি গ্রাউটের কোয়ালিটি ভালো না হয়, সমস্যা বিরাট। কারণ পোস্ট টেনশনিং স্টিল রিপেয়ার করা ইজ অলমোস্ট ইম্পসিবল। উই মাইট অ্যাজ ওয়েল ডু দ্য হোল থিং অ্যাগেন। তাই এটা ভেরি কেয়ারফুলি করতে হবে। তো যেমন এটা একটা সেগমেন্টাল ব্রিজের পার্ট, দেখতে পাচ্ছি এখানে যে কাপলার যেটা পোস্ট টেনশনিং এর জন্য, সেটাকে ঠিকমতো সিল করতে হবে। সেটা যদি সিল ঠিক মতো না হয়, এগুলো হচ্ছে কনস্ট্রাক্টিবিলিটি ইস্যু। এখানে এপক্সি জয়েন্ট দিয়ে এটাকে সিল করতে হবে। যদি না হয় তাহলে যেটা হতে পারে যে সেখান থেকে করোশনের প্রবলেম শুরু হতে পারে। তো ভালো মতো আমাদেরকে প্রেশার টেস্ট করে গ্রাউটের কোয়ালিটি এনশিওর করতে হবে। পোস্ট টেনশনিং এর জন্য ইটস এ ক্রিটিক্যাল প্রবলেম, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু টেক কেয়ার অফ। আউট ক্যাপটাও ভালো মতো দিতে হবে, যাতে আমাদের সেখান থেকে কোনো লিকেজ না হয় বা পেনিট্রেশন না হয়। কারণ হচ্ছে যে যদি আমাদের সেগমেন্টাল কনস্ট্রাকশন হয়, সেখানে জয়েন্ট থাকবেই, সেই জয়েন্ট গুলা ক্যান বি সোর্স অফ প্রবলেম। ঘন ঘন জয়েন্ট থাকবে, সেগুলোকে এপক্সি দিয়ে সিলিং করতে হবে এবং ঠিক মতো ক্যাপিং করতে হবে। জাস্ট টু মেক এ নোট যে আমাদের যে সিস্টেম পোস্ট টেনশনিং এর, সেখানে আছে ডাক্ট, সেখানে আছে স্ট্র্যান্ডস ইনসাইড এবং গ্রাউট, এবং কংক্রিট বাইরে। সো কংক্রিটটা ইম্পর্টেন্ট প্যারামিটার এবং ডাক্টটা ইম্পর্টেন্ট প্যারামিটার, কিন্তু তার ভিতরে গ্রাউটটা অলসো ইম্পর্টেন্ট। সো দেয়ার আর সেভারাল লেভেল অফ প্রোটেকশন। কাজে গ্রাউটিং হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স ফর দ্য corrosion অফ দ্য পোস্ট টেনশনিং স্ট্র্যান্ডস। কাজে সেটাকে ভালো মতো করতে হবে। তো আগে যা বললাম সেটা বের করতে হবে যে ডাক্টগুলো ঠিক মতো ফিল আপ হয়েছে কিনা, লো পারমিয়াবিলিটি কিনা, অ্যাপ্রোপ্রিয়েট ব্লিড রেজিস্ট্যান্স আছে নাকি, এবং কেয়ারফুলি অ্যাডমিক্সচার ইউজ করে সে এনহ্যান্স করতে হবে। এবং গ্রাউটের জন্য স্পেসিফিকেশন আছে,
হচ্ছে পিটিআই থেকে, আমাদের এখানকার পিটিআই পোস্ট টেনশনিং ইনস্টিটিউট, স্পেসিফিকেশন ফর গ্রাউটিং অফ পোস্ট টেনশনিং স্ট্রাকচার্স। এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট, কিন্তু হয়তো আমরা যদি এর 50% ইউজ করি স্ট্র্যাটেজিগুলা, তাহলে আমাদের ব্রিজের জন্য ভালো এবং ডিউরেবিলিটি বাড়বে এবং সার্ভিস লাইফও বাড়বে। লাস্টে যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমরা বলি সার্ভিস লাইফ, যেটা বলি আমরা, এটা সার্ভিস লাইফ, এটা একটা হাইলি প্রবাবিলিস্টিক মডেল। সার্ভিস লাইফ ভার্সেস রিস্ক, রেজিস্ট্যান্স এন্ড লোড। সো আমাদের টার্গেট সার্ভিস লাইফ হচ্ছে এটা, এবং রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, এই কার্ভটা, এবং লোড হচ্ছে এই কার্ভটা। যত সময় যাবে তত বেশি রেজিস্ট্যান্স কমে যাবে বিকজ অফ ডিফারেন্ট ইস্যুস, corrosion or stuff like that. লোড হয়তো বাড়তে পারে উইথ টাইম। কাজে এটা হচ্ছে মেইন সার্ভিস লাইফ আমাদের। কিভাবে আমরা সেটাকে বাড়াবো, সেটা হচ্ছে সার্ভিস লাইফ মডেলিং এর উদ্দেশ্য। সো এখানে দেখতে পাচ্ছি যে সেম টাইম ফ্রেম, টাইম স্কেল এক্স অ্যাক্সিস এবং কন্ডিশন ইন দ্য ওয়াই অ্যাক্সিস। সো ইন্টারভেন করি, ইন্টারভেন মানে হচ্ছে আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এখানে একটা ইন্সপেকশন করলাম, ইন্সপেকশন করে প্রবলেম বের করলাম, তারপরে এটাকে রিট্রোফিট করলাম, ব্রিজের ক্যাপাসিটি বেড়ে গেল, তারপরে উইথ টাইম কিন্তু কমে যাবে। এটা ইনহেরেন্ট ফর ব্রিজ স্ট্রাকচার। কাজেই যত বেশি ভালো কোয়ালিটি ইউজ করব, তত বেশি ইন্টারভেনশনের প্রয়োজন কম হবে, এবং দিস ক্যান বি হ্যাপেনিং রেগুলারলি উইথ টাইম। কাজে কস্ট ইজ এন ইস্যু। It is a highly complicated diagram, but just what I'm just trying to say here is that ইন্টারভেনশন দরকার হতে পারে, যত কমানো যাবে তত বেশি কস্ট কমবে, এবং মেইনটেনেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, ইন্সপেকশন এন্ড মেইনটেনেন্স। আমার নেক্সট লেকচারে বুধবার দিন আমি ইনশাল্লাহ এগুলো ব্রিজ ইভ্যালুয়েশন, মেইনটেনেন্স, ইন্সপেকশন এগুলো কভার করব। বিভিন্ন ডকুমেন্ট অ্যাভেলেবল, এই জন্য এটা আমার স্লাইডে দেখাচ্ছি। সময় কমে আসছে, কাজেই লেটস সি ওয়্যার উই আর। Summarizing what I discussed today. Points to remember. Let's go to questions now. We have about 20 minutes left. So let's start here. Asha kori you like the lecture today. Let's bring it forefront. Now I know how to handle this one. To WebEx. আমরা একটু WebEx ইউজ করি না আর কি, আমরা Teams ইউজ করি অথবা Zoom ইউজ করি। Anyway, no sound. Well, I hope you could. Okay, Maisha, people could hear me. Hello. Yes, sir. We can hear you, sir. Okay, because somebody mentioned that there was some no sound issue in the beginning. Okay, let's see. Hey, Mr. Zaman, how can I design deblast and deblast of bridges? Okay, yeah, that's an extensive question. Can you please send me an email so I can respond offline to you? Mr. Rahman, PR cap and bend cap are same. Yes, they are. PR, some people say bend cap, কেউ বলে bend cap, কেউ বলে PR cap. I'm used to saying bend cap, but PR cap is the same thing, yeah, which I designed today. So Zaman also, why wind given one side of the bridge? Well, আমি just try করলাম from one side, but you need to try from different sides, right? Depending on the geographic location. For example, যদি বাংলাদেশে কোস্টে হয়, তাহলে যদি একটা সাইক্লোন আসে, সেটা তো আসবে সাউথ থেকে মোস্ট লাইকলি। সেইভাবে আমরা চিন্তা করতে পারি যে কিভাবে আমরা সেটাকে উইন্ড অ্যাপ্লাই করব। বাট ইউ আর কারেক্ট, উই নিড টু ফাইন্ড দ্য ক্রিটিক্যাল সাইড and then apply wind from all sides and see which one controls. Mr. Rafiqul Islam, how can I select the thickness and design of web, top slab, bottom slab, or multiple cell by analysis, not from table? Okay, so I think you are talking about
segmental construction, most likely a box girder from here looks like it. Again, এটা তো আর এই মুহূর্তেই বলা সম্ভব হচ্ছে না। আপনি যদি ইন্টারেস্টেড হন আপনি ইমেল করুন, আপনাকে আমি ডকুমেন্ট পাঠাবো from PTI which will help you with that subject. Okay. Mr. Islam again, reason behind to seat the girder on bearing pad instead directly on the pier cap. Well, it's apparent. আমরা কংক্রিট থেকে কংক্রিটে যাই, গার্ডার থেকে পিয়ার ক্যাপে চলে যাই, অফকোর্স দেয়ার বি লট অফ ফ্রিকশন, রাইট? এবং কংক্রিটের বিয়ারিং ক্যাপাসিটিও লিমিটেড, যেহেতু এটা কম্প্রেসি, আমরা জানি কংক্রিট কম্প্রেশনে খুবই উইক, বিয়ারিং ফেলিয়ার হতে পারে ওটার জন্য। তারপরেও আমরা উই ডোন্ট ওয়ান্ট টু বি সিগনিফিক্যান্ট ফ্রিকশন টু বি ডেভেলপিং অন দ্য বেন্ড ক্যাপ। সো আমরা ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ইউজ করে সেটাকে মিনিমাইজ করতে পারি। একদম জিরো হবে না, there will be some force transfer অথবা pot bearing use করা যেতে পারে। Mr. Anisaban, when we consider the Corbell effect, well, Corbell হয়তো সবাই অনেকে জানেন না, Corbell অথবা ব্র্যাকেট হচ্ছে একটা শর্ট স্টাবি একটা মেম্বার, বিল্ডিং এর কলামে থাকতে পারে যেখান থেকে আমরা প্রিকাস্ট মেম্বারের ফোর্স ট্রান্সফার করতে পারি, এবং ব্রিজের যেটা স্টাবি যে একটা মেম্বার বেরিয়ে থাকে বাইরে সেটা হয়তো Corbell হতে পারে। সো Corbell-এর একটা ডেফিনেশন আছে, there has to be the depth and aspect ratio has to be in a certain range. So এটা ফলো করলে Corbell এফেক্টটা কিছুই নাই। Corbell এফেক্ট মানে হচ্ছে যে আমাকে ডি বিম হিসাবে ডিজাইন করতে হবে, যেটা আমি যদি স্কিন রিইনফোর্সমেন্ট ইউজ করি বেন্ড ক্যাপে অথবা পিয়ার ক্যাপে, সেটা অটোমেটিক্যালি সেটা করা যাবে, করা সম্ভব হবে। How can I find the required ASK reinforcement? That's ওটা অ্যাস্ট্রোতে আছে, যেটা বললাম, সেটা অ্যাস্ট্রো স্পেসিফিক সেকশনটা I can send you, আপনি আমাকে ইমেল করুন, আমি সেটাকে গ্ল্যাডলি আপনাকে পাঠাতে পারবো। মোহাম্মদ মকসুদুর রহমান, আপনি বলছেন I attended many seminars but did not show attendance of my seminar. I attended seminar yesterday, I can't give quiz and didn't show attendance. Ms. Maika, can you please look into this matter? Myself already replied. Oh, okay. On the article. Okay, Mr. Salman, can you please look into this matter? Yes, Like sir. they are getting credit, yeah. Yes, sir. I'll take care of it. You may continue. Okay, thank you. Okay, sorry about that. We'll take care of that. Okay, reply দিয়েছে, had to attend the seminar for the entire duration. Oh, okay. So মাইশা বলেছে আগে যে আপনি হয়তো পুরো সেশন অ্যাটেন্ড করেননি, এই জন্য হয়তো কোনো সমস্যা থাকতে পারে। এনিওয়ে, answer there. So Zaman, are you using more than 60 KSI steel in pier for seismic category D requirement in America? It's possible. যেটা হচ্ছে যে আমরা এখন we are going more towards 75 KSI steel, the market available, এবং ইউজ হচ্ছে why not go to 100 KSI also, so that day is not too far. seismic ক্যাটাগরির জন্য যদি এটা ইউজ করা হয় সেটা হয়তো আপনাকে seismic সেশনে আপনি জানতে পারবেন, যেটা হবে আগামী মার্চ 14 তারিখে। What is the difference between column and pier design? Main difference হচ্ছে যে কলামের ডিজাইন একটা অ্যাস্ট্রো একটা ক্রাইটেরিয়া ইউজ করা হয়, পিয়ারের জন্য অন্য ক্রাইটেরিয়া ইউজ করা হয়, যেহেতু পিয়ারের পটেনশিয়াল বেশি হতে পারে, বাকলিং এর জন্য স্টেবিলিটি ইস্যু হতে পারে। সো এটা again I can send you that অ্যাস্ট্রো ডেফিনিশন, আপনি আমাকে ইমেল করতে পারেন। Reinforcement to 16 millimeter is enough, Mr. Hussain, but why we will use 10-16 millimeter diameter? There are other issues, okay. For example, there could be some kind of lateral stability issue of the bend cap. সেটার জন্য it is better to be conservative. That's what I did that. But you're right, we can use 2 16 millimeter. May not be enough, but something less than what I use should be okay. Okay, Abdul Karim Khan, which is recommended in seismic consideration?
spiral or circular stirrups in circular pier. So my take would be that most likely spiral, কারণ হচ্ছে স্পাইরালের স্পেসিং অনেক কম টায়ার থেকে, কাজেই স্পাইরাল শুড বি ক্লোজলি স্পেসড। টিপিক্যাল পিচ হচ্ছে 2 to 4 inches, কাজে ওটার জন্য ওটার ডাক্টালিটি বাড়বে এবং কনফাইনমেন্ট এফেক্ট অনেক বেশি হবে। I suggest using spiral as opposed to ties in seismic cases. But again, please attend that March 14th session for more information. What is the requirement for plastic hinge location, Mr. Anisuzzaman? I'll table that for March 14th. For simply supported span girder, why we cannot consider seismic effect on superstructure as per ASHTO? Okay. Well, again, this is subject for the seismic session. That's why we did the seismic session. So, because again, I think my take would be that because of the bearing pad effect, because simply supported design structures are not designed for significant reaction, horizontal reaction. That would be my take on that one. Project, there is no curing shown. How curing is done? No need to curing this project. Oh no. যে কোনো কংক্রিটেরই কিউরিং এসেনশিয়াল। ওকে, কেন ওই প্রজেক্টে দেখানো হয়নি, কিন্তু অফকোর্স কিউরিং তো করতেই হবে। কিউরিং ছাড়া কোনো কংক্রিটের কোনো ধরনেরই স্ট্রেংথ গ্রো করবে না এবং অনেক ক্র্যাকিং হবে, শ্রিঙ্কেজ ক্র্যাকিং। কাজেই I cannot answer the question why is not shown there. How curing is done, I already mentioned that today, right? A lot of different options to do curing. Bearing will be under superstructure or substructure. Bearing is হবে সুপারস্ট্রাকচারের নিচে। সুপারস্ট্রাকচার ডিফাইন করি আমি যে গার্ডার, ব্রিজ গার্ডার, সেটার নিচে বিয়ারিং থাকবে, বিয়ারিং প্যাড টিপিক্যালি থাকবে, যেটা ট্রান্সফার করবে ফোর্স টু দ্য সাবস্ট্রাকচার। আব্দুল করিম খান, FHW NHI drill shaft recommended minimum 5-inch clear spacing for longitudinal bar is limitation for a bridge pier 2. Okay, let me read this. 5-inch clear spacing for longitudinal bar. Clear spacing ASHTO defined. HWA আমি যাচ্ছি না ওখানে, কারণ হচ্ছে যে ASHTO যেহেতু নাই, I like to stick to ASHTO. Typically আমরা ASHTO দিয়ে ব্রিজ ডিজাইন করি, কাজেই রিকমেন্ডেড ফলো করা যেতে পারে, but we should not violate ASHTO specification. Okay, Mr. Rashid, please share ASHTO LRFD 2. Okay, if you need the ASHTO LRFD, আমি যে প্রথমে বললাম I have been kind of very busy. I have several deadlines coming up this week, but after that I should be free. এবং তখন আমি চেষ্টা করব পাঠানোর জন্য individual chapters of ASHTO. Eurocode design, life of bridge is 120 years, but as per ASHTO 75 years. Will you use Eurocode in place of ASHTO code if client's requirement 120-year design life? Of course, I mean, client desire is paramount. যদি ক্লায়েন্ট চায় 120 years, that supersedes. Okay, ASHTO তো মিনিমাম বলছে, ASHTO হচ্ছে 75 years মিনিমাম। যদি আমি ASHTO সব ক্রাইটেরিয়া ফলো করি, তাহলে হয়তো ASHTO 75 অ্যাচিভ করতে পারবো এবং রিকারেন্স ইন্টারভাল সেটাই হবে, কিন্তু 120 years is not impossible. Again, everything is up in the air. Can I design for 500 year? Of course I can. 500 year এর জন্য আমার অনেক বেশি সাইজমিক ফলো করতে হবে, অনেক বেশি উইন ফলো করতে হবে, এবং সেইভাবে আমাকে ডিটেইলিং করতে হবে এবং মেটেরিয়াল প্রপার্টি সেভাবে দিতে হবে। কাজে এভরিথিং ইজ পসিবল। It's the cost benefit that we need to look at. So of course, client desire 120 years, we can do that. Rahman, how pre-stressed girders placed on top of pier cap are fixed with this? What that question means. Hope you can explain better. How we can understand rigid pile cap to distribute load uniformly to piles. Okay, so that issue is kind of outside the topic I covered today. There's simply no time because আমার 5টা সেশন এবং অনেক টপিক ব্রিজের উপরে বুঝতে পারছেন, is a lot of topics that could not be covered. So আজকে আমি
পিয়ার পর্যন্ত কভার করলাম, কিন্তু পাইল ক্যাপে যেতে পারিনি। তো ইটস এ সেপারেট টপিক। এই মুহূর্তে এইভাবে অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছে না, প্লিজ ইমেল করুন। I can send you a more detailed description of that. Fazil Hussain, how precious tendon will stay some equal distance from pipe surface? Again, you say it's not a clear question. I don't know what it means. What kind of pipe surface? I don't understand what pipe is. I don't know. Maybe embedded pipe. I'm not sure what you're trying to say, but আপনি প্লিজ এই কোশ্চেনটা ক্লারিফাই করুন, পাইপ মানে কি এখানে। Abdul Rahman, very nice and informative present. Thank you, sir. Appreciate that. Thank you for your kind words. Girders considered simply supported. It all depends. So আমি যদি অ্যাস্ট্রো গার্ডার ইউজ করি, আমি সিম্পলি সাপোর্টেড স্প্যান ইউজ করি, তাহলে deck can be continuous, as I explained last time. যদি continuous structure ইউজ করি, সেটা simply supported নয়. So it all depends on the configuration, what you're trying to achieve. আপনি যদি পোস্ট টেনশনিং করে ওটাকে কন্টিনিউয়াস স্প্যান করতে চান, আই গার্ডারই হোক অথবা সেগমেন্টালি হোক, যাই হোক না কেন, সেটা সিম্পলি সাপোর্টেড না। ইট অল ডিপেন্ডস on the preference that you have. It all support how is supported and how the girders are separated from each other. Mohammad Ghulam Mustafa, could you use 75 size steel rebar in stirrup calculation according to latest ASTO LRFD code? আমার ঠিক এই মুহূর্তে মনে নাই আর কি যে শিয়ারের প্রভিশনটা কি। I don't want to give you a bad or wrong information. So it could be limited to 60. I don't remember top of my head. আপনি যদি আমাকে ইমেল করেন, I can send you more information, or চ্যাপ্টার 5 অ্যাস্ট্রোতে কংক্রিট ডিজাইনে এটা কভার করা থাকবে যে লিমিটেশন কত স্টিরাপের স্টিল প্রপার্টি। Of an existing building is over, but if we retrofit the bridge and further use, what things will be considered? Well, it's a very broad question, Mr. Islam. আপনি ব্রিজ সম্বন্ধে বলছেন, বিল্ডিং সম্বন্ধে নয়। Retrofit the bridge and further use, what things will be considered? Well, এটা আমি কভার করবো আগামী বুধবার দিন ব্রিজ এভালুয়েশনের উপরে, কিন্তু যেগুলো চেঞ্জ করতে হবে যে আমাকে পুরোটাই আবার দেখতে হবে যে আমি বিভিন্ন স্ট্রেংথ লিমিট স্টেট বা ওগুলো সার্ভিস লিমিট স্টেট এগুলো কি করছি কিনা, ওগুলোকে স্যাটিসফাই করছি কিনা। Zaman, please mention brand name of good quality curing compound. Okay, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, আমার ল্যাবে অ্যাকচুয়ালি আছে। আমি এগুলো আমার এক্সপেরিমেন্টের জন্য টেক্সটর থেকেও ওরা পাচ্ছে, এগুলো এখানে পাওয়া যায়, এখানে লোকাল হার্ডওয়্যার স্টোরে পাওয়া যায়। আপনারা জানতে পারেন আমেরিকার যে হোম ডিপো খুবই নামকরা একটা হাউজিং কি বলে ফুড স্টোর, লোজ আর একটা, সেখানে 5 গ্যালনে বিক্রি করা হয় এগুলো পেল। সো ওইগুলো নিয়ে এসে এটা খুবই সিম্পল, একটা রোলার দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং কয়েক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে ওটা আর কি। দেন ইট ফর্মস দ্যাট নাইস লেয়ার। আপনি আমাকে ইমেল করুন, আমি আপনাকে হয়তো ব্র্যান্ড নেম পাঠাবো ইনশাআল্লাহ। How to evaluate the deck if there are any damage? Good question. Okay, এটা একটা very valid question. Deck is the primary member defense for bridges. So আমি এটা বুধবার দিন এটা কভার করব। Mr. Ahmed, how much is the maximum cantilever length design for pier cap from pier? Speaking, I don't think there's a limit. কোনো কত হতে পারে ম্যাক্সিমাম, সেটা কোনো লিমিট নাই। এটা অল বেসড অন দ্য আর্কিটেকচারস ভিউ। যত বেশি ক্যান্টিলিভার লেংথ হবে তত বেশি মোমেন্ট বাড়বে, কাজেই সেটা, এবং ক্যান্টিলিভারের মোমেন্ট তো অ্যাস্ট্রোনমিক্যালি ভাবে বাড়বে, কাজে সেটাকে কনসিডার করে খুব বেশি তো করা যাবে না। So it all depends on the circumstances. When the design life of existing bridge is over, but we retrofit the bridge, what thing will be considered? Okay, I already answered that. How to protect pier from wastewater? Okay, well, wastewater তো আলাদাভাবে অ্যাস্ট্রোতে বলা নাই।
So there is no cover for wastewater. Again, wastewater, it will be bad for corrosion of rebar, steel rebar. কাজেই সেখানে cover দিয়ে করতে হবে. Have any doubt? তাহলে আমাকে maximum cover use করতে হবে. কাজেই that's all I can say. হয়তো 4 ইঞ্চি ইউজ করলাম বা যাই হোক, আলাদা কোনো প্রভিশন দেওয়া নয় অ্যাস্ট্রোতে ওয়েস্ট ওয়াটারের জন্য. Is there any book for bid detailing like ACI manual? Please recommend if any. Okay, good question, Mr. Khan. Please send me an email, so I'll try to follow up on that. Very ecstatic presentation. Okay, I like that word, ecstatic. It was a real treat for me, Ms. Dr. Tanvir Mustafi. Thank you so much, Dr. Mustafi. I appreciate that. As you see, I thoroughly enjoyed talking about concrete and bridges. I have 3 passions in life, 3 loves. I love concrete. I'm infatuated with bridges. And number 3, you can guess what that is, my love in my wife. I'm joking. She's probably number 1. Anyway, so I enjoy my profession and I enjoy that. Okay, back to more questions. See, more questions are coming in. What will happen if we don't use rubber pad or bearing in bridge? I'm thinking, as you discussed already, যদি আমি rubber pad or bearing না ইউজ করি তাহলে ফ্রিকশনের জন্য কংক্রিটের ভিতরে সমস্যা হতে পারে এবং ফোর্স ট্রান্সফারেও হয়তো প্রবলেমে হতে পারে. আমি যদি সিম্পলি সাপোর্টেড গার্ডার ইউজ করি সেটা আমাকে বিয়ারিং প্যাড দিয়ে করতে হবে, আদারওয়াইজ সিম্পলি সাপোর্ট হবে না. সেটাই হচ্ছে ইস্যু এখানে আর কি. Okay, low sound quality, I hope that was resolved. That ছিল last question আপাতত. So we have covered all the questions. We have few minutes left, but I think Mr. Salman, we can end the presentation now, right? If that's okay with you and audience. I think there's one more question: how to maintain roller support? That's the last question we got. Okay, so roller support again. আমাদের practice of the roller support বলে কিছু নাই, right? আমরা ক্লাসরুমে পড়াই simply support, একটা hinge, একটা roller. I tell my students, don't look for hinge and roller when you go to practice. There's simply nothing like that. So elastomeric bearing pad যেটা বললাম, আবার সেটা বলছি যে elastomeric bearing pad এ layers of rubber and steel থাকে. কাজেই যখন নাকি একটা lateral force আসে তখন সেটা deform করে laterally, that lateral reaction is minimized. So সেই জন্য সেটা অ্যাপ্রক্সিমেট করা যায় আর কি, সেটাই করা হয় সাধারণত. কিন্তু রোলার সাপোর্ট যদি না থাকে, ফিক্স সাপোর্ট আমরা অ্যাসিউম করি বা অন্য কোনো সাপোর্ট, সেটাকে আমরা সেভাবে মডেল করব এবং সেভাবে এটা ডিজাইন করা হবে. মাইশা? Sir, there was another question. If deck casting is done over pre-stressed girder without any support below girder, then will the girder act as T-beam? Are you being able to see the question, sir? Yeah, sure. Let me open it again. আছে না এখানে কিছু? I think I don't see it here after this last question. Now it's showing up. Yeah, I got it now. Yeah. If decasting is done over pre-stressed girder without any support below girder, then will the girder act as a T-beam? Well, so it's a good question. So girder design যদি girder যদি দেখে শুনে composite হয়, তাহলে of course it always could be, if the overall thickness, deck thickness is within the flange, it will behave like a rectangular beam, as we know from concrete design. It may or may not be a T-beam, but beside the deck casting or not, I mean, if the deck is composite with the girder,
then there's always a potential for E-beam action. But I can tell you that most of the bridge girders do not act as T-beams because they're so wide. So they always act as rectangular beam hypothetically. So যেহেতু আমাদের neutral axis will fall within the top flange. It's unusual for a bridge to have the neutral axis spill into the web. So de facto, it will be rectangular analysis. Why only one track used considered for breaking load on 3-lane bridge deck? Well, this is the ASTO criteria. ASTO বলছে যে আমরা just একটা ট্রাক নিব, সেখান থেকে আমরা ব্রেকিং ফোর্স বের করব ট্রাকের ওয়েটের উপরে। এটা ASTO ক্রাইটেরিয়া, আমাদের কিছু করার নেই। I think the philosophy is that, again, যা বললাম, একটা ট্রাক coming at high speed, suddenly braking, all the tracks will not be braking at the same time, right? Am I right? So I think that's the intent of that ASTO based on that. Okay. How to occur horizontal movement in roller support consideration for a bridge connected to towers like Petronas Tower. Okay. So how to occur horizontal movement in roller support for a bridge connected to two towers like Petronas Tower. I'm not sure what that means. Horizontal movement in roller support consideration. So আগে যে বললাম সেটা এখানেও সেই অ্যান্সারটা প্রযোজ্য যে আমাদের সেই লোকাল ভাবে যেটা চিন্তা করে সেভাবে ডিজাইন করতে হবে। রোলার সাপোর্ট মে নট বি পসিবল ইন অল সিচুয়েশনস। আমি যদি একটা কন্টিনিউয়াস গার্ডারের নিচে একটা elastomeric bearing pad দেই, অবশ্যই it will be rolling support, right? It will simulate rolling support, which will develop the vertical reaction. So that way it makes sense. So I can always do that if I desire to do that. Yeah, so what I say today about that was not correct. It should be March 10. Thank you.